আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আহ, আমি আমার নাম হচ্ছে নাইফ ইবনে সালেহ। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে বোটানির একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কোষ বিভাজন। ঠিক আছে, তোমরা জানো যে বোটানির নামটা শুনলেই তোমরা অনেকে আতঙ্কিত হয়ে যাও যে বোটানি একটা কঠিন জিনিস, অনেক কিছু মনে রাখার লাগে। ঠিক আছে, ওইভাবে কেউ বুঝায় পড়ায় না। তো আমরা হচ্ছে মেইনলি বোটানিতে আমাদের টার্গেট থাকবে যে জিনিসটাকে একটু বেসিক থেকে বোঝার, বেসিক থেকে ক্লিয়ার করে পড়ার আমাদের চেষ্টা থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে বোটানি এমনিতেই কঠিন জিনিস, আমি জানি ওইটা আমাদের বডির সাথে মিলে না। ঠিক আছে, অনেক জিনিস আছে যেগুলো বেসিক থেকে পড়া লাগে। তো আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে কোষ বিভাজনের বেসিক থেকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, কোষ বিভাজনের চ্যাপ্টারটা আমরা হচ্ছে ক্লাস 8 থেকে আমরা করে আসতেছি, রাইট? তাহলে কোষ বিভাজনের অনেক টার্মিনোলজির সাথে আমরা পরিচিত আছি অলরেডি। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের এইচএসসি তে আছে, তোমরা যখন মেডিকেলে আসবা তখন হচ্ছে এই জিনিসটা পাবা তোমরা, বুঝছো? এর জন্য হচ্ছে কোষ বিভাজনের বেসিকটা তোমরা এখান থেকে ক্লিয়ার করে যাও, পরে জিনিসটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে কোষ বিভাজন থেকে ভাইয়া প্রথমেই কোয়েশ্চেন আসবে যে কোষ বিভাজন আমরা কেন পড়বো? মেডিকেল এডমিশনে কি এখান থেকে কোয়েশ্চেন আসে, বা একাডেমিকে কি টাইপের কোয়েশ্চেন আসে? সেই জিনিসটা আমাদের আগে জানতে হবে। কারণ তুমি যখন একটা জিনিস পড়তেছো, তুমি যদি জানোই না এটার ভ্যালু কতটুকু, এটা ইম্পর্টেন্স কতটুকু, কোয়েশ্চেন আদৌ আসে কিনা, সেই জিনিসটা যদি তুমি না জানো, তাহলে তুমি হচ্ছে এই চ্যাপ্টারের উপর অত বেশি গুরুত্ব দিতে পারবে না। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা যদি কোয়েশ্চেনটাকে একটু খুলো, তাহলে দেখবে যে লাস্ট 2 ইয়ার মেইনলি, আমার যতটুকু মনে পড়ে হচ্ছে লাস্ট 2 ইয়ার এখান থেকে কোয়েশ্চেন আসছে মেডিকেল এডমিশনে। দুইটা কোয়েশ্চেন আসছে 23-24 সেশন, আমার মনে আছে। তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, একটু বেসিকের চ্যাপ্টার, একটু বেসিক থেকে পড়া লাগবে। আমরা হচ্ছে সেই জিনিসটা ট্রাই করবো আজকের ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা আমরা একটু হচ্ছে বেসিক থেকে পড়ার চেষ্টা করবো। প্রবাবলি হয়তো আজকের ক্লাসে চ্যাপ্টারটা শেষ হবে না, আমরা চেষ্টা করবো মাইটোসিস পর্যন্ত কভার করার জন্য। মিউসিস নেওয়ার জন্য আলাদা একটা ক্লাস লাগবে, ওইটা হচ্ছে আমরা পরে কোনোদিন নিব। আমাদের টার্গেট থাকে হচ্ছে আজকে মেইনলি হচ্ছে মাইটোসিস শেষ করা। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা। ফার্স্টে আসো, দুটো টার্মিনোলজির সাথে আমরা একটু পরিচিত হই। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর আরেকটা হচ্ছে ডিপ্লয়েড। তোমরা মোটামুটি এই দুটো টার্মের সাথে একটু পরিচিত। ঠিক আছে, দুটো টার্মের সাথে তোমরা মোটামুটি একটু পরিচিত। তাও আমরা হচ্ছে আরেকটু দেখে যাই। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি বুঝাইতেছি? হ্যাপ্লয়েড মানে বুঝাইতেছি হচ্ছে সিঙ্গেল সেট। হ্যাপ্লয়েড মানে বুঝাইতেছি হচ্ছে সিঙ্গেল সেট। আর ডিপ্লয়েড, দেখো ডি, ডি কথাটা যেখানে আছে সেখানে বুঝবা যে এখানে বুঝাইতে হচ্ছে ডাবল বা দুইটা, তাহলে ডাবল সেট। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, এখানে যে আমরা সিঙ্গেল বা ডাবল না বলে আমরা সিঙ্গেল সেট বলতেছি আর ডাবল সেট বলতেছি, এই জিনিসটা কেন? দেখো এখানে সেট বলতেছি, সেট বলতেছি, এই জিনিসটা কেন? আসলে সেট কেন বলতেছি, শুধুমাত্র সিঙ্গেল আর ডাবল কেন বলতেছি না? এই জিনিসটা বোঝার জন্য আমাদের হচ্ছে আগে একটু মানুষ কিভাবে তৈরি হয়েছে বা মানুষের ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সেই জিনিসের বেসিকটা একটু আমাদের লাগবে। দেখো আমরা সবাই জানি যে আমরা কই থেকে আসছি বলতো? মাতা আর পিতা থেকে, মানে মা আর বাবা থেকে আমরা আসছি, রাইট? তাইলে এটা যদি মাকে আমি এটা দিয়ে বুঝাইতেছি, কারণ তোমরা জানো যে ফিমেলকে আমরা এইভাবে বুঝাই। ঠিক আছে, আর এটাকে আমরা হচ্ছে এই জিনিসটা দিয়ে বুঝাই, রাইট? আচ্ছা, তাহলে এই দুটো জিনিস কি আসলে? আমরা জানি যে আমরা মা আর বাবা থেকে আসছি। মা আর বাবার কি থেকে আসছি? গ্যামেট থেকে আসছি, রাইট? গ্যামেট থেকে আসছি। তাহলে এই দুটো কি? গ্যামেট। এই দুটো কি? গ্যামেট। এটা হচ্ছে মায়ের গ্যামেট আর এটা হচ্ছে বাবার গ্যামেট, রাইট? এইখান থেকে একটা বেসিক মনে রাখো যে যে জায়গায় গ্যামেট পাবা, মনে রাখবা যে জায়গায় গ্যামেট পাবা সেই জায়গায় মনে রাখবা হ্যাপ্লয়েড। এই জিনিসটা আপাতত মনে রাখবো যে গ্যামেট মানে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এইখানে যে আমি গ্যামেট গুলো দিলাম এগুলো কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডকে আমরা প্রকাশ করা হচ্ছে এন দিয়ে। তাহলে ডিপ্লয়েড মানে কি? ডাবল। ডাবলকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করবো? 2n দিয়ে। তাহলে এখানে যে আমরা গ্যামেট গুলো দিলাম, গ্যামেট গুলো মানে কি? এইগুলো হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, দুটোই হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, রাইট? তাহলে মা আর বাবার গ্যামেট আসলো, এই দুটো কি হবে? পরে মিলিত হবে, রাইট? মা আর বাবার গ্যামেট মিলিত হবে। মিলিত হয় কি তৈরি করবো বলতো? একটা এন আর একটা এর সাথে মিলিত হয়েছে, তাহলে কি হবে? 2n হবে, সহজ হিসাব। এই যে 2nটা তৈরি হইলো, প্রথম যে মায়ের গ্যামেট আর বাবার গ্যামেট মিলিত হয়ে প্রথম যে কোষটা তৈরি করলো, এই যে কোষটা 2n যে কোষটা, এই কোষটাকে আমরা বলতেছি হচ্ছে জাইগোট। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে তোমরা হচ্ছে টার্মিনোলজি গুলো একটু ফলো করার চেষ্টা করবা, কারণ টার্মিনোলজি গুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার হচ্ছে মোটামুটি ওইটার ভিতরে কি আছে তুমি ওই জিনিসটা আন্দাজ করতে পারবা। যেমন ধরো জাইগোট, জাইগোট কথাটা কই থেকে আসছে বলতো? জাইগোস থেকে আসছে। জাইগোস, জাইগোস মানে কি? ল্যাটিনের জাইগোস মানে হচ্ছে ওই যে কি বলে, তোমরা গরুর গাড়ি দেখছো কিনা? ঠিক আছে, গরুর গাড়ি, দুইটা গরুকে যখন কানেক্ট করা হয় ওটা আমরা কি বলি বলতো? জুয়াল বলি। ঠিক আছে, তোমরা যারা গ্রামে থাকছো তারা বুঝবা। দুইটা গরুকে একটা কি বলে বাঁশের বা একটা কাঠের জিনিস দিয়ে কানেক্ট করা হয় যাতে ওরা বিচ্ছিন্ন না হয়ে যায়।
তাহলে জাইগোস মানে হচ্ছে জোড়া বাঁধা, ঠিক আছে, দুটাকে জোড়া বাঁধা। দেখো আমরা এখানে মায়ের গ্যামেট আর বাবার গ্যামেটকে জোড়া বাঁধাইছি, দ্যাটস হোয়াই এটার নাম হয়েছে হচ্ছে জাইগোট। এখানে যে কোষটা তৈরি হয়েছে এই কোষটার নাম হয়ে গেছে হচ্ছে জাইগোট। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট কোশ্চেন হতে পারে যে জাইগোট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। তাহলে ফার্স্ট কোশ্চেন কি হতে পারে? জাইগোট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তাহলে জাইগোটটা হবে ডিপ্লয়েড, রাইট? আচ্ছা, এই জিনিসটা গেল, জাইগোটটা আমরা বুঝলাম। এইবার দেখো যে আমরা জানি মেইনলি মানুষরা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? মানুষ হচ্ছে উন্নত প্রাণী, উন্নত প্রাণীরা নরমালি হচ্ছে ডিপ্লয়েড হয়ে থাকে। তাহলে মানুষের পুরা বডিটা কি ডিপ্লয়েড। আচ্ছা, পুরা বডি নিয়ে কথাবার্তা বলার আগে আমরা হচ্ছে দুইটা জিনিস জানবো। মানুষের বডিতে মেইনলি কয় টাইপের কোষ থাকে বলতো? আমরা কোষ ও এর গঠন চ্যাপ্টারে পড়ে আসছি। মানুষের বডিতে দুই টাইপের কোষ থাকে, একটা হচ্ছে দেহ কোষ আর আরেকটা হচ্ছে জনন কোষ। আচ্ছা, দেহকোষ মানে কি? দেহকোষ মানে হচ্ছে আমাদের বডির মেইনলি যে কোষগুলা, বেশিরভাগ কোষগুলো হচ্ছে দেহকোষ, এক্সেপ্ট কিছু কোষ আছে, কিছু স্পেশালাইজড কোষ আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে জনন কোষ, যেগুলো জনন কাজে হেল্প করে। যেমন জনন কোষ কি? যেমন বাবার ক্ষেত্রে জনন কোষ ছিল গ্যামেট, জনন কোষটা ছিল মানে গ্যামেট ছিল। বাবার ক্ষেত্রে এটা ছিল কি? শুক্রাণু। মায়ের ক্ষেত্রে কি ছিল? ডিম্বাণু। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জনন কোষ বা গ্যামেট। আচ্ছা, তাহলে মেইনলি আমরা বলতেছি যে দেহকোষ হচ্ছে বডির বেশিরভাগ অংশ। তাহলে দেহকোষটা হবে 2n, কারণ আমরা কি বলতেছি? মানুষ হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী, মানুষের বডিটা হচ্ছে 2n, বডির বেশিরভাগ যেহেতু দেহকোষ, তাহলে দেহকোষটা মিলে হচ্ছে 2n। আর জনন কোষ, দেখো জনন কোষ মানে জনন কাজে যে কোষটা হেল্প করতেছে বা যে গ্যামেট হেল্প করতেছে সেই গ্যামেট গুলো হচ্ছে n। জনন কোষের আরেকটা নামই হচ্ছে গ্যামেট। এই যে আমরা এখানে গ্যামেট রেখে রাখছি, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। আচ্ছা, আমরা বলছিলাম যে গ্যামেট মানে n, তাহলে এখানে জনন কোষ বা গ্যামেট মানে হচ্ছে n। আচ্ছা, তাহলে দেহকোষ আর জনন কোষ গেল। তাইলে বলো তো, এই যে আমি জাইগোটটা পাইলাম, এই যে আমি জাইগোটটা পাইলাম, ঠিক আছে, আমি এইদিকে লিখি, এই যে জাইগোটটা পাইলাম আমি, জাইগোট মানে কি? প্রথম কোষটা 2n। তো এইখান থেকে আমি যখন মানুষ বানাবো বা মানুষ তৈরি হবে, তখন বলতো মানুষের বেশিরভাগ কোষ কি? 2n, রাইট? তাহলে দেখো জাইগোট 2n, মানুষ বানাইতে হলে কি বানাইতে হবে? আমাকে 2n বানাইতে হবে। তাহলে দেখো আমি কি ক্রোমোজোমের কোনো চেঞ্জ করতেছি? এই যে আমি 2n থেকে 2n রাখতেছি, ঠিক আছে, 2n থেকে 2n রাখতেছি, এখানে কোনো চেঞ্জ করতেছি আমি না, চেঞ্জ করতেছি না। তো এই জিনিসটা এখান থেকে মনে রাখো যে আমরা যদি কোনো কিছু চেঞ্জ না করি, 2n থেকে n আসলাম মানে 2 সেট থেকে 2 সেটই রইলো, তাহলে এই ক্ষেত্রে কোন বিভাজন আসবে? মাইটোসিস আসবে। কেন আসবে জিনিসটা আমরা সামনে পড়বো। আচ্ছা, আর মনে করো যে এই যে 2n আসলো, এটা হচ্ছে মানুষের বেশিরভাগ কোষ। এখন তোমার এখান থেকে জনন কোষ বানাবা তুমি, মানুষের বেশিরভাগ কোষ কি? দেহকোষ। তাহলে তোমার দেহকোষ থেকে জনন কোষ বানাইতে হবে, কারণ জনন কোষ তোমার নাই, তোমার দেহকোষ থেকে জনন কোষটা বানানো লাগবে। তাহলে জনন কোষ আমরা জানি কি? n, রাইট? তাহলে এইবার দেখো যে চেঞ্জ একটা হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে এই বিভাজনকে আমরা বলি হচ্ছে মায়োসিস। কি বলি? মায়োসিস। আচ্ছা, তাহলে কি বললাম যে যদি কোনো চেঞ্জ না হয়, ক্রোমোজোম সংখ্যা যদি কোনো চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে বিভাজন হবে মাইটোসিস। আর যদি ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিভাজন হবে মায়োসিস। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা পাইলাম, এটাকে আমরা কি বলতেছি? জনন কোষ। এইখান থেকে তোমাদের একটা কনফিউজিং এর ব্যাপার আছে, তোমাদের অনেক সময় কোশ্চেন আসলে তোমরা এই জিনিসটা ভুল করো যে ভাই জনন কোষ হচ্ছে n, বুঝলাম, জনন কোষ যে কোষ থেকে আসতেছে, যে দেহকোষ থেকে জনন কোষটা আসতেছে, সেই দেহকোষটাকে আমরা বলি হচ্ছে জনন মাতৃকোষ। কি বলি? জনন মাতৃকোষ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, জনন কোষ হচ্ছে n, কিন্তু জনন মাতৃকোষটা কি? 2n। এই জিনিসটাই তোমরা হচ্ছে প্যাচ লাগাই ফেলো যে ভাই জনন কোষ n, তাহলে জনন মাতৃকোষ n হওয়ার কথা না। জনন মাতৃকোষটা একটা দেহকোষ। আমরা জানি যে মানুষের প্রথমে শুধু দেহকোষই ছিল, তার তো প্রথমে জনন অঙ্গ কাজ করে নাই। শুক্রাণু ডিম্বাণু কখন তৈরি হয়েছে? জন্মের পরে। তাহলে জন্মের আগ পর্যন্ত তোমার কি ছিল? দেহকোষ ছিল। দেহকোষ থেকে পরে ডিভিশন হয়ে জনন কোষ হয়েছে। তাহলে এর জন্য যে দেহকোষ থেকে আমাদের জনন কোষগুলো আসবে, জনন কোষ মানে কি? পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। তাহলে যে কোষ থেকে জনন কোষটা আসবে, সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে? 2n। আচ্ছা, এখানে যে আমরা বলতেছি যে সেট, সেট মানে কি বুঝাইতেছি আমরা? সেট মানে মেইনলি বুঝাইতেছি আমরা হচ্ছে ক্রোমোজোম। সেট মানে বুঝাইতেছি আমরা ক্রোমোজোমের সেট। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখান থেকে মেইন জিনিসটা কি? যে আমরা বাবা মা থেকে আসছি, বাবার শুক্রাণু থেকে, মায়ের ডিম্বাণু থেকে মিলিত হয়ে আমরা জাইগোট থেকে আসছি। আচ্ছা, এইবার দেখো আমরা পরের পেজে যাই একটু। তাহলে দেখো বললাম যে বাবা থেকে আসছে n, মা থেকে আসছে আরেকটা n। তাহলে n মানে কি? সিঙ্গেল সেট। মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা বলতো? মানুষের ক্রোমোজোম সংখ্যা আমরা সবাই জানি কয়টা? 46টা, রাইট? আচ্ছা, তাহলে মানুষ কই থেকে আসছে? বাবা আর মা থেকে আসছে। তাহলে বাবা মা দুইজনই অংশগ্রহণ করছে। তাহলে বলতো 46টা যদি মানুষের টোটাল ক্রোমোজোম হয়, তাহলে বাবা কয়টা দিছে? 23টা দিছে, অর্ধেক দিছে। আর মা কয়টা দিছে? 23টা দিছে।
এই যে 23টা ক্রোমোজোমের যে ক্রমটা তুমি পাইলা, সেই ক্রমটাকে আমরা বলতেছি হচ্ছে একটা সেট। মানে কি, এখানে ধরো এই যে একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এইভাবে ধরো কয়টা আছে, 23টা আছে। এই 23টা ক্রোমোজোম মিলে হচ্ছে একটা সেট। আবার মায়ের ক্ষেত্রে যদি হয়, মায়ের এই যে ক্রোমোজোম, মায়ের 23টা ক্রোমোজোম মিলে হচ্ছে মায়ের আরেকটা সেট। বুঝছো? তাহলে একটা বাবার সেট, একটা মায়ের সেট। তাহলে হ্যাপ্লয়েড মানে আমরা কি বুঝলাম? হ্যাপ্লয়েড মানে হচ্ছে একটা সেট। কিসের সেট? একটা ক্রোমোজোমের সেট। মানুষের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্রোমোজোমের সেটটা হবে 23টা। আর যদি অন্যান্য ক্ষেত্রে, তাহলে ক্রোমোজোম সংখ্যা যাদের যত, তাদের অর্ধেকটা হবে সেই হ্যাপ্লয়েড সংখ্যা। আর ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে কি হচ্ছে ডাবল। হ্যাপ্লয়েড যেহেতু আমাদের 23টা, তাহলে ডিপ্লয়েড কত হবে? ডাবল মানে 46টা। তাহলে এই যে আমরা 46টা বলি, 46টা মানে কি? মেইনলি হচ্ছে ডিপ্লয়েডটাকে আমরা বুঝাই, কারণ মানুষ হচ্ছে ডিপ্লয়েড, রাইট? মানুষ উন্নত প্রাণী, এর জন্য মানুষ হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, তো গেল হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো, বেসিকটা একটু খেয়াল করো, যে জাইগোটে যে দুইটা হ্যাপ্লয়েড আসলো, যে এন আর এন আসলো, এন আর এন আইসে কি হলো? 2n হইলো। তাহলে বাবা থেকে 23টা আসছে, মা থেকে 23টা ক্রোমোজোম আসছে। এইবার খেয়াল করো যে আমরা যদি একটু দেখি বিষয়টা, যদি একটু দেখি, যে ধরো বাবার আমরা 11 নম্বর ক্রোমোজোম নিলাম, এটা হচ্ছে বাবার 11 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে মায়ের 11 নম্বর ক্রোমোজোম। তাহলে এরা কি একসাথে থাকবে? উত্তর হলো হ্যাঁ, এরা একসাথে থাকবে। কারণ বাবা মা দুজনই মানুষ। তাহলে মানুষের দেখবা যে পুরুষ আর মহিলার ক্রোমোজোমের খুব একটা চেঞ্জ থাকে না, মেইনলি 0.1% বা তারও কম থাকে। তাহলে মোটামুটি ক্রোমোজোম সংখ্যা সেম। তাহলে বাবার যে 11 নম্বর ক্রোমোজোম আছে, মায়ের 11 নম্বর ক্রোমোজোম দুইটা একসাথে হবে। একসাথে হয় একটা কি হবে? একটা ডিপ্লয়েড হবে। বুঝছো? এরকম বাবার 5 নম্বর ক্রোমোজোম, মায়ের 5 নম্বর ক্রোমোজোম, বাবার 7 নম্বর ক্রোমোজোম, মায়ের 7 নম্বর ক্রোমোজোম, মানে 23টা ক্রোমোজোম এভাবে জোড়া 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 করে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে মেইনলি হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বলতে এই জিনিসটা বোঝায়। তাহলে আমি যদি আবার একটু পুরো সামারি করে দেই, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মানে কি বুঝাইতেছি? হ্যাপ্লয়েড মানে বুঝাইতেছি হচ্ছে সিঙ্গেল সেট, আর ডিপ্লয়েড মানে বুঝাইতেছি হচ্ছে ডাবল সেট। মানুষের ক্ষেত্রে, মানুষ কই থেকে আসছে? জাইগোট থেকে আসছে। জাইগোট কি বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়েছে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়েছে। কারণ মানুষ হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী, তাহলে ডিপ্লয়েড থেকে সে ডিপ্লয়েড হয়েছে। এবার যখন সে জনন করবে, জননের জন্য তার কি লাগবে? জনন কোষ লাগবে। জনন কোষ তৈরি করতে হলে কি করা লাগবে? ওই দেহ কোষকে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে আমার হ্যাপ্লয়েড বানানো লাগবে। ওই ক্ষেত্রে কোন বিভাজনটা কাজে লাগবে? মায়োসিস বিভাজন কাজে লাগবে। বুঝতে পারছো? এটা হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে। এবার অনেক সময় তোমাদের আরেকটা জিনিস আসে, যে ধরো একটা অনুন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে তাহলে কি হবে? অনুন্নত শ্রেণীর একটা জীব বা প্রাণীর ক্ষেত্রে কি হবে? ধরো একটা শৈবাল নিলাম আমরা, তাহলে শৈবাল হচ্ছে একটা অনুন্নত শ্রেণীর জীব, রাইট? শৈবালের বডিটা মেইনলি কি? এন, মানে হ্যাপ্লয়েড। ঠিক আছে? তাহলে তোমাকে আমি প্রথমেই বললাম যে গ্যামেট গুলা সবসময় কি হবে? হ্যাপ্লয়েড হবে। গ্যামেট গুলো সবসময় হ্যাপ্লয়েড হবে। তাহলে শৈবালের যে বাবা ছিল, মা ছিল, দুইজনে কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। তাদের জন্মকোষটা কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। তারা যখন মিলিত হয়েছে, জাইগোটটা তৈরি করছে কি? 2n। এইবার তুমি খেয়াল করো, শৈবালের বডিটা মেইনলি কি? n। তাহলে তুমি পাইছো কি? 2n। তাহলে এখান থেকে যদি তুমি শৈবাল বানাইতে চাও, তাহলে তোমার কি করা লাগবে বলতো? শৈবাল যেহেতু n, তাহলে 2n থেকে তোমার কি আসা লাগবে? শৈবালের বডি বানাইতে হলে তোমার n এ আসা লাগবে, রাইট? তাহলে 2n থেকে n এ আসতেছে, তাহলে এখানে কোন বিভাজন? মায়োসিস বিভাজন। তাহলে একটা জিনিস খেয়াল করছো, মানুষের ক্ষেত্রে খেয়াল করছো, মানুষের ক্ষেত্রে আমরা জাইগোট থেকে যখন দেহকোষে আসলাম, তখন আমরা কি করছি? মাইটোসিস করছি, কারণ ওখানে ক্রোমোজোমের চেঞ্জের দরকার পড়ে নাই। কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীতে, মানে একটা শৈবালে আমরা দেখলাম যে কি হয়েছে? মায়োসিস হয়েছে। জাইগোট থেকে দেহকোষ আসছে কি হয়ে? মায়োসিস হয়। এইবার দেখো এইখান থেকে যখন জননকোষ তৈরি হবে, জননকোষ মানে কি? এন। তাহলে দেখো এইখানে কিন্তু ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় নাই, দেখছো? দেহকোষ আর জননকোষের মধ্যে কোনো চেঞ্জ নাই। তাহলে এই ক্ষেত্রে কোন বিভাজন কাজে লাগবে? মাইটোসিস কাজে লাগবে। তাহলে বুঝতে পারছো, একটা উন্নত শ্রেণীর জীব আর একটা অনুন্নত শ্রেণীর জীবের মধ্যে এই যে মাইটোসিস আর মিয়োসিসের যে এই যে একটা কি বলে রিভার্স যে একটা প্রক্রিয়া, সেই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি সামারি। আমাদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মোটামুটি হচ্ছে এই সামারি, যে মানুষের ক্ষেত্রে আমরা যদি জাইগোট থেকে দেহকোষে আসি তাহলে হবে মাইটোসিস, দেহকোষ থেকে যখন জননকোষে যাবো তখন হবে মিয়োসিস। কিন্তু শৈবালের ক্ষেত্রে কি হবে? জাইগোট থেকে দেহকোষে আসবে হচ্ছে কি হয়? মায়োসিস হয়, আর হচ্ছে দেহকোষ থেকে জননকোষে যাবে হচ্ছে মাইটোসিস হয়। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনী। আমি একদম বেসিক থেকে একদম ডিপ থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এইবার আসো হচ্ছে আমরা বিভাজনে ঢুকে যাব। ঠিক আছে? তাহলে ফার্স্ট আসো বিভাজন। আচ্ছা, বিভাজন মতলব আমরা কি বুঝি? বিভাজন মানে কি? ভাগ করা, রাইট? ভাগ করা। আচ্ছা, তাহলে কি ভাগ করবো আমরা? মেইনলি হচ্ছে ভাগ করবো কাকে? দুইটা জিনিসকে। একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে আমরা বিভাজন মানে কি বুঝলাম? ভাগ করা। কাকে ভাগ করবো? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে। আচ্ছা, তাহলে বিভাজনের কয়টা প্রসেস আছে?
কয়টা প্রক্রিয়া আছে? তিনটা প্রক্রিয়া আছে। কয়টা? তিনটা। কি কি প্রক্রিয়া? ফার্স্ট হচ্ছে অ্যামাইটোসিস, আর একটা হচ্ছে মাইটোসিস, আর একটা আমরা জানি মাইটোসিস মিউসিস নিয়ে তো বলে আসলাম, আর একটা হচ্ছে মিওসিস, রাইট? তো বেসিক কোষ বিভাজন আমরা যে এই প্রকৃতিতে বা এই জীব জগতে আমরা যে বিভাজনগুলো দেখি সেইগুলো হচ্ছে এই তিনটার মধ্যেই পড়ে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। তো আমরা ফার্স্ট হচ্ছে অ্যামাইটোসিস দিয়ে শুরু করি। অ্যামাইটোসিস খুবই সহজ জিনিস। আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা এখানে শুরু করি। আচ্ছা না, নতুন একটা পেজে নিতে, আমরা নতুন পেজে শুরু করলাম অ্যামাইটোসিস দিয়ে। আচ্ছা তোমাদের আমি বায়োলজি পড়ানোর সময় আমি সবসময় একটা কথা বলবো যে যখনই কোনো একটা ওয়ার্ড পাবা, যখন একটা টার্ম পাবা, সেই টার্মটা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবা এটা দিয়ে কি বুঝাইছে, তাহলে কিন্তু তোমার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? তো চলো এই টার্মটা আমরা ভেঙে দেখি যে কি বুঝাইছে। কোনো কিছুর আগে যদি এ থাকে, এ মানে বোঝাইতেছে হচ্ছে অ্যাবসেন্স বা নাই, ঠিক আছে, বা না, ঠিক আছে? এ মানে কি বোঝায়? এ মানে বোঝা হচ্ছে নাই বা অ্যাবসেন্স। মাইটোস কথাটা আসছে হচ্ছে, মাইটোস কথাটা আসছে হচ্ছে সুতা থেকে, সুতা বা স্পিন্ডল তন্তু। আমরা কোষ বিভাজনের সময় পড়ি না স্পিন্ডল তন্তু, এই জিনিসটা আমরা হচ্ছে এসএসসি তে পড়ে আসছি, 8 9 ওইগুলোতে পড়ে আসছি। এর জন্য আমি হচ্ছে এই টার্মগুলো আবার নতুন করে বুঝাইলাম না, তোমরা আশা করি এই টার্মগুলোর সাথে একটু আগে থেকে পরিচিত আছো। মাইটোসিস মানে কি বোঝাইতেছে? সুতা বোঝাইতেছে। কোন সুতা? স্পিন্ডল সুতা বা স্পিন্ডল যন্ত্র, বা আমি স্পিন্ডল সুতা লিখলাম। আর কোনো কিছুর শেষে যদি সিস থাকে, মনে রাখবে কোনো কিছুর শেষে যদি সিস থাকে, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে দেখো পুরো ওয়ার্ডটাকে যদি আমরা মিলাই তাহলে কি বলছে যে স্পিন্ডল সুতা তৈরি না হওয়ার প্রক্রিয়া, রাইট? অ্যামাইটোসিস দিয়ে কি বলতেছে? যে স্পিন্ডল সুতা তৈরি না হওয়ার প্রক্রিয়া। বুঝতে পারছো? তাহলে এই বিভাজনে কি কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে? তৈরি হবে না। তাহলে এই জিনিসটা আমরা কই থেকে বুঝলাম? আমরা টার্ম থেকে বুঝতে পারলাম। আচ্ছা তাহলে স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয় তাহলে বলতো জিনিসটা কি একদম কি বলে সিম্পল হবে না, একদম সহজ একটা প্রক্রিয়া হবে না, কারণ স্পিন্ডল যন্ত্র মানে হচ্ছে একটা কমপ্লেক্স জিনিস। আচ্ছা এবার ধাপগুলো যদি আমরা দেখি অ্যামাইটোসিসের ধাপগুলো। আচ্ছা তার আগে আসো আরেকটা জিনিস, যে অ্যামাইটোসিস কোথায় হয়। দেখো আমি এর আগে কি বললাম? মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস শুধু বললাম, কিন্তু অ্যামাইটোসিস টার্মটা তুমি খুব কমই শুনবা, কারণ কিছু মানে খুবই কম জীবে এই জিনিসটা হয়ে থাকে। যেমন অ্যামাইটোসিস কোন কোন জীবে হয় বা কোথায় হয়, এই জিনিসটা মনে রাখার জন্য আমরা অ্যামাইটোসিসকে এইভাবে ডিফাইন করতে পারি যে এমাইটোসিস। দেখো আই না লিখে আমি এখানে ওয়াই লিখলাম, তাহলে এইখান থেকে কোথায় হয় আমরা এই জিনিসটা বের করতে পারবো। যেমন এ দেখে বোঝাইতেছি, এ দিয়ে বোঝাইতেছে হচ্ছে এমিবা, রাইট? ওয়াই দেখে বোঝাইতেছি ইস্ট। আর এরপর কি আসে বলতো? এরপর কি আসে? বি আসে না? তাহলে বি দিয়ে কি হয়? ব্যাকটেরিয়া হয়। তাহলে গেল অ্যামাইটোসিস কই হয়, কিভাবে মনে রাখবো? AMYTOSIS, মানে আইটাকে আমরা ওয়াই দিয়ে প্রতিস্থাপিত করে দিব। তাহলে এই হচ্ছে আমরা এমিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো হচ্ছে অ্যামাইটোসিস হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা এইবার আসো মেইনলি হচ্ছে অ্যামাইটোসিসের আমরা ধাপটা যদি দেখি, তাহলে কি বলতো? এটা হচ্ছে একটা বিভাজন, তাহলে বিভাজনের ক্ষেত্রে কি লাগবে? একটা সাইটোপ্লাজম লাগবে, একটা নিউক্লিয়াস লাগবে। চলো একটা সাইটোপ্লাজম একটা নিউক্লিয়াস আঁকাই। এই হচ্ছে একটা সেল, আমি নিউক্লিয়াসটাকে লাল দিয়ে বোঝাইতেছি, এই হচ্ছে তার নিউক্লিয়াস, আর পাশে যে কালো যে জিনিসটা ওইটা হচ্ছে তার সাইটোপ্লাজম। আচ্ছা এইটা যখন হচ্ছে অ্যামাইটোসিসে যাবে তখন কি হবে? কি হবে সেই জিনিসটা আমরা দেখি। ফার্স্টে কি হবে? এই যে সেলটা ছিল, এবার কি হবে? তার নিউক্লিয়াসে কি হবে? নিউক্লিয়াসটা একটু লম্বা হয়ে যাবে। দেখো এই যে লম্বা হয়ে গেল, লালটা হচ্ছে তার নিউক্লিয়াস। দেখো জিনিসটা নিউক্লিয়াসটা কি হয়ে গেছে? একটু লম্বা হয়ে গেছে। এই যে আকারটা হইলো, এই যে শেপটা হইলো, এই শেপটাকে আমরা বলা হচ্ছে ডাম্বেল শেপ। কি বলি? ডাম্বেল আকার। এটা তোমাদের মেইনলি হচ্ছে হাসান স্যারের বইয়ে মনে হয় নাই, এটা একটু এক্সট্রা ইনফো মনে রাখো এখান থেকে, যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের আকারটা কি হয়েছে? ডাম্বেল আকার। ডাম্বেল মানে তো দেখছো বডি বিল্ডারের যে ডাম্বেল তুলে, দেখছো ডাম্বেলটা কিভাবে ছিল? এই যে ছিল না, মাঝখানে একটা রড ছিল, দুই দিকে দুইটা পাথর ছিল। তো দেখো এই জিনিসটা হচ্ছে এরকম, দেখো দুই দিকে দুইটা জিনিস হয়ে গেছে, মাঝখানে একটা হচ্ছে কানেকশন হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ডাম্বেল আকার। আচ্ছা গেল, এরপর কি হবে বলো তো? নিউক্লিয়াসটা লম্বা হয়ে গেছে, এরপর কি হবে? সরি, এরপর কি হবে? এই যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটা হচ্ছে এই যে এরকম হয়ে যাবে, ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে নিউক্লিয়াসের সাথে সাথে দেখো সাইটোপ্লাজমটা হচ্ছে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, দেখছো? দেখছো? তাহলে দেখো এরপরে কি হয়েছে? এটা হয়েছে, দেখছো? প্রথমে নিউক্লিয়াসটা ভিতর দিকে ঢুকে গেছে, দেন হচ্ছে কি হয়েছে? সাইটোপ্লাজমটা বা পুরো সেলের যে কোষ প্রাচীরটা ছিল সেটা হচ্ছে ভিতর দিকে ঢুকে গেছে। এরপরে কি হবে? দুইটা আলাদা হয়ে যাবে, খুবই সহজ। এরপর কি হবে? দুইটা আলাদা হয়ে যাবে। কেউ আলাদা হবে, আচ্ছা সরি,
আচ্ছা, তাহলে এই যে এবার দেখো দুইটা সেল দুই দিকে আলাদা হয়ে যাবে, দেখছো? এই যে এইদিকে নিউক্লিয়াসটা একটু চলে যাবে, এইদিকে আরেকটু নিউক্লিয়াস চলে আসবে। তাহলে দেখো এই বিভাজনে আমরা কিন্তু কোনো জটিল ধাপ পাই নাই। কি করছি আমরা? প্রথমে কি করছি, নিউক্লিয়াসটাকে টেনে বড় করলাম, দেন হচ্ছে এর সাইটোপ্লাজমটাকেও ভাগ করে ভিতর দিকে ঢুকাই দিলাম, দেন হচ্ছে দুইটা সেল আলাদা করে ফেলাম। তাহলে বলতো এখানে কি কোনো কঠিন জিনিস আমরা পাইলাম না? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলতো? একটা সিম্পল ডিভিশন। এই সিম্পল ডিভিশনের আরেকটা সুন্দর নাম আছে, কি বলতো? আরেকটা সুন্দর নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। দেখো কোনো জটিলতা আমরা পাই নাই, তাহলে এর জন্য আমরা বলতেছি হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন, বা বাংলায় বলে একে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, তাহলে এর কিন্তু আমরা দুটো নাম পেয়ে গেলাম, এমাইটোসিসের আরেকটা নাম কি ডিরেক্ট সেল ডিভিশন অথবা প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা নাম কি হইতে পারে বলতো? এইখান থেকে আরেকটা নাম আমি বের করতে পারি, সেই নামটা কি হবে বলতো? এই যে এই চিত্রের ক্ষেত্রে যদি খেয়াল করো, দেখো ভিতরের দিকে জিনিসটা ঢুকে গেছে, সাইটোপ্লাজমটা ভিতর দিকে ঢুকে গেছে, নিউক্লিয়াসটাও ভিতর দিকে ঢুকে গেছে, এই যে একটা খাঁজ তৈরি হইলো, ঠিক আছে? এই যে একটা খাঁজ তৈরি হলো, এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে স্টেনোসিস। আচ্ছা বলতো কার খাঁজ তৈরি হয়েছে? নিউক্লিয়াসের খাঁজ তৈরি হয়েছে। নিউক্লিয়াসকে আমরা ল্যাটিন ভাষায় কি বলি? ক্যারি অন বলি। তাহলে নিউক্লিয়াসের যেহেতু খাঁজ তৈরি হয়েছে, এর জন্য আমরা কি বলতে পারি বলতো? সামনে আমরা ক্যারি অন লাগাই দিতে পারি, তাহলে এর নাম কি হবে? ক্যারিওস্টেনোসিস। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, স্টেনোসিস মানে হচ্ছে ভাঁজ হয়ে যাওয়া। তাহলে এমাইটোসিসের আরেকটা নাম কি হতে পারে বলো? ক্যারিওস্টেনোসিস। ক্যারিওস্টেনোসিস কেন হইলো? নিউক্লিয়াসটা ভাঁজ হয়ে গেছে, এর জন্য নাম হয়ে গেছে হচ্ছে ক্যারিওস্টেনোসিস। আরেকটা জিনিস এইখান থেকে আসে, যে আমরা বলছি দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমাইটোসিস হয়। ব্যাকটেরিয়ার যে এমাইটোসিস হয়, সেই এমাইটোসিসের একটা সুন্দর নাম আছে, সেই সুন্দর নামটা হচ্ছে বাইনারি ফিশন। কি? বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে হচ্ছে দ্বি বিভাজন। তোমরা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীব চ্যাপ্টারটা পড়ার সময় এই টার্মটা পাবা, যে দ্বি বিভাজন। ঠিক আছে? ব্যাকটেরিয়ার যে এমাইটোসিস, সেই এমাইটোসিসটাকে আমরা স্পেশাল নামে রাখি। স্পেশাল নামটা কি? দ্বি বিভাজন বা বাইনারি ফিশন। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের এমাইটোসিস নিয়ে পড়াশোনা। আচ্ছা, আরেকটা জিনিস এইখানে আছে, এই জিনিসটা তোমাদের বইয়ে নাই, একটু বেসিকের জিনিস। ঠিক আছে? এই জিনিসটা চলো আমরা একটু ক্লিয়ার করি। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে যে ভাইয়া মাইটোসিস আছে, মাইটোসিস আছে, মিওসিস আছে। মাইটোসিস মিওসিস তো উন্নত জিনিস, তো এই ব্যাকটেরিয়া এগুলাতে ওই উন্নত জিনিসগুলো না হয় কেন এই উন্নত বিভাজনটা হওয়া লাগলো? ঠিক আছে? মাইটোসিস মিওসিস না হয় কেন এখানে অ্যামাইটোসিস হইলো? এর কিছু ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া একটু আমরা দেখে রাখি এখানে, এখানে একটু বক্স করে আমি লিখে দিই। দেখো, মাইটোসিস মিওসিস বিভাজন করার জন্য তোমার অনেক বেশি শক্তি লাগবে, অনেক বেশি এটিপি লাগবে, কিন্তু এইগুলো দেখো এত বেশি এটিপি তৈরি করতে পারে না। এই যে এমিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এগুলো এত বেশি এটিপি তৈরি করতে পারে না। তো একটা কন্ডিশন কি হতে পারে? এদের এটিপি কম। কি কম? এটিপি কম বা শক্তি কম। দ্যাটস হোয়াই এরা অ্যামাইটোসিসটাকে চুজ করে নেয়, মাইটোসিস মিওসিস করতে পারে না, কারণ শক্তি নাই। আরেকটা কারণ কি হইতে পারে? আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে অভিযোজন। অভিযোজন মানে কি? অভিযোজন মানে হচ্ছে পরিবেশের সাথে মানায় নেওয়া। এই জিনিসটা একটু চিন্তা করো, মানুষের ক্ষেত্রে চিন্তা করো। ধরো একটা একটা বৃদ্ধ মানুষ আছে বা একটা মানুষ আছে, সে কি করতেছে? দেখো যে সে অন্যদের থেকে বেশি বেশি বাচ্চা পয়দা করতেছে। কেন? তাকে তুমি জিজ্ঞেস করো যে কেন এত বাচ্চা পয়দা করতেছেন, সে বলতেছে যে আমার শক্তি বাড়ানোর জন্য। সেটা একটু হাস্যকর যে সে বেশি বেশি বাচ্চা পয়দা করতেছে কেন? কারণ তার হচ্ছে তার শক্তি লাগবে, তার একটা দল লাগবে। তো অভিযোজন জিনিসটা তাদের ক্ষেত্রে এমনই। অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া এরা বেঁচে থাকার জন্য অনেক বেশি বাচ্চা তৈরি করতে চায়, অনেক বেশি বাচ্চা তৈরি করে নিজের শক্তি বাড়াতে চায়। তাহলে শক্তি বাড়ানোর জন্য দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়া কিন্তু তুমি খুব সহজেই দুইটা নতুন জিনিস বানায় ফেলতেছো। ঠিক আছে? কোনো এটিপি লাগতেছে না, কোনো জটিল প্রক্রিয়া লাগতেছে না, দেখছো? তাহলে সহজে তুমি কিন্তু দুইটা জিনিস বানায় ফেলতেছো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, যে সেল থেকে আমরা হচ্ছে বিভাজনটা শুরু করলাম, সেই সেলটাকে আমরা কি বলতে পারি বলতো? মাতৃকোষ বলতে পারি না? মাতৃকোষ বলতে পারি না? আর যে দুইটা সেল আমরা নতুন পাইলাম, যে বাচ্চা দুইটা পাইলাম, সেই বাচ্চাকে আমরা কি বলতে পারি? অপত্য কোষ বলতে পারি। তাহলে অপত্য মানে কি বলতো? অপত্য মানে হচ্ছে বাচ্চা বা সন্তান। তাহলে যে কোষ থেকে বিভাজন শুরু হয়েছে সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে মাতৃকোষ, আর যে যদি বাচ্চা তৈরি হলো সেই বাচ্চাকে আমরা বলবো হচ্ছে অপত্য কোষ। ঠিক আছে? তো অ্যামাইটোসিস থেকে মোটামুটি এই পর্যন্ত, এইটুকু বললে মোটামুটি অ্যামাইটোসিস যা আছে সব কভার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? এখান থেকে যা যা আসতে পারে আমি বলে দিলাম, ডাম্বেল আকার। এই জিনিসটা একটু মনে রাখবে, এটা এটা একটা এক্সট্রা ইনফো আসতে পারে। ঠিক আছে? তো অ্যামাইটোসিস থেকে এই জিনিসগুলো মনে রাখলেই হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে শেষের দিকে বইটা দেখবো। ঠিক আছে? আপাতত আমরা হচ্ছে বেসিকগুলো একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, আসো এবার পরের জিনিসটাতে। এইবার হচ্ছে আমরা মাইটোসিসটা একটু দেখবো। ঠিক আছে? মাইটোসিস শেষ,
আমাদের তিনটা বিভাজন নিয়ে কথা বলার কথা ছিল। একটা হচ্ছে এমাইটোসিস, এমাইটোসিস শেষ করে ফেললাম। এবার হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিস থেকে সব জ্ঞানজামের শুরু হবে। হচ্ছে মাইটোসিসটা হচ্ছে একটা কঠিন জিনিস। মাইটোসিস না মিওসিস আর কঠিন জিনিস, তোমরা যখন পড়বা বুঝতে পারবা। আচ্ছা, এইবার আসলে মাইটোসিস পাইলাম। তাহলে মাইটোসিস কথাটাকে ভাঙো। আমি কি বললাম যে বায়োলজি পড়ার ক্ষেত্রে যখন একটা টার্মিনোলজি পাবা, তখন ওই টার্মিনোলজিটাকে ভেঙে বোঝার চেষ্টা করবে যে ওইটা দিয়ে কি বুঝাইতেছে। ঠিক আছে, দেখো মাইটো, এমাইটোসিসের ক্ষেত্রেও মাইটো জিনিসটা ছিল। মাইটো মানে কি বলতো? সুতা। কোন সুতা? স্পিন্ডল সুতা। আর সিস মানে কি? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। মনে রাখো, যে জায়গায় সিস পাবা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস বা শন যদি পাও, সিস শন এগুলো মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে মাইটোসিস কথাটা কি বোঝাইতেছে বলতো? স্পিন্ডল সুতা তৈরির প্রক্রিয়া। তাহলে মাইটোসিস মানে কি? এখানে স্পিন্ডল সুতা তৈরি হবে। দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডল সুতা তৈরির প্রক্রিয়া। নামটা বোঝা গেল। এইবার আসো যে মাইটোসিসের তোমাদের একটা ডেফিনিশন দিয়ে দিছে, একটা সংজ্ঞা দিয়ে দিছে যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, ক্রোমোজোম একবার বিভাজিত হবে। এই জিনিসটা তোমরা অনেক সময় বোঝো না, আসো জিনিসটা বোঝাই দিই তোমাদের। আচ্ছা, তাহলে আমরা জানি যে বিভাজন পড়তেছি আমরা। বিভাজনের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস নিয়ে কথা বলবো? মেইনলি হচ্ছে দুইটা, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে আবার হচ্ছে আমরা মিলে দুইটা জিনিস নিয়ে কথা বলি, একটা হচ্ছে নিউক্লিয়াস নিজে আর একটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ফার্স্ট আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেমন একবার বিভাজিত হয়? এই যদি একটা যদি মাতৃকোষ ধরি আমরা, এই হচ্ছে তার নিউক্লিয়াস, মাঝখানে গোলটা হচ্ছে তার নিউক্লিয়াস। একটা কোষ বিভাজনের পরে বা একটা মাইটোসিস ঘটনা ঘটার পরে, একটা মাইটোসিস কোষ বিভাজনের পরে সে কয়টা কোষ তৈরি করবে? দুইটা কোষ তৈরি করবে। দুইটা কোষ যদি তৈরি করে তাহলে তার কয়টা নিউক্লিয়াস লাগবে? দুইটা নিউক্লিয়াস লাগবে। এইদিকে একটা নিউক্লিয়াস, এইদিকে আরেকটা নিউক্লিয়াস। তাহলে এখানে কয়বার বিভাজন হইলো? একটা কোষ থেকে দুইটা কোষ হইলো। তাহলে বিভাজন কয়বার হইলো? একবার হইলো না? তাহলে বলতো এই যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়েছে? মাঝ বরাবর কয়বার বিভাজিত হয়েছে? একবার বিভাজিত হয়েছে। একবার বিভাজিত হয়ে একটা এদিকে চলে গেছে, আরেকটা এদিকে চলে আসছে। এইটাই তো মাইটোসিস। কোষ বিভাজনের সময় আমরা কয়টা কোষ পাই? একটা কোষ থেকে দুইটা কোষ পাই, তাহলে দুইটা নিউক্লিয়াস পাই। তাহলে একটা নিউক্লিয়াসকে ভেঙে দুইটা নিউক্লিয়াস পাই। তাহলে একটা নিউক্লিয়াসকে একবার ভাঙলে আমরা হচ্ছে দুইটা নিউক্লিয়াস পাবো। এর জন্য নিউক্লিয়াসের বিভাজন কয়বার হবে? একবার হবে। তাহলে এখানে লিখে রাখো যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হইলো? নিউক্লিয়াস একবার। এবার এবার আরেকটা জিনিস কি বললাম? ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম কই থাকে? নিউক্লিয়াসের মধ্যেই থাকে, আমরা জানি। কোষ এর গঠন চ্যাপ্টারে যারা পড়াছো তারা আমরা সবাই জানি যে ক্রোমোজোম কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসটা দুইটা ভাগ করে ফেললাম। এবার সব ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি ছিল? প্রথমে বলতো ক্রোমাটিন আকার ছিল। এটা হচ্ছে একটা ক্রোমাটিন, ধরি যদি আমরা, এটা হচ্ছে একটা ক্রোমাটিন। ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, সেন্ট্রোমিয়ার কি, এই জিনিসটা আমরা সামনে পড়বো, আরো সুন্দর করে পড়বো। আপাতত এই জিনিসটা মনে রাখো, এটা হচ্ছে একটা ক্রোমাটিন। এটা যখন একটা প্রোফেজে যায়, তোমরা জানো যে প্রোফেজে যাওয়ার পরে কি হয় বলতো? এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বাদে সে কি হয়? দুইটা ক্রোমাটিনে বিভক্ত হয়ে যায়। মানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না, এই যে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার জায়গা থাকে, এই যে বিভক্ত হয়ে গেল, এই হয়ে গেল। তাহলে দেখো একটা ক্রোমাটিন থেকে তুমি কয়টা পাইতেছো? দুইটা পাইতেছো। তাহলে আমরা জানি যে ক্রোমোজোম কয়টা? 46টা। তাহলে এখানে যদি 46টা ক্রোমোজোম হয়, তাহলে প্রতিটা ক্রোমোজোমকে তুমি দুইটা দুইটা করে ভাগ করে ফেলছো, তাহলে 46 থেকে কয়টা হবে? 92টা হবে না? খুব সহজ হিসাব। এইবার আসো যে এই কোষটা যখন অ্যানাফেজে যাবে, আমরা যখন মাইটোসিস পুরোটা পরে ফেলবো, তখন আমরা দেখবো যে অ্যানাফেজে গিয়ে কি হবে? এটা দুইটা ধাপে বিভক্ত হয়ে যাবে, দুইটা দুই দিকে আলাদা হয়ে যাবে। অর্ধেক এইদিকে যাবে, অর্ধেক এইদিকে যাওয়া মানে কি? অর্ধেক এদিকে যাবে, আবার অর্ধেক এইদিকে চলে আসবে। দেখো এই যে অর্ধেক, অর্ধেক এদিকে গেল, আবার এই যে অর্ধেক, সেই অর্ধেক এখানে আসলো। তাহলে বলো তো এবার এখানে 92টা ছিল, 92 এর অর্ধেক মানে কত? 46টা। আর অর্ধেক মানে কত? 46টা। তাহলে দেখো ক্রোমোজোমকে 46 থেকে তুমি কত বানাইছো? 92 বানাইছো। তাহলে বিভাজন কয়বার করছো? একবারই করছো, রাইট? কেউ বলেন আবার দুইবার করছো। 46 থেকে 92 বানাইছো মানে কয়বার বিভাজন করছো? একবার বিভাজন করছো। তাহলে ক্রোমোজোম কয়বার বিভাজন করছো? একবার করছো, রাইট? পরে কিন্তু তুমি বিভাজন করো নাই, পরে তুমি হচ্ছে দুইটাকে আলাদা করে ফেলছো। এখানে কিন্তু আর কোনো বাড়াও নাই বা বিভাজন করো নাই। তাহলে দেখো 46টা দিয়ে শুরু করছিলা, পাইছো কয়টা? অপত্য কোষে পাইছো কয়টা? 46টা। 46টা। তুমি কি ক্রোমোজোমের কোনো চেঞ্জ করছো? সংখ্যার কোনো চেঞ্জ করছো? চেঞ্জ করো নাই। গুণগত চেঞ্জ করছো? করো নাই। ঠিক আছে। আর এখানে কি কোনো মিউসিসের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কি হয় বলতো? ক্রসিং ওভার হয়, জিন আলাদা হয়ে যায়। কিন্তু এখানে এই জিনিসগুলো আমরা দেখবো না। তাহলে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে, গুণগত সমান থাকবে, কোন ক্রোমোজোমের বৈশিষ্ট্য সমান থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের মাইটোসিসের ডেফিনিশন। কি বলছে? যে ক্রোমোজোম একবার বিভাজিত হবে, নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, আর মাতৃকোষ আর অপত্য কোষে যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলো সমান সংখ্যায় হবে, সমান গুণগত হবে, আর কি হবে বলতো? মানে কোনো চেঞ্জ হবে না বা অভিযোজন ক্ষমতা হবে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি মাইটোসিসের ডেফিনিশন। ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা কি? ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক। আচ্ছা, আমি বাংলায় লিখি তোমাদের।
ইংলিশ টার্মগুলো একটু অনেকের কাছে আনফ্যামিলিয়ার মনে হতে পারে। সমীকরণিক বিভাজন, সমীকরণিক, এই সমীকরণিক মানে কি বলতো? সমীকরণিক মানে কি বলতো? সমান করা। সমীকরণিক মানে কি? সমান করা। কি সমান করা ভাইয়া? ক্রোমোজোম সমান করা। কি সমান করা? ক্রোমোজোম সমান করা। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, দেখো সমীকরণিক মানে হচ্ছে সমান করা। কাকে সমান করা? ক্রোমোজোমকে সমান করা। দেখো তুমি এই জিনিসটা যদি দেখো, এখানে যে আমরা মাতৃকোষ দিয়ে শুরু করছিলাম, সেটা কয়টা ক্রোমোজোম ছিল? এখানে 46টা ক্রোমোজোম ছিল। 23টা পিতা থেকে আসছে, 23টা মাতা থেকে আসছে। দেন এখান থেকে তুমি যখন দুইটা অপত্য কোষ বানাইলা, তখন দেখো প্রতিটাতে তুমি কয়টা করে দিছো? 46টা দিছো। ক্রোমোজোমকে কোনো চেঞ্জ করছো? চেঞ্জ করো নাই। ক্রোমোজোম 46টা ছিল, তুমি পাইছো 46টা, অর্থাৎ সমান সমান ক্রোমোজোম। এর জন্য আমরা মাইটোসিসকে বলে থাকি হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, বা ইংলিশে কি বলে? ইকুয়েশনাল সেল ডিভিশন। তাহলে এখান থেকে আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি? ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। এই জিনিসটা আসতে পারে এখান থেকে। আর কি আসতে পারে? যে এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়। মায়োসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়। এটা মায়োসিসের ক্ষেত্রে দেখবো, এখন আর না বলি এটা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মাইটোসিসের সংজ্ঞা থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। আচ্ছা, এইবার আসো পরের পেজে। আমরা যদি একটু পরের পেজে যাই, পরের পেজে যাই। আচ্ছা, এবার সব এমাইটোসিসের মতো আমরা কি দেখছিলাম? এমাইটোসিস যে এমাইটোসিস কোথায় হইতেছিল, রাইট? তাহলে মাইটোসিসের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে মাইটোসিস ভাই কই হইতে পারে। আচ্ছা, তাহলে মাইটোসিস কোথায় কোথায় হয় এই জিনিস আমরা একটু দেখি। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে তুমি কি করতেছো বলো তো? একটা কোষ থেকে দুইটা কোষ বানাইতেছো, দুইটা থেকে চারটা বানাইতেছো, চারটা থেকে আটটা বানাইতেছো। তাহলে এই জিনিসগুলো কখন দরকার পড়বে? কখন দরকার পড়বে? যখন তোমার একটা বর্ধিষ্ণু অঞ্চল বা একটা বিভাজনের অঞ্চল থাকবে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি দেখি, উদ্ভিদের যে মূলের অগ্রভাগটা আছে, এটা হচ্ছে একটা মূলের অগ্রভাগ। তাহলে মূলের অগ্রভাগ তাকে তো আরো লম্বা হইতে হবে, তাকে তো মাটি নিচে যাওয়া লাগবে। অর্থাৎ এই জিনিসটা বারবার বিভাজনের দরকার। এর জন্য এই জায়গাগুলোতে কি হবে বলতো? মাইটোসিস কোষ বিভাজন হবে, অর্থাৎ উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে। ঠিক আছে? অগ্রমুকুলে বা হচ্ছে তোমার এটা কি বলে, মূলের সামনের দিকে, এই জিনিসগুলোতে আমাদের কি হবে? মাইটোসিস হবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা হচ্ছে বইয়ে দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে কোথায় হয় না, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হয় না কোথায়? হয় কোথায়? এই জিনিসটা থেকে হয় না কোথায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটার সাথে আমাদের বডির সম্পর্ক আছে। তাহলে হয় না কই? স্থায়ী কোষে হয় না। আচ্ছা, এখান থেকে কোশ্চেন হতে পারে যে স্থায়ী কোষে কেন হয় না। কোশ্চেন হইতে পারে, আমরা জানি যে অনেকে এখানে আছে জিজ্ঞাসু, ঠিক আছে, যে একটা জিনিস পাইলে ভাই এটা কেন হয় না, ওইটা কেন হয় না, এটা কেন হয় না, এই জিনিসটা। ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন স্বাভাবিকভাবে অ্যারেঞ্জ করতে পারে যে ভাই স্থায়ী কোষে কেন হয় না, স্থায়ী কোষে এমন কি আছে যার কারণে এখানে মাইটোসিস হয় না। এই জিনিসটা আমরা দেখি, চলো। আচ্ছা, স্থায়ী কোষ কোথা থেকে আসছে এই জিনিসটা আগে জানতে হবে, যে স্থায়ী কোষ কোথা থেকে আসছে। মনে রাখবে আমাদের বডির সব সেলগুলো একটা বিশেষ সেল থেকে আসছে, সেই সেলটাকে আমরা বলছি স্টেম সেল। তবে এই চ্যাপ্টারে পরে থাকবে, বা কোষের গঠন চ্যাপ্টারের শেষের দিকে মনে ছিল স্টেম সেল বলে একটা কনসেপ্ট ছিল তোমাদের। আচ্ছা, স্টেম সেল মানে কি? স্টেম সেল হচ্ছে একটা বিশেষ সেল, যে সেলটা যে কোনো ধরনের সেলে বা যে কোনো ধরনের কোষে পরিণত হইতে পারে। তো এর একটা বিশেষ পাওয়ার আছে। এর বিশেষ পাওয়ার কি? এর যে কোনো সেলে পরিণত হইতে পারে। এই পাওয়ারটাকে আমরা বলে হচ্ছে পটেন্সি। এই তোমরা হাইড্রো পটাশিয়াম প্রোডাকশন টোটিপোটেন্সি, একটা সেলের বিশেষ একটা পাওয়ার ছিল, ওই যে ইন্টারস্টিশিয়াল কোষে একটা বিশেষ পাওয়ার ছিল, সেটা হচ্ছে যে কোনো কোষে পরিণত হতে পারতো। এইরকম একটা সেল হচ্ছে স্টেম সেল। স্টেম সেলের একটা পাওয়ার আছে, সেটা আমরা বলা হচ্ছে পটেন্সি, যেটা হচ্ছে যে কোনো সেলে পরিণত হতে পারে। তাহলে এই স্টেম সেলটা থেকে দেখো তো একটা নিউরন তৈরি হতে পারে না? একটা নিউরন যদি আমরা রাখাই, নিউরনটাকে এটা তার কোষ বডি, এটা হচ্ছে তার একটা নিউরন। ঠিক আছে? এটা হচ্ছে তার এক্সন আর হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে তার কোষ বডি। তাহলে দেখো এর আকারটা কেরকম, স্টেম সেলের আকারটা কিরকম, আর এই যে নিউরনের আকারটা দেখো পুরাই আলাদা হয়ে গেছে না? আবার স্টেম সেল থেকে এখানে কি হতে পারে বলতো? একটা আরবিসি তৈরি হতে পারে। আরবিসি আমরা জানি হচ্ছে দ্বি অবতল। আরবিসি কি? দ্বি অবতল। এই যে এটা আরবিসি। তাহলে দেখো স্টেম সেলের আকার দেখো আর এই দুইটার আকার দেখো পুরাই আলাদা। আবার কি হতে পারে? এখান থেকে একটা, এগুলো কি বলতো? পেশি কোষ। এগুলো কি? পেশি কোষ। তাহলে এটা কি একটা নিউরন, এটা কি একটা আরবিসি, এটা কি একটা পেশি কোষ। তাহলে এই কোষগুলোকে কেন স্থায়ী কোষ বলতেছি? কারণ যখন একটা স্টেম সেল বিভাজিত হয়ে এই জিনিসগুলো তৈরি করতেছে,
তখন এই জিনিসগুলো একটা স্পেসিফিক ফাংশন করতেছে, এর জন্য এই কোষগুলোকে আমরা বলি হচ্ছে বিশেষায়িত কোষ। তাহলে এই যে নিউরন, আরবিসি, পেশি কোষ, এগুলোকে আমরা কি বলি বলতো? বিশেষায়িত কোষ বা স্পেশালাইজড সেল। স্পেশালাইজড মানে কি? তোমরা যখন একজন ডাক্তারের নাম শুনবা, দেখবে যে উনি এই বিষয়ে স্পেশালাইজড, উনি ওই বিষয়ে স্পেশালাইজড। স্পেশালাইজড মানে হচ্ছে একটা পার্টিকুলার বিষয়ে দক্ষ, একটা পার্টিকুলার বিষয়ে দক্ষ যে জিনিসটা, ওইটাকে আমরা বলছি বিশেষায়িত বা স্পেশালাইজড। তাহলে এই নিউরন, আরবিসি, পেশি কোষ এগুলো হচ্ছে স্পেশালাইজড সেল, মানে এরা হচ্ছে নির্দিষ্ট একটা ফাংশন করতে পারে। কিন্তু স্টেম সেলের নির্দিষ্ট কোনো ফাংশন ছিল, এগুলো যে কোনো সেলে রূপান্তরিত হতে পারতো। তাহলে এই জন্য এই কোষগুলো যেহেতু একটা স্পেসিফিক ফাংশন করতে পারতেছে, এর জন্য এগুলোকে আমরা বলছি স্থায়ী কোষ। তাহলে দেখো, স্থায়ী কোষ, ওর তো আর কাজ করার দরকার পড়তেছে না, ওর তো একটা ওর তো একটা আলাদা কাজ, ওর তো একটা ডেফিনিট কাজ নির্দিষ্ট হয়ে গেছে, ওর তো আলাদা করে নতুন কোনো কাজ করার দরকার নাই। তাহলে ওর হচ্ছে বিভাজন করার দরকার নাই, ও যেভাবে আছে সেইভাবে তার কাজটা করতেছে, ও আলাদা করে আর বিভাজন হইতেছে না। তাহলে এই জন্য স্থায়ী কোষে হচ্ছে মেইনলি মাইটোসিসটা হয় না। কেন হয় না? কারণ স্থায়ী কোষটা দেখো ওর কাজটা ঠিক হয়ে গেছে, ডেফিনিট হয়ে গেছে। তাহলে ওরা বিভাজন করার দরকার পড়তেছে না, ওরা সংখ্যা বাড়ানোর দরকার পড়তেছে না, ও ওর মতো জায়গায় বসে ওর কাজটাও করে যাইতেছে। তাহলে এই স্থায়ী কোষের কয়টা উদাহরণ দিলাম? 3টা উদাহরণ দিলাম, নিউরন, আরবিসি বা লোহিত রক্তকণিকা, আর আরেকটা হচ্ছে পেশি কোষ। এই জিনিসগুলোতে আমাদের মাইটোসিস, কোষ বিভাজন হবে না। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি 3 স্টার দিয়ে দিলাম এটাকে, আসার মতো জিনিস, পরীক্ষা আসার মতো জিনিস। এই জিনিসটা এখান থেকে পড়বা। আর হচ্ছে মাইটোসিস কোথায় হয়, যে বর্ধিষ্ণু অঞ্চল, আর কিছু কিছু অঞ্চল আছে ওই জায়গাগুলোতে মাইটোসিস হয়, ওই জিনিসটা আমরা বই থেকে দেখবো। তাহলে এই হচ্ছে মাইটোসিস কোথায় হয়, কোথায় হয় না, কেন হয় না, এই জিনিসটা আমরা বুঝাই ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে 3টা, এই যে 3টা কি বলে এক্সাম্পল ইম্পর্টেন্ট। এবার আসো, আমরা হচ্ছে এবার ট্রুলি মাইটোসিস বিভাজনটা শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, মাইটোসিস শুরু করার আগে বলতো, মাইটোসিসটাকে যদি আমরা একটা পরীক্ষার সাথে তুলনা করি, ধরো যে মাইটোসিস তোমার হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। তাহলে মাইটোসিস হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। ওই অ্যাডমিশন টেস্টে যাওয়ার আগে তোমার কি নেওয়া লাগবে? প্রিপারেশন নেওয়া লাগবে বা প্রস্তুতি নেওয়া লাগবে। ঠিক আছে? দেখো, মাইটোসিস একটা কি এক্সাম, প্রতিটা সেলের জন্য মাইটোসিস একটা এক্সাম। সেই এক্সাম থেকে শিবিরত আসবে কি না, আসবে কি আসবে না, এই জিনিসটা হচ্ছে মাইটোসিস নির্ধারণ করে দিবে। ঠিক আছে? এই বিভাজন হইবে কি হবে না। তাহলে মাইটোসিসটাকে যদি আমরা একটা এক্সামের সাথে ধরি, তুমি চিন্তা করো, মাইটোসিস পর্যন্ত যাওয়ার জন্য তোমার একটা কি লাগবে? একটা প্রস্তুতি লাগবে না? একটা প্রিপারেশন লাগবে না? তাহলে প্রিপারেশনের যে পর্যায়টা, মাইটোসিসের প্রিপারেশন যে পর্যায়টা, সেই পর্যায়টাকে আমরা বলা হচ্ছে ইন্টারফেজ। কেন ইন্টারফেস বলি বুঝাইতেছি সামনে, ইন্টারফেস কেন বলতেছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো বুঝছো যে মাইটোসিসটাকে যদি আমরা একটা এক্সামের সাথে কল্পনা করি, তাহলে এর প্রিপারেটরি যে স্টেজ একটা থাকা লাগবে, কারণ এক্সাম তুমি দিবা, তাহলে তার প্রিপারেটরি স্টেজ অবশ্যই থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো যে আমরা যে অ্যাডমিশন টেস্ট বলি, অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সেই ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু করছি, একদম কত 18-20 বছর ধরে পড়াশোনা করতেছি। ঠিক আছে? বয়স 18-20 হয়ে যেতেছে, তারপরে আমি হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট দিতেছি। তাহলে খেয়াল করো, অ্যাডমিশন টেস্ট আমরা দিতেছি, যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমরা কত কল্পনা করি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট কত সময় হয় বলো তো? 1 ঘন্টা হয়। কত ঘন্টা? 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা একটা পরীক্ষা তোমার ঠিক করে দিবে যে তুমি কোন দিকে যাবা। তাহলে দেখো, 1 ঘন্টার একটা পরীক্ষার জন্য তোমার কতটা বছর কষ্ট করে প্রিপারেশন নেওয়া লাগতেছে। সেই ক্লাস 1 থেকে শুরু করছো, 12 পর্যন্ত আইসা পড়ছো, 12-13 বছর ধরে পড়াশোনা করতেছো শুধুমাত্র ওই 1 ঘন্টার পরীক্ষার জন্য, রাইট? তো মাইটোসিসের যে প্রিপারেটরি স্টেজ আছে বা যে প্রস্তুতি পর্যায় আছে, সেই পর্যায়ের ক্ষেত্রে জিনিসটা সিমিলার। কেন? মাত্র কিছু সময়ের মাইটোসিসের জন্য তোমার হচ্ছে বেশিরভাগ সময় প্রিপারেশন করা লাগবে। দেখা যায় যে প্রায় 90 থেকে 95% প্রিপারেটরি স্টেজে চলে যায় বা ইন্টারফেসে চলে যায়, মাত্র 5 থেকে 10% থাকে হচ্ছে আমাদের মাইটোসিস বা এক্সামের জন্য। এই জিনিসটা আমাদের নিজের লাইফের সাথে তুলনা করে মনে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার শুধু ইন্টারফেস কেন বলতেছি, একটা কোষ যখন বিভাজিত হবে, একটা বিভাজিত কোষ কি বারবার বিভাজিত হইতে চাইবে, বারবার বিভাজিত হইতে চাইবে। তাহলে দেখো, লাল বলা হচ্ছে তার বিভাজনের সময়, এইবার এতটুকু সময় সে বিভাজন হইলো, পরে আবার এতটুকু সময় বিভাজন হইলো, পরে আবার এতটুকু সময় বিভাজন হইলো, রাইট? একটা জিনিস খেয়াল করে দেখো, বিভাজনের সময়টা কিন্তু খুবই কম। সে বেশিরভাগ সময় কই থাকবে? প্রিপারেটরি স্টেজে থাকবে। এই যে সাদাটা হচ্ছে তার প্রিপারেটরি স্টেজ, এই সাদাটা হচ্ছে তার প্রিপারেটরি স্টেজ, এই সাদাটা হচ্ছে তার প্রিপারেটরি স্টেজ। দেখো, এইটুকু হচ্ছে তার মাইটোসিস, আর এটা হচ্ছে তার প্রিপারেটরি স্টেজ, এইটা হচ্ছে আরেকটা তার প্রিপারেটরি স্টেজ। তাহলে দেখো, এইটা একটা মাইটোসিস, এই লালটা আরেকটা মাইটোসিস। এই দুইটা মাইটোসিসের মাঝখানে সে কি করতেছে বলতো? প্রিপারেশন নিতেছে। দুইটা ফেজের মাঝখানে, এই যে এটা হচ্ছে মাইটোটিক ফেজ, এটা হচ্ছে আরেকটা মাইটোসিস ফেজ বা দশা। দুইটা ফেজের মাঝখানে সে কি করতেছে? প্রিপারেশন নিতেছে বা প্রস্তুতি নিতেছে। তাহলে দুইটা ফেজের মাঝখানে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি বলতো? ইন্টারফেজ বলতে পারি না?
ইন্টার মানে কি দুইটা জিনিসের মাঝখানে, ইন্টার মানে কি দুইটা জিনিসের মাঝখানে, ইন্ট্রা আর ইন্টার দুইটা জিনিস কিন্তু আলাদা, ইন্ট্রা আর হচ্ছে ইন্টার। তোমরা আশা করি জিনিসটা পড়ে আসছো, না পড়ে থাকলে এখানে আমি বুঝাই দিতেছি, ঠিক আছে। ইন্ট্রা মানে কি, ইন্ট্রা মানে কোনো কিছুর ভিতরে, আর ইন্টার মানে কি দুইটা জিনিসের মাঝখানে। ধরো এটা যদি একটা জিনিস হয়, এটা যদি একটা সেল হয়, এই সেলের মাঝখানে যে জিনিসগুলো এটাকে আমরা বলা হচ্ছে ইন্ট্রা, আর এই যে আরেকটা সেল ধরলাম, এই যে দুইটা সেলের মাঝখানে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ইন্টার। তাহলে ইন্টার আর ইন্ট্রা জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, ইন্টারফেস থেকে এই কথাগুলো বলার আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে ইন্টারফেস হচ্ছে দুইটা মাইটোসিসের মাঝখানের পর্যায়, এর জন্য এটার নাম হয়ে গেছে হচ্ছে ইন্টারফেজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রস্তুতি পর্যায়ে বা মাইটোসিস যাইতে গেলে আমার একটা প্রস্তুতি পর্যায় লাগবে, এই জিনিসটা আমরা বললাম। প্রস্তুতি পর্যায়টা দীর্ঘ হবে, এই জিনিসটা আমরা আমাদের জীবনের সাথে তুলনা করলে মনে রাখলাম, ঠিক আছে। এইবার আসো, তোমাদের বইয়ে কোষচক্র বা ইন্টারফেজ পড়ানোর আগে কিছু টার্মিনোলজি বলে গেছে, যেমন রিসেপ্টর বলছে, বাহ্যিক উদ্দীপনা বলছে, অভ্যন্তরীণ উদ্দীপনা বলছে, জেনেটিক প্রোগ্রাম বলছে, আরো কি কি জানি বলছে। এই জিনিসগুলো তোমরা পরে একটু বেলা জায়গায় খাওয়া যেতে পারো যে ভাই হঠাৎ করে এগুলো কই থেকে আসছে, ঠিক আছে। তো চলো এই জিনিসটা আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখার চেষ্টা করি। তুমি যদি এই জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে বা একটা হচ্ছে মেকানিজম দিয়ে যদি তুমি মনে রাখো, তাহলে তোমার দেখবে যে জিনিসটা বেশি মনে থাকছে। যদি তুমি মুখস্থ করে যাও, বারবার শুধু মুখস্থ করে যাও, তাহলে এত জিনিস মনে রাখবা কেমনে? একটা জিনিসটা যদি তুমি হচ্ছে মেকানিজম আকারে পড়ো, তাহলে ওই জিনিসটা তোমার কিন্তু মাথায় গেঁথে যাবে। কিন্তু বারবার মুখস্থ করতে থাকলে কিন্তু জিনিসটা তোমার মাথায় থাকবে না, হয়তো 2 থেকে 3 দিন থাকবে, পরে আবার ভুলে যাবা, ঠিক আছে। এর জন্য আমরা চলো একটা মেকানিজম দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে আমাদের শরীরে কি আছে বলতো? রক্ত আছে। রক্তের মধ্যে কি আছে? রক্তের একটা বিশেষ উপাদান কি? আরবিসি বা লোহিত রক্তকণিকা। ধরো কোনো কারণে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হলে কি হবে বলতো? শরীর থেকে কি রক্ত বেরিয়ে যাবে না? তাহলে রক্তপাত হয়েছে, ধরো কোনো কারণে কারো রক্তপাত হয়েছে, ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি হবে? রক্ত বেরিয়ে যাবে, তাহলে রক্তপাত হয়েছে। রক্ত যদি বেরিয়ে যায়, রক্তের উপাদান কি? আরবিসি। তাহলে আরবিসিও বেরিয়ে গেছে, আরবিসি তোমার শরীর থেকে বের হয়ে গেছে। তাহলে বলতো তোমার শরীরে আরবিসি বাড়ছে না কমছে? যেহেতু বের হয়ে গেছে, তাহলে তোমার শরীরে আরবিসি কমে গেছে, রাইট? তাহলে এখন দেখো, তোমার শরীরে যদি আরবিসি বা লোহিত রক্তকণিকা কমে যায়, তাহলে তোমার শরীর কি চাইবে? আরবিসি কে বাড়াইতে চাইবে। আরবিসি কে বাড়ানোর প্রক্রিয়াকে আমরা কি বলি বলো তো? আমরা পরে আসছি সবাই, এরিথ্রোপয়েসিস। কি বলি? এরিথ্রোপয়েসিস, ঠিক আছে। এরিথ্রো মানে কি? এরিথ্রো মানে হচ্ছে লাল, লাল মানে হচ্ছে আরবিসি। আরবিসি আমরা জানি লাল, ঠিক আছে। এই দেখো সিস আছে এখানে। সিস মানে কি বলতো? আমি পরে আসি। সিস মানে কি? প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। পয় মানে হচ্ছে তৈরি করা। লাল লাল কণিকা তৈরির প্রক্রিয়াকে আমরা বলতে হচ্ছে এরিথ্রোপয়েসিস। তাহলে তোমার শরীরে আরবিসি কমে গেছে বা লোহিত রক্তকণিকা কমে গেছে, তোমার শরীর চাইবে লোহিত রক্তকণিকা বানানোর জন্য। লোহিত রক্তকণিকা বানানোর জন্য কোন প্রক্রিয়া লাগবে? এরিথ্রোপয়েসিস লাগবে। এরিথ্রোপয়েসিস করার জন্য তোমার একটা বিশেষ হরমোন লাগবে। সেই হরমোনের নাম কি বলতো? এরিথ্রোপয়েসিস করতেছে সেই হরমোন, তাহলে সেই হরমোনের নাম কি হবে? এরিথ্রোপয়েটিন হবে না? আচ্ছা, তার আগে আসো, এরিথ্রোপয়েটিন কই থেকে আসবে? তোমার শরীরে আরবিসি কমে গেছে, রক্ত কমে গেছে, সিগন্যালটা কই যাবে? তোমার কিডনিতে যাবে। কই যাবে? কিডনিতে যাবে। এই যে কিডনি, বাংলার পাশের মতো তোমার কিডনি, ঠিক আছে। এই কিডনি তখন কি তৈরি করবে? এরিথ্রোপয়েটিন তৈরি করবে। এরিথ্রোপয়েটিন তৈরি করবে। এরিথ্রোপয়েটিন কি করবে? এরিথ্রোপয়েসিস বাড়ায় দিবে। তাহলে এরিথ্রোপয়েসিস বা লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য এই এরিথ্রোপয়েটিনকে কই যাওয়া লাগে বলতো? কই যাওয়া লাগবে? আমরা জানি যে রক্তকণিকা কই থেকে তৈরি হয়? অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তাহলে লাল অস্থিমজ্জা যাবে, সে কই যাবে? লাল অস্থিমজ্জায়। লাল অস্থিমজ্জা গেল। তাহলে লাল অস্থিমজ্জা একটা সেল যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে একটা লাল অস্থিমজ্জার সেল, ঠিক আছে। এই হচ্ছে তার নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস না দিয়ে আমরা এখানে যে ডিরেক্ট, আচ্ছা নিউক্লিয়াস দেওয়ার আগে দেখো তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? জিন থাকে বা ডিএনএ থাকে। তাহলে এখানে হচ্ছে আমরা একটা ডিএনএ বা জিন দিয়ে দিলাম, ঠিক আছে। নিউক্লিয়াস না দিয়ে আমরা হচ্ছে এখানে একটা জিন দেখা দিলাম। আচ্ছা, এইবার আসল জিনিসটা খেয়াল করো, এইখানে যে এরিথ্রোপয়েটিনটা আসছে, সেই এরিথ্রোপয়েটিনটাকে কই কাজ করবে? অস্থিমজ্জার কোষে কাজ করবে। এই হচ্ছে একটা অস্থিমজ্জার কোষ। তাহলে অস্থিমজ্জার কোষে এরিথ্রোপয়েটিনকে বসানোর জন্য একটা জিনিস লাগবে না বলতো? একটা জিনিস লাগবে। এইখানে কে এসে বসবে? এরিথ্রোপয়েটিনটা এসে বসবে। তাহলে এখানে কে বসতেছে? এরিথ্রোপয়েটিনটা বসতেছে। তো এরিথ্রোপয়েটিন বসার জন্য এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রিসেপ্টর। কি বলি? রিসেপ্টর। রিসেপ্টর জিনিসটার সাথে একটু খেয়াল করে পড়ো। রিসেপ্টর মানে কি বলতো? রিসিভ করা। রিসেপ্টর মানে কি? রিসিভ করা। তাহলে সে কি করতেছে? এরিথ্রোপয়েটিনটাকে রিসিভ করতেছে, এর জন্য তার নাম হয়ে গেছে হচ্ছে রিসেপ্টর, ঠিক আছে। তাহলে রিসেপ্টর নাম কেন হয়েছে? কারণ সে রিসিভ করতেছে। কাকে রিসিভ করতেছে? এরিথ্রোপয়েটিনটাকে রিসিভ করতেছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল করো, এই যে সিগন্যালটা,
এই যে দেখো এখানে একটা সিগন্যালের প্রসেস হইতেছে, একটা সিগন্যালের প্রসেস হইতেছে। কি সিগন্যাল? তোমার বডিতে লোহিত রক্তকণিকা কমে গেছে, তোমার লোহিত রক্তকণিকা বাড়ানো লাগবে। এর জন্য একটা সিগন্যাল আসছে, কই থেকে আসছে? কিডনি থেকে আসছে। কে নিয়ে আসছে? এরিথ্রোপয়েটিন নিয়ে আসছে। এরিথ্রোপয়েটিন কি কই কাজ করবে? অস্থিমজ্জায় গিয়ে কাজ করবে, কারণ তার লোহিত রক্তকণিকা বাড়ানো লাগবে। তাহলে অস্থিমজ্জার কোষে তাকে গ্রহণ করার জন্য যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর কি? এক টাইপের প্রোটিন। আচ্ছা, তাহলে সে সিগন্যালটা নিয়ে আসলো। এবার দেখো সে কিন্তু ডিরেক্ট কোষের মধ্যে প্রবেশ করতে পারবে না, সেই সিগন্যালটা আরো কাউকে দেওয়া লাগবে। তুমি এই জিনিসটা একটু রিলেট করে পড়ো। তোমরা নরমালি একটা জিনিস খেয়াল করো, যে তুমি হচ্ছে একটা পার্সেল পাঠাবা, তোমার বন্ধুকে তুমি একটা পার্সেল পাঠাবা, তাহলে তোমার একটা সিগন্যাল পাঠানো লাগবে আগে। তুমি সেই সিগন্যালটা আগে কাকে পাঠাবা বলো তো? তুমি হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসকে পাঠাবা। তাহলে তোমার থেকে সিগন্যালটা প্রথমে কই যাবে? একটা কুরিয়ার সার্ভিসে যাবে। দেন ওই কুরিয়ার সার্ভিসটা আরেকটা সিগন্যাল নিয়ে কই যাবে? তোমার বন্ধুর কাছে যাবে। তাহলে এটা মনে করো তুমি সিগন্যালটা নিয়ে কই আসছো? একটা কুরিয়ার সার্ভিসের কাছে আসছো। তাহলে এই কুরিয়ার সার্ভিস এবার কি করবে? এবার সেলের মধ্যে আরেকটা সিগন্যাল পাঠানো লাগবে, সে কিন্তু নিজে যাইতে পারবে না। তাহলে দেখো এই একটা সিগন্যাল পাঠাবে, কাকে সিগন্যাল পাঠাবে? একটা কোষের সবকিছু কে নিয়ন্ত্রণ করে? আমরা জানি জিন নিয়ন্ত্রণ করে, বা ক্রোমোজোম বা ডিএনএ নিয়ন্ত্রণ করে। তাহলে এই হচ্ছে তার একটা জিন, ঠিক আছে? তাহলে এ নিয়ন্ত্রণ করবে, এ একটা সিগন্যাল পাঠাবে, 2 নম্বর সিগন্যালটা এ পাঠাবে। আচ্ছা, কোষের বাইরে এটা আসবে না, যদিও কোষের মধ্যেই থাকবে। তাহলে 2 নম্বর সিগন্যালটা কে পাঠাইতেছে? একটা জিন পাঠাইতেছে, ঠিক আছে? এই জিনটাকে আমরা কি বলতে পারি বলতো? জেনেটিক প্রোগ্রাম বলতে পারি না? কোষের জেনেটিক প্রোগ্রাম বলতে পারি না এই জিনিসটাকে? আচ্ছা, এইবার দেখো একটা সিগন্যাল বানাবে, তার একটা ইন্ট্রাসেলুলার সিগন্যাল লাগবে। তাহলে এই সিগন্যালটা কার মধ্যে দিয়ে পাঠাবে? সাইক্লিন দিয়ে পাঠাবে। কার মধ্যে দিয়ে পাঠাবে? সাইক্লিন, ঠিক আছে? সাইক্লিনের সাথে পরে আরেকটা জিনিস এখানে যুক্ত হবে, এটা কিন্তু বলছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই জিনিসটা আমরা সামনে পড়বো, আবার তো এই জিনিসটা মনে রাখো। তাহলে এই দুটো জিনিস খেয়াল করো একটু। আমি আবার একটু বলি, যে একটা অস্থিমজ্জার সেলে আমরা কি দেখতেছি? একটা এরিথ্রোপয়েটিন একটা সিগন্যাল নিয়ে আসছে, সেই সিগন্যালটাকে রিসিভ করতেছে, একটা রিসেপ্টর রিসিভ করতেছে। দেন হচ্ছে কোষের মধ্যে আরেকটা সিগন্যাল তৈরি হইতেছে। সেই সিগন্যালটা কই থেকে তৈরি হইতেছে? আমরা জানি যে কোষের সবকিছু কে নিয়ন্ত্রণ করে? জিন নিয়ন্ত্রণ করে। তাহলে জিন থেকে সেই সিগন্যালটা কিভাবে তৈরি হইতেছে? সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের মাধ্যমে তৈরি হইতেছে। তাহলে বলো তো এইটা একটা সিগন্যাল, এইটা আর একটা সিগন্যাল। তাহলে ফার্স্টে কোন সিগন্যাল আসছে? এটা ফার্স্ট আসে, তাহলে এটা ফার্স্ট, আর এটাকে এটা সেকেন্ড সিগন্যাল, বা এটাকে ফার্স্ট মেসেঞ্জার বলতে পারি, এটাকে সেকেন্ড মেসেঞ্জার বলতে পারি। এই গেল। তাহলে এইবার দেখো সাইক্লিন সিডিকে তৈরির মাধ্যমে তুমি এই জিনিসগুলো, তোমার কিন্তু আসল সিগন্যাল এবার তৈরি হয়ে গেছে। এইবার তুমি সাইক্লিন সিডিকে তোমার কোষের যে কাজগুলা, তোমার কাঙ্ক্ষিত যে কাজগুলা, তোমার যে আরবিসি বাড়ানোর যে প্রক্রিয়া, তুমি এই প্রক্রিয়াগুলো এবার করতে পারো। কাকে দিয়ে করবা? আর এরিথ্রোপয়েটিন দিয়ে করবা না? এরিথ্রোপয়েটিনের সিগন্যালটা দিয়ে দিছে, কাকে দিয়ে দিছে? সাইক্লিন সিডিকে দিয়ে দিছে। তাহলে আলটিমেট কাজটা তুমি কাকে দিয়ে করাবা? সাইক্লিন সিডিকে দিয়ে করাবা। আমার এই পর্যন্ত কথা বলার কারণটা হচ্ছে আসল সাইক্লিন সিডিকে। এখান থেকে মনে রাখবে যে সাইক্লিন সিডিকে এটা হচ্ছে কোষের সবগুলা কাজ নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আরো দুটা জিনিস, যে অভ্যন্তরীণ উদ্দীপক আর বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক মানে কি? বাইরে। তাহলে বাইরে থেকে উদ্দীপনা কে নিয়ে আসছে? এরিথ্রোপয়েটিন নিয়ে আসছে, কোষের বাইরে থেকে উদ্দীপনা নিয়ে আসছে, তাই না? আর কোষের ভিতরে উদ্দীপনা কিভাবে তৈরি হইতেছে? সাইক্লিন আর সিডিকে তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? সাইক্লিন সিডিকে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, রাইট? আর এরিথ্রোপয়েটিন যেহেতু বাইরে থেকে আসতেছে কিডনি থেকে আসতেছে, এর জন্য এরিথ্রোপয়েটিনকে আমরা বলবো হচ্ছে বাহ্যিক উদ্দীপক। বুঝতে পারছো? আচ্ছা, এই এরিথ্রোপয়েটিনকে অনেক সময়, এরিথ্রোপয়েটিন না আসলে এখানে যে কোনো হরমোন হইতে পারে। তাহলে বাহ্যিক উদ্দীপকটাকে আমরা অনেক সময় বলতে পারি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। কি বলতে পারি? গ্রোথ ফ্যাক্টর। কেন গ্রোথ ফ্যাক্টর বলবো ভাইয়া? দেখো এই জিনিসটা সিগন্যাল নিয়ে আসছে, কার মধ্যে সিগন্যাল নিয়ে আসছে? অস্থিমজ্জার কোষের মধ্যে সিগন্যাল নিয়ে আসছে। এবার অস্থিমজ্জার কোষকে সে কি বলবে? যে আরবিসি কমে গেছে, তুমি বেশি বেশি বিভাজিত হও, বেশি বেশি বিভাজিত হয়, তুমি বেশি বেশি আরবিসি তৈরি করো। তাহলে দেখো সেই বিভাজনের একটা সংকেত দিতেছে বা একটা বৃদ্ধির সংকেত দিতেছে না? তাহলে এর জন্য আমরা কি বলতে পারি? একে গ্রোথ ফ্যাক্টর বলতে পারি না। সে যেহেতু কোষের বিভাজনের জন্য সিগন্যাল দিতেছে, কোষের বৃদ্ধির জন্য সিগন্যাল দিতেছে, এর জন্য তাকে আমরা কি বলতে পারি? গ্রোথ ফ্যাক্টর বলতে পারি। জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে টার্মগুলো ক্লিয়ার হয়েছে, তোমার রিসেপ্টর কি করবে? রিসিভ করবে। জেনেটিক প্রোগ্রাম কি? একটা কোষের জিন বা ক্রোমোজোমটাকে আমরা বলতেছি হচ্ছে জেনেটিক প্রোগ্রাম। বাহ্যিক উদ্দীপনা কি? যে বাইরে থেকে উদ্দীপনা নিয়ে আসবে। অভ্যন্তরীণ উদ্দীপনা কি? যে কোষের ভিতরে যে তৈরি হবে। গ্রোথ ফ্যাক্টর কি? যার উদ্দীপনার কারণে কোষটা বিভাজিত হতে শুরু করবে, তাকে আমরা বলবো হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা, তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ দিছে হচ্ছে, তোমাদের বইয়ে হচ্ছে শ্বেত রক্তকণিকার আরেকটা উদাহরণ দিছে। শ্বেত রক্তকণিকা আমরা কি বলি বলতো? ডাব্লিউবিসি। আমি এই জিনিসটা সংক্ষেপে বলতেছি, আসল জিনিসটা আমি কিন্তু আগে পড়ে আসি। দেখো ডাব্লিউবিসির কাজ কি বলতো? আত্মরক্ষা করা। তোমার শরীরে যদি কোনো কারণে জীবাণু আসে, সেই জীবাণুটাকে মেরে ফেলা। তোমার শরীরে যদি একটা অ্যান্টিজেন আসছে, একটা জীবাণু আসছে, তাহলে জীবাণু আসছে, ঠিক আছে? একটা জীবাণু আসছে, তাহলে জীবাণু আসছে, এই জিনিসটা কে বুঝতে পারে? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা বুঝতে পারে। সে বুঝতে পারে, সে কি করবে? কিছু জিনিস তৈরি করবে, কিছু উদ্দীপক তৈরি করবে। সেই উদ্দীপকটাকে আমরা কি বলবো? গ্রোথ ফ্যাক্টর বলবো। কি বলবো? কিছু, এই জিএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড না, ঠিক আছে? জিএফ মানে কিন্তু গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা, জিএফ তৈরি করলো বা গ্রোথ ফ্যাক্টর তৈরি করলো।
এই গ্রোথ ফ্যাক্টর গুলো কই কাজ করে বলো তো? ডব্লিউবিসি কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিয়েছে। এই গ্রোথ ফ্যাক্টর গুলো কই কাজ করবে? একটা টি লিম্ফোসাইটে কাজ করতে পারে, এটা একটা টি লিম্ফোসাইটে কাজ করতে পারে, এটা আরেকটা বি লিম্ফোসাইটে কাজ করতে পারে। ঠিক আছে, তাইলে দেখো তোমার বডিতে যদি একটা জীবাণু আসে, জীবাণু যে আসছে এই জিনিসটা কে বুঝবে? হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। সে বুঝে সিগন্যাল গুলো কাকে দিবে? লিম্ফোসাইট গুলাকে দিবে। কিসের মাধ্যমে দিবে? একটা গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে দিবে। এই গ্রোথ ফ্যাক্টর গুলো বসার জন্য এই লিম্ফোসাইট একটা কি থাকবে? একটা স্থান থাকবে। সেই স্থানটাকে আমরা বলবো হচ্ছে রিসেপ্টর। কি বলবো? রিসেপ্টর বলবো। এরপরে জিনিসগুলো আমরা জানি যে এখানে রিসেপ্টরের গ্রোথ ফ্যাক্টর গুলো বাইন্ড হওয়ার পরে এর ভিতরে আরেকটা সিগন্যাল তৈরি হবে। সেই সিগন্যালটা কি? সাইক্লিন সিডিকে। সেই সাইক্লিন সিডিকে তৈরি করার মাধ্যমে সে হচ্ছে জীবাণুটাকে মেরে ফেলবে, ফেগোসাইটোসিস করে জীবাণুটাকে মেরে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বেসিক। বুঝতে পারছো? তোমাদের এখানে অনুচক্রিকার আরেকটা উদাহরণ দিচ্ছি। অনুচক্রিকার উদাহরণটা আমি হচ্ছে মুখে মুখে বলে নিই। অনুচক্রিকা কি করে? অনুচক্রের আরেকটা নাম কি বলতো? থ্রম্বোসাইট। মানে কি করবে? সে তোমার শরীরে থ্রম্বাস বা জমাট বাঁধা ফর্ম করবে। ধরো তোমার শরীর কোনো কারণে কেটে গেছে, তাহলে তোমার শরীরে ওইখানে কাটা জায়গাটাকে আটকানো লাগবে। ঠিক আছে, আটকানো লাগবে বা থ্রম্বাস ফর্ম করা লাগবে। থ্রম্বাস ফর্ম করার জন্য কি করবে বলতো? অনুচক্রিকা থেকে একটা গ্রোথ ফ্যাক্টর আসবে। গ্রোথ ফ্যাক্টর কই আসবে? তোমার যে কাটা জায়গাগুলোতে আসবে, সেই কাটা জায়গাগুলোকে সে এসে কি করবে? একটা ইন্ট্রাসেলুলার বাইরে থেকে আসছে গ্রোথ ফ্যাক্টর, সেই কাটা জায়গাগুলোর যে কোষগুলো আছে সেই কোষগুলো নিজেদের মধ্যে কি তৈরি করবে? সাইক্লিন সিডিকে তৈরি করবে। সাইক্লিন সিডিকে সেই কোষগুলোকে তখন বলবে যে তোমরা বিভাজন করো, বিভাজন করে এই যে কাটা জায়গাটাকে ফিল আপ করে ফেলো। সেম প্রসেসে বলবে। বুঝতে পারছো? তাহলে তিনটা প্রসেস আমি বললাম, তোমাদের বই তিনটা প্রসেস বলছে। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, তাহলে গেল। এইবার আসল পরে আমরা কোষচক্র থেকে দূরে সরে গেছিলাম, রাইট? কোষচক্রের মাঝখানে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলাম, কারণ তোমাদের বই জিনিসটা আছে। অনেক সময় তোমরা হচ্ছে এই জিনিসটা বুঝো না যে ভাই এখান থেকে রিসেপ্টর কই থেকে আসলো, এই জিনিসটা বুঝে না, মাথার উপর দিয়ে যাইতেছে। ঠিক আছে, জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আচ্ছা, এইবার সব মেইন হচ্ছে আমরা এবার কোষচক্রতে চলে যাবো বা ইন্টারফেসে চলে যাবো। চলো এবার কোষচক্র শুরু করি আমরা। আচ্ছা, কোষচক্রের আরেকটা নাম কি বললাম আমরা? হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেস বলছি, কোষচক্রকে আমরা কি বলছি? ইন্টারফেস বলছি। আচ্ছা, তাহলে ইন্টারফেস জিনিসটা কি ছিল বলতো? আমরা যদি আবার আগের চিত্রটা আগাই একটু, এই চিত্রটা একটু খেয়াল করো। এই হচ্ছে তার এক্সামিনেশন বা মাইটোসিস, এই হচ্ছে তার আরেকটা মাইটোসিস, এই হচ্ছে তার আরেকটা মাইটোসিস। এই দুটার মাঝখানে মাঝখানে যে প্রিপারেশনের জায়গাগুলা, এই যে সাদা জায়গাগুলা, এই হচ্ছে তার কি বলতো? প্রিপারেশনের জায়গাগুলোকে আমরা কি বলি? ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় বা কোষচক্র। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে সে কি করতেছে? মাইটোসিসের চেয়ে সে কোষচক্রে বেশি সময় দিতেছে, তার প্রস্তুতির সময় বেশি দিতেছে। ঠিক আছে, আচ্ছা এবার কোষচক্র যদি আমরা দেখি, কোষচক্রটা বোঝানোর জন্য আমরা হচ্ছে উপর জিনিসটা, আচ্ছা কোষচক্রটা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা সার্কেল আঁকাবো আগে। এই যে একটা সার্কেল, এই সার্কেলটা বুঝো। এই সার্কেলের মধ্যে আমি যা বুঝাইতেছি এর মধ্যে কোষচক্রের যা লেখাবার্তা আছে সবগুলো এইগুলোর মধ্যে চলে আসবে। তাহলে এই সার্কেলটা বা এই গ্রাফটা যদি বুঝো তাহলে কিন্তু তোমার কোষচক্রটা একদম পান্তা ভাত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কোষচক্র আঁকাই। কোষচক্রের কয়টা ফেজ বলছে তোমাদের? তিনটা ফেজ বলছে। ফেজ কি কি? আচ্ছা বলতো, এই হচ্ছে এই যে এই লিনিয়ার যে জিনিসটা আঁকাইলাম, এই জিনিসটাকে আমরা এই জায়গায় লিখলাম। তাহলে বলতো এইখানে যে এম ফেজটা, এইখানে যে বিভাজন পর্যায়টা, এইটা হচ্ছে তার বিভাজন, এইটুকু হচ্ছে তার বিভাজন। এরপরে এইটুকু হচ্ছে তার একটা ধাপ, এই হচ্ছে আরেকটা ধাপ। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে আমি একটু বড় করে দেখাই। ওকে, আচ্ছা এই, ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে তার ধাপ। তাহলে কিভাবে মনে রাখবো? এই যে দেখো এটা হচ্ছে তার এম ফেজ, এইগুলো হচ্ছে তার এম ফেজ। এই যে লাল লালগুলো হচ্ছে এম ফেজ। এম মানে কি? মাইটোসিস বা বিভাজনের পর্যায়। এই হচ্ছে তার এম ফেজ। এই ফেজটা হচ্ছে G1 বা গ্যাপ 1। এটা কি S, এটা কি গ্যাপ 2 বা G2। ভাবে লেখা আছে যে G1 S G2, এগুলো কার ধাপ? কোষচক্র বা ইন্টারফেজের ধাপ। ঠিক আছে, তাহলে গ্যাপ 1 S গ্যাপ 2 এগুলো হচ্ছে কোষচক্রের ধাপ, তিনটা ধাপ। আর এমটা কি? মাইটোসিস বা বিভাজন পর্যায়। দেখো এই যে প্রিপারেশন পর্যায় বা ইন্টারফেসটা বেশি কিন্তু মাইটোসিসটা কম, এই জিনিসটা আমরা এখানে দেখে আসছি। এই জিনিসটাকে আমরা হচ্ছে সার্কেল করে রাখাইলাম এখানে। আচ্ছা এইবার আসো, এখান থেকে তোমাদের কি পড়তে হবে, কি আসবে পরীক্ষায়? পরীক্ষা আসবে যে কোষচক্রের যে ধাপগুলো আছে সেই ধাপে কি কি পরিবর্তন হয় সেই জিনিসটা আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা বেসিকটা পড়ে ফেলছি, এবার শুধু মিলিয়ে যাবা। ফার্স্টে আসো গ্যাপ 1, G1 এর যদি কথাবার্তা বলি আমরা, G1 এ কি কি পরিবর্তন হয়? এক নম্বর পরিবর্তনে আসো, সে কি করবে? কোষ বিভাজন করবে। কোষ বিভাজনের প্রথমেই সে প্রস্তুতি নিতেছে। তাহলে প্রস্তুতি নেওয়ার প্রথমেই তোমরা কি চিন্তা ভাবনা করো তো বলো তো? তোমরা সিদ্ধান্ত নেও না তোমরা কোন এডমিশনের দিকে যাবা, মেডিকেল এডমিশনে যাবা নাকি বুয়েটের এডমিশনে যাবা। তাহলে ফার্স্টে একটা প্রস্তুতির প্রথম ধাপটা কি বলতো? সিদ্ধান্ত নেওয়া। তাহলে তার ক্ষেত্রে সে কি করবে? প্রথমে সিদ্ধান্ত নিবে। কি সিদ্ধান্ত নিবে? যে সে বিভাজন করবে কিনা, এই সিদ্ধান্তটা সে নিবে। নিল, ঠিক আছে, জিনিসটা আমরা বুঝতে পারলাম, খুবই সহজ। এরপরে আসো কি করবে? আমরা একটা চিত্র আঁকাইছিলাম, আগের মতো চিত্রটা দেখো।
এই হচ্ছে একটা সেল, এই হচ্ছে তার জিন, বাইরের দিকে একটা তার রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর একটা কি আসছে, একটা জিএফ আসছে, একটা গ্রোথ ফ্যাক্টর আসছে, ঠিক আছে। গ্রোথ ফ্যাক্টর আসার কারণে এই জিনটা কি করতে, সাইক্লিন সিডিকে তৈরি করছে। দেখো গ্রোথ ফ্যাক্টর এসে তাকে কি বলবে যে তুমি বিভাজন করো, বিভাজনের জন্য আমি তোমার কাছে সিগন্যাল নিয়ে আসলাম, তাহলে বিভাজনের সিগন্যাল নিয়ে আসলো, তাহলে তখন জিনটা বুঝতে পারবে কি যে আমার বিভাজন করা লাগবে, সে সিদ্ধান্ত নিয়ে ফেললো। সিদ্ধান্ত নেওয়ার পরে সে কি করবে, আরেকটা সিগন্যাল তৈরি করবে, সেই সিগন্যালটাকে সাইক্লিন। তাইলে একটা গ্রোথ ফ্যাক্টর আসলো, একটা কোষে একটা উদ্দীপনা আসলো যে তোমার বিভাজন হওয়া লাগবে, তখন তার জিন কি বলবে যে আমি সিগন্যাল পাই গেছি, আমার বিভাজন হওয়া লাগবে, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সে কি করবে, একটা সাইক্লিন তৈরি করবে, কারণ তার কাজ করার জন্য সাইক্লিন সিডিকে লাগবে, তাহলে সিদ্ধান্ত নিল, এরপরে সে কি তৈরি করবে, একটা সাইক্লিন তৈরি করবে। এই সাইক্লিনের সাথে আরেকটা জিনিস এসে বাইন্ড হবে, কি বাইন্ড হবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে, রাইট। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে বাইন্ড হলো, সাইক্লিনের সাথে সিডিকে বাইন্ড হলো। তাহলে দুটো জিনিস বুঝতে পারলাম, ফার্স্ট হচ্ছে একটা সেল বা একটা কোষ সিদ্ধান্ত নিবে, দেন কি কি তৈরি করবে, তার একটা সিগন্যাল তৈরি করবে, কি সিগন্যাল, সাইক্লিন সিডিকে সিগন্যাল তৈরি করবে, ঠিক আছে। এরপরে আসো, এই দুটো জিনিস গেল, এরপরের ধাপটা কি, এস। এস ধাপটা মনে রাখো, এস ধাপের মেইনলি কাজ হচ্ছে রেপ্লিকেশন করা। এস ধাপের কাজ কি, রেপ্লিকেশন করা। কার রেপ্লিকেশন করা, ডিএনএ রেপ্লিকেশন করা। আচ্ছা বলো তো, জি ওয়ান এর পর এস আসবে, তাহলে এস ধাপে যেহেতু তার রেপ্লিকেশন করা লাগবে, তাহলে রেপ্লিকেশনের যে কাঁচামাল গুলা বা রেপ্লিকেশন করার জন্য তোমার যে জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো তুমি কই তৈরি করবা, আগে থেকে তৈরি করে রাখবা না, জি1 দশায় তোমার তৈরি করে রাখবা, ঠিক আছে। তাহলে এস ধাপে যে তুমি রেপ্লিকেশন করবা, সেই রেপ্লিকেশন যে এনজাইম গুলো লাগবে বা যে প্রোটিন গুলো লাগবে, আমরা রেপ্লিকেশন ধাপটা আমরা হচ্ছে খুব ডিটেইলসে পড়ে আসছি কোষের গঠনে, এখন আমি পড়াবো না এটা। প্রোটিন বা এনজাইম এগুলো কিসের জন্য লাগবে, রেপ্লিকেশনের জন্য লাগবে। এই জিনিসগুলো তুমি কই তৈরি করবা, জি1 ধাপেই তৈরি করবা, ঠিক আছে। এরপরে আসো আর কি তৈরি করা লাগবে, এখান থেকে দেখো তুমি যখন রেপ্লিকেশন পড়ছো, ঠিক আছে, যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছো, তখন তোমরা পড়ছো না যে ডিএনএ রেপ্লিকেশন করার সময় একটা কি লাগে, একটা আরএনএ প্রাইমার লাগে, একটা কি লাগে, আরএনএ প্রাইমার লাগে। তো সেই আরএনএ প্রাইমারটাও তোমার এখানে তৈরি করা লাগবে, কঠিন কিন্তু না, তুমি বুঝে বুঝে পড়লে জিনিসটা মনে রাখা খুবই সহজ। জি1 এর পরে কি আসবে, এস ধাপ আসবে। জি1 ধাপটা কি, প্রথম ধাপ। প্রথম ধাপে তুমি কি করলা, সিদ্ধান্ত নিলে যে তুমি বিভাজনে যাবা কি না। এরপরে কি করলা, সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি বিভাজনে যাবা, তাহলে তুমি কি করবে, একটা সিগন্যাল তৈরি করবা যে সেই সিগন্যালটা কি, সাইক্লিন না সিডিকে, সিগন্যাল তৈরি হয়ে গেল। এরপরে পরের ধাপটা কি, রেপ্লিকেশন করা, ডিএনএ রেপ্লিকেশন করা। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য তোমার যে এনজাইম গুলো বা যে প্রোটিন গুলো লাগবে, সেই প্রোটিনগুলো তুমি এখানে তৈরি করবা। রেপ্লিকেশনের একটা আরএনএ প্রাইমার লাগে, সেই আরএনএ প্রাইমারটাও তুমি হচ্ছে জি1 ধাপেই তৈরি করবা। গেল জি1 ধাপ। এবার হচ্ছে এস ধাপ। এস ধাপে মিললে হচ্ছে রেপ্লিকেশন হবে, মনে রাখো এখান থেকে এস ধাপে মিললে হচ্ছে রেপ্লিকেশন হবে, ডিএনএ টা রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন মানে কি, ডিএনএ টা দ্বিত্বন হবে বা ডিএনএ টা ডাবল হবে, রাইট, ডিএনএ ডাবল হইলো। আচ্ছা এখান থেকে একটু ফিগারটা মনে রাখো যে নরমালি তুমি যখন শুরু করছিলে এইখানে ক্রোমোজোমটা যদি আমরা দেখি এইভাবে ছিল, সে তার মধ্যে একটাই ডিএনএ ছিল, এই যে সাদার মধ্যে একটাই সাদা ডিএনএ আছে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি বলতো, এই যে সাদা যে ডিএনএটা ছিল, এই সাদা ডিএনএটা রেপ্লিকেশন করে আরেকটা ডিএনএ তৈরি করে ফেলছে। তাহলে দেখো এই এস ধাপে যে ক্রোমোজোমটা বা ক্রোমাটিনটা আছে, সেই ক্রোমাটিনে তুমি কয়টা ডিএনএ পাবা, রেপ্লিকেশন করে ফেলছে, তাহলে তুমি দুইটা ডিএনএ পাবা। কারণ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ দেখে থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। এই যে জিনিসটা খেয়াল করো, ক্রোমোজোমের কিন্তু বিভাজন হয় নাই, খুবই মানে মনোযোগ দিয়ে মনে রাখো জিনিসটা। এখানে কিন্তু এস ধাপে শুধুমাত্র ডিএনএ বিভাজন হয়েছে, শুধুমাত্র ডিএনএ বিভাজন হয়েছে। ক্রোমোজোমের বিভাজন কই হবে আমরা মাইটোসিস ধাপে দেখবো, ঠিক আছে। শুধুমাত্র ডিএনএ বিভাজন হয়েছে কই, এস ধাপে। ক্রোমোজোমের কিন্তু বিভাজন হয় না, এর জন্য ক্রোমোজোম হচ্ছে একটাই রয়ে গেছে। এর মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএটা দুইটা হয়ে গেছে, একটা সাদা ডিএনএ একটা লাল ডিএনএ, আমি বুঝাইলাম এটা দিয়ে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখান থেকে মনে রাখো, মাইটোসিসের ক্ষেত্রে জিনিসটা আমাদের কাজে লাগবে। কেন এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, এই জিনিসটা আমরা সামনে পড়বো, ঠিক আছে। তাহলে এস ধাপে কি হলো, ডিএনএ রেপ্লিকেশন হইলো, মনে থাকবে। ক্রোমোজোম কিন্তু রেপ্লিকেশন, ক্রোমোজোম কিন্তু দ্বিত্বন হইলো না, ডিএনএ এর দ্বিত্বন হইলো। আচ্ছা এইবার আসলে এস ধাপে আর কিছু তৈরি হবে না, এস ধাপে শুধু ডিএনএ রেপ্লিকেশনই হবে। এরপরে আসলে জি টু ধাপ। জি টু ধাপটা কি বলতো, ফাইনাল ধাপ না। জি টু ধাপের পরে তোমার কি যাবে, এম যাবে। এম মানে হচ্ছে বিভাজন পর্যায়ে যাবে। বিভাজনে যাওয়ার আগে লাস্ট ধাপটা তোমার কি, গ্যাপ টু বা জি টু ধাপটা। জি টু ধাপে তোমার কি হবে বলো তো, বিভাজনের জন্য যা কিছু লাগবে সব ফাইনাল বা সব কি বলে প্লাস্টার তোমার এইখানে করা লাগবে, মানে ফাইনাল কাজগুলো তোমার এইখানে করা লাগবে। তাহলে জি টু ধাপে আসো কি হবে, জি টু ধাপে কি তৈরি হবে বলতো, তোমার আমি বলছিলাম প্রথমে একটা জিনিস বলছিলাম, এমাইটোসিস বোঝানোর সময় বলছিলাম যে এমাইটোসিস এটিপি কম থাকার কারণে এমাইটোসিস হয়। তাহলে মাইটোসিস হওয়ার জন্য তোমার কি লাগবে, বেশি বেশি এটিপি লাগবে। তাহলে এটিপি গুলো কই তৈরি হবে, গ্যাপ টু ধাপেই তৈরি হবে। তাহলে এটিপি তৈরি হবে। এই খুব মনোযোগ দিয়ে মনে রাখো, এই জিনিসটা কিন্তু মুখস্থ করার মতো না, তুমি বুঝে বুঝে জিনিসটা মানাইতে পারবে। আচ্ছা জিনিসটা কি দেখা যাইতেছে, সবাই দেখা যাইতেছে। আচ্ছা এখান থেকে পড়াই।
তাহলে এটিপি তৈরি হলো, কেন এটিপি তৈরি হলো? কারণ এর পরে বিভাজনে যাবে, বিভাজনে যাওয়ার জন্য, বিভাজন করার জন্য তার হচ্ছে অনেক এটিপি দরকার হবে, এর জন্য আগেই তুমি এটিপিটা তৈরি করে রাখলা। এরপরে কি বলতো, মাইটোসিস মানে কি? স্পিন্ডল যন্ত্র তৈরি করা। মাইটোসিস মানে কি? স্পিন্ডল যন্ত্র তৈরি করা। স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য তোমার কি লাগবে? মাইক্রোটিউবিল লাগবে। কি লাগবে? এই বলো আবার, মাইক্রোটিউবিল কি বলতো? মাইক্রোটিউবিল কি? সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল। স্পিন্ডল তন্তু কি? সুতার মতো জিনিস। মাইক্রোটিউবিল কি? মাইক্রো মানে হচ্ছে ছোট, টিউবিল মানে হচ্ছে টিউবের মতো বা সুতার মতো জিনিস। তাহলে স্পিন্ডল যন্ত্র কে তৈরি করবে? মাইক্রোটিউবিল তৈরি করবে। তাহলে মাইক্রোটিউবিল গুলো কই তৈরি হবে? তোমার গ্যাপ টু ধাপে। মাইক্রোটিউবিল গুলো কই থেকে আসে? ভালো কথা, মাইক্রোটিউবিল গুলো কই থেকে আসে? এই জিনিসটা একটা কোশ্চেন হতে পারে যে ভাই মাইক্রোটিউবিল আপনি কই থেকে নিয়ে আসলেন? আসমান থেকে কি ফালাইলেন নাকি? না, আসমান থেকে ফালাই নাই। মাইক্রোটিউবিলটা আসছে হচ্ছে সেন্ট্রিওল থেকে। কই থেকে আসছে? সেন্ট্রিওল থেকে। আমরা কোষ এর গঠন চ্যাপ্টারে পড়ছি না, বিভিন্ন অঙ্গাণু পড়ছি না? এর মধ্যে একটা অঙ্গাণু কি ছিল? সেন্ট্রিওল ছিল। সেন্ট্রিওলের কাজ মনে রাখার খুবই সুন্দর একটা টেকনিক আছে। কি? খুব সহজে মনে রাখা যায়। সেন্ট্রিওলের কাজ হচ্ছে সুতা তৈরি করা। এই জিনিসটা মনে রাখলে তোমার সব ক্লিয়ার। সেন্ট্রিওলের কাজ হচ্ছে সুতা তৈরি করা। যেমন সিলিয়া তৈরি করা, সিলিয়া কি সুতার মতো জিনিস, ফ্লাজেলা কি সুতার মতো জিনিস, এগুলো তৈরি করার কাজ কার কাজ? সেন্ট্রিওলের কাজ। মাইক্রোটিউবিল কি? সুতার মতো জিনিস, এর জন্য এটা তৈরি করার কার কাজ? সেন্ট্রিওলের কাজ। মাইক্রোটিউবিল থেকে আলটিমেটলি কি তৈরি হবে বলতো? স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তু তৈরির কাঁচামাল গুলা কই তৈরি হবে? তোমার G2 ধাপে তৈরি হবে, কারণ এরপরে তোমার বিভাজন শুরু হবে। তাহলে স্পিন্ডল তন্তু, এটিপি, মাইক্রোটিউবিল এগুলো কই তৈরি হবে? G2 ধাপে তৈরি হবে। আরেকটা জিনিস তৈরি হবে, একদম ফাইনাল আরেকটা প্রোডাক্ট তৈরি হবে। সেই প্রোডাক্টটাকে আমরা বলি হচ্ছে MPF। MPF মানে কি? MPF মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। হ্যাঁ, আমরা কথাবার্তা বলি না যে তুমি ম্যাচিউর, তুমি ম্যাচিউর না, ঠিক আছে, তুমি ইনম্যাচিউর, হ্যাঁ, অপরিপক্ক, তুমি পরিপক্ক। তাহলে দেখো এই যে তার পুরো প্রস্তুতি পর্যায়ে সম্পন্ন করার পরে সে একটা ফাইনালাইজড কি বলে একটা প্লাস্টার দিবে। সেই প্লাস্টারটি কি? সে একটা ফ্যাক্টর তৈরি করবে যে আমি একদম ম্যাচিউর হয়ে গেছি, এজন্য আমি একটা ফ্যাক্টর তৈরি করতেছি। সেই ফ্যাক্টরের নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমি একদম প্রস্তুত হয়ে গেছি, এর জন্য আমি কি তৈরি করছি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা আসলে কি? এইটা আসলে কিছু না, এটা হচ্ছে একটা সাইক্লিন। কোন সাইক্লিন? সাইক্লিন বি। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো এখান থেকে, মনে রাখার মতো জিনিস। একটু ডিপে যারা পড়তে চাও, বায়োলজিতে যারা একটু বুঝে বুঝে পড়তে চাও, তারা এই জিনিসটা মনে রাখতে পারো যে ভাই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর জিনিসটা আসলে কি? জিনিসটা আসলে একটা সাইক্লিন। কোন সাইক্লিন? সাইক্লিন বি। সাইক্লিনের বিভিন্ন টাইপ আমরা সামনেই দেখবো, যে সাইক্লিন ডি, ই, এ, বি এগুলো আছে। এর মধ্যে একটা টাইপ হচ্ছে সাইক্লিন বি। সাইক্লিন বিটা কি তৈরি করতেছে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তৈরি করতেছে। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোষ চক্রের ধাপগুলো। আমি খুবই লজিক্যালি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তোমাদের মুখস্থ করা লাগবে না। তুমি যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে জিনিসটা তোমার সহজে মনে থাকবে। বোটানি মুখস্থ করে পড়লে অনেক কঠিন জিনিস, মনে রাখতে পারবাই না। একদিন পড়ছো, 2 নম্বর দিন ভুলে যাবা। কিন্তু যদি তুমি জিনিসগুলো একটু লজিক্যালি পড়ার চেষ্টা করো, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসটা তোমার লং টাইম মেমোরিতে থেকে যাবে। এর জন্য হচ্ছে যেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমি জিনিসগুলোকে তোমার এইখানে বুঝিয়ে দিলাম, আমি আর সামারি না করলাম এখান থেকে। তোমরা যাদের দরকার তারা হচ্ছে ক্লাসটা একটু পিছিয়ে দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে ফাইনাল প্রোডাক্টটা আমার কি হইলো? আমি প্রস্তুতি পর্যায়ে কমপ্লিট করে ফেললাম। এবার আরেকটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া, মনে করো একটা সেল আসছে, সে হচ্ছে বিভাজনে যাবে না, ঠিক আছে? সে আসলো, সে G1 ধাপে আসলো। ধাপে আসার প্রথম প্রথম কাজটা কি বলতো? প্রথম স্টেপটা কি? তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে সিদ্ধান্ত নিতে পারলো না যে আমি বিভাজন করবোই না। এমন এমন কিছু সেল আছে যে তারা বিভাজন করতে চাইবে না। তাহলে তারা কি করবে? যে এই যে G1 ধাপে আসার পর তারা সিদ্ধান্তই নিবে না। তাহলে বলতো এই সেলগুলা কই আটকা থাকবে? G1 ধাপে আটকা থাকবে না, তারা সিদ্ধান্ত নিতে পারেন নাই যে তারা বিভাজন করবে না। তাহলে এর জন্য তারা সবসময় কই আটকা থাকবে বলতো? G1 ধাপে আটকা থাকবে, ঠিক আছে? এই যে আমরা বললাম যে স্থায়ী কোষ বিভাজন হবে না, তাহলে স্থায়ী কোষগুলো কই আটকা থাকবে বলতো? G1 ধাপে আটকা থাকবে, কারণ তারা এই ধাপে সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমি বিভাজন করব না। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কোষ চক্র। আচ্ছা, কোষ চক্র থেকে আর কিছু আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখতে হবে তোমাদের, যে এই যে দেখো কোষ চক্রে বিভিন্ন বিক্রিয়া হইতেছে না, এই যে ডিএনএ রেপ্লিকেশন হইতেছে, আরএনএ তৈরি হইতেছে, প্রোটিন তৈরি হইতেছে, এরপরে এটিপি তৈরি হইতেছে, মাইক্রোটিউবিউল তৈরি হইতেছে, এগুলো কই থেকে তৈরি হবে? বিভিন্ন বিক্রিয়া থেকে তৈরি হবে। তাহলে এই ধাপে তোমার যে কোষটা থাকতেছে, এই কোষের নিউক্লিয়াসটা কি বলতো? কাজ করতেছে না? সে বিভিন্ন বিক্রিয়া করতেছে, বিভিন্ন জিনিস তৈরি করতেছে, কাজ করতেছে। তাহলে এই ধাপের যে নিউক্লিয়াসটা, এই কোষের যে নিউক্লিয়াসটা, এই কোষের নিউক্লিয়াসটাকে আমি কি বলতেছি বলতো? বিপাকীয় নিউক্লিয়াস বলতেছি। কি বলতেছি? বিপাকীয় নিউক্লিয়াস। কেন বিপাকীয় নিউক্লিয়াস ভাইয়া? কেন বিপাকীয় নিউক্লিয়াস? কারণ কি? কারণ এই কোষ চক্র ধাপে তুমি প্রিপারেশন নিতেছো, বিভিন্ন বিক্রিয়া করতেছো, বিভিন্ন এটিপি তৈরি করতেছো, আরএনএ তৈরি করতেছো, এনজাইম তৈরি করতেছো, এর জন্য তোমার বিক্রিয়া লাগবে।
ওই বিক্রিয়াগুলো কই হবে? কোষের নিউক্লিয়াসই হবে। এর জন্য নিউক্লিয়াসটাকে আমরা কি বলতেছি? বিপাকীয় নিউক্লিয়াস বা কর্মক্ষম নিউক্লিয়াস। ঠিক আছে, এখান থেকে পড়ানোর মতো আর তেমন কিছু নাই, এই জিনিসগুলো তোমাদের বইয়ে লেখা আছে, বইটা আমরা রিডিং দিব। ঠিক আছে, শেষের দিকে আমরা বইটা রিডিং দিয়ে ফিনিশিং করে দিব। আচ্ছা, তাহলে গেল কোষচক্র থেকে। এই কোষচক্র কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এটা লাগবে না, এই জিনিসগুলো একটা বই থেকে দেখবো পরে। আচ্ছা আচ্ছা, এবার আসলে হচ্ছে মাইটোসিসের ধাপ। ঠিক আছে, মাইটোসিসের ধাপ। আচ্ছা, মাইটোসিসের ধাপে যাওয়ার আগে আমার মনে হয় যে বইটা একটু পড়ায় দেওয়া উচিত, নাহলে তোমরা হচ্ছে আবার গুলায় ফেলবা যে এতক্ষণ পড়ায় ফেললাম, পরে মাইটোসিসের ধাপে কিন্তু আরো কঠিন কঠিন জিনিসগুলো আছে, এগুলো ধাপে কি কি হয় এই জিনিসগুলো মনে রাখতে গিয়ে তোমরা এই জিনিসগুলো বলে যাইতে পারো। এর জন্য আমরা হচ্ছে আসলে একটু বইটা একটু দেখে ফেলি এখান থেকে। ঠিক আছে, বইটা একটু দেখি, চলো। তাহলে চলো ফার্স্ট থেকে আমরা শুরু করি। এই জিনিসগুলো পড়ানো লাগবে না আমাদের, আমরা শুধু দাঁড়ানো লাইনগুলো একটু দেখবো, বাকি লাইনগুলো তোমরা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে দেখো জাইগোট নিয়ে বলছো। জাইগোট নিয়ে আমরা পড়েছেন, জাইগোট মানে কি? নিষিক্ত ডিম্বক। নিষিক্ত ডিম্বক জিনিসটা, এই জিনিসটা আমরা হচ্ছে আরো সুন্দর করে পড়বো হচ্ছে প্রাণী বিজ্ঞান বইয়ে। ঠিক আছে, প্রাণী বিজ্ঞান বই তোমার একটা চ্যাপ্টার আছে মানব জীবনের ধারাবাহিকতা, ওইখানে আমরা পড়বো যে মানুষ কিভাবে ডেভেলপ হইতেছে। তাহলে জাইগোটটা কই থেকে আসছে? একটা নিষিক্ত ডিম্বক থেকে আসছে। আচ্ছা বলতো ডিম্বক কার? ডিম্বক মায়ের না বাবার? মায়ের। মায়ের ডিম্বকটা নিষিক্ত কখন হবে? যখন একটা শুক্রাণু আইসা ওই ডিম্বাণুর সাথে মিলিত হবে। শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ফলে কি তৈরি হইতেছিল? জাইগোট তৈরি হইতেছিল। এর জন্য ওই ডিম্বকটাকে আমরা কি বলতেছি বলতো? নিষিক্ত ডিম্বক। নিষিক্ত মানে হচ্ছে ওইখানে ডিম্বাণুর সাথে শুক্রাণুটা আইসা মিলিত হইছে, তাহলে নিষিক্ত মানে বোঝা গেল। এরপরে আসো, এখানে দেখো বোল্ড করে একটা লাইন লিখা আছে, এই যে কালো করে যে জিনিসটা লেখা আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। মেডিকেল এডমিশন টেস্টে বা যে কোনো এডমিশন টেস্টের ক্ষেত্রে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমরা অনেক সময় বুঝো না, যে ভাই এত বড় বই, এত এত জিনিস সব কি পড়া লাগবে? সব কিন্তু পড়া লাগবে না। ধরো ফার্স্টের দিকে তোমরা সব পড়তে পারো, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে তোমরা কি করতে পারো বলতো? এই যে একটু প্র্যাকটিস খাটাইয়া একটু বুঝে বুঝে পড়া লাগবে যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে। এই যে জিনিসটা দেখো, এখানে একটা লাইন দাগাই দিছে, একটা লাইন বোল্ড করে দিছে। তাহলে একজন এক্সামিনার যখন কোয়েশ্চেন করবে এখান থেকে, এক্সামিনার মানে কি? একজন ডাক্তারই তো এখান থেকে কোয়েশ্চেন করবে, তাহলে ডাক্তারদের কিন্তু এত সময় থাকে না, সে তার চোখে একটা জিনিস আটকাইলো, সে ওখান থেকে কোয়েশ্চেন করে দিতে পারে। তো এই জিনিসটা দেখো বোল্ড করে দেওয়া আছে এখান থেকে, তাহলে বোল্ড করা জিনিসগুলো একটু তোমাদের পড়তে হবে এখান থেকে। তো এখানে বলছে যে কোষ বিভাজনের সংজ্ঞা দিচ্ছে, যে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যক প্রক্রিয়া, এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি ঘটে, মানে বৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়া জীব কোষ বিভক্তির মাধ্যমে থেকে একটি থেকে দুটি, মাইটোসিসের কথা বলছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, এরকম বিভাজন হবে, তাকে আমরা কি বলবো? কোষ বিভাজন বলবো। তাহলে সিম্পল ভাষায়, সহজ ভাষায় কোষ বিভাজন সংখ্যা কি? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা তৈরি করা গেল। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে আমরা কি বলবো? সন্তান কোষ বা অপত্য কোষ। আর যে কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? মাতৃকোষ বলবো। এই জিনিসগুলো আমরা পরে আসছি কিন্তু, এই ভুলে যাও না আবার। আচ্ছা, এই যে দেখো কোষ বিভাজনটা কে আবিষ্কার করছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সালগুলা লাগবে না, সালগুলা লাগবে না, সালগুলা বাদ দিতে পারো। কে আবিষ্কার করছে? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং এখন দাগায় দেওয়া আছে সুন্দর করে। ওয়াল্টার ফ্লেমিং কই আবিষ্কার করছে? সামুদ্রিক স্যালামান্ডার। সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নামটা এখান থেকে পড়তে পারো, কি? ফিটুরাস মেকুলোসা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রথম কোষ বিভাজন কে দেখছে? ওয়াল্টার ফ্লেমিং দেখছে। কই দেখছে? সামুদ্রিক স্যালামান্ডার দেখছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড, এই জিনিসটা আমরা পড়ে আসছি। মানুষের কয়টা ক্রোমোজোম? 23টা। 23টাকে আমরা কি বলি? ডিপ্লয়েড বলি না হ্যাপ্লয়েড বলি? হ্যাপ্লয়েড বলি। 23টা না, আসলে 23 সেট বলতে পারি। ঠিক আছে, 23 সেট বা 46টা। আচ্ছা, ফলের মাছির কয়টা? 4টা মাত্র। দেখছো মানুষের কয়টা? 46টা। ফলের 23টা 23টা 46টা, ফলের মাছির মাত্র 4টা। আচ্ছা, 2 সেট ক্রোমোজোম থাকলে আমরা কি বলবো? তাকে ডিপ্লয়েড বলবো। 1 সেট ক্রোমোজোম থাকলে তাকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড। মানুষের দেহকোষ কি? আমরা এই জিনিসগুলো আমরা খুব ডিটেইলসে পড়ে আসছি, দেখো এখন খুবই সহজ লাগবে তোমাদের। মানুষের দেহকোষটা কি? 2n। মানুষের বেশিরভাগ কোষই দেহকোষ, এর জন্য মানুষের কোষগুলো কি? ডিপ্লয়েড বা 2n। শুক্রাণু বা ডিম্বাণু কি? এগুলো জনন কোষ। জনন কোষটা কি হয়? হ্যাপ্লয়েড হয়। এরপরে আসে কোষ বিভাজন প্রকার, জিনিস আমরা পড়ে আসছি। এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিসের আরেকটা নাম কি? ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসের আরেকটা নাম কি? সমকরণিক কোষ বিভাজন। কেন এই নামকরণ করা হলো এই জিনিসটা আমরা পড়ে আসছি ডিটেইলসে। মায়োসিস আমরা পড়ি নাই, মায়োসিস পড়াশোনা আমরা দেখবো যে মায়োসিস বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, এই যে আমি বলছি যে মাইটোস মানে সুতা, মাইটোস মানে সুতা, ভাই আপনি কি বানাইছেন যে মাইটোস মানে সুতা? না, আমি বানাই। দেখো বইয়ের রেফারেন্স দেওয়া আছে। মাইটোস মানে কি? থ্রেড। এই যে তোমরা খেয়াল করো না, মাইটোস মানে হচ্ছে থ্রেড, থ্রেড মানে হচ্ছে সুতা। বুঝছো? তাহলে এই যে মাইটোস মানে সুতা, মাইটোস মানে সুতা, এই জিনিসটা আমি পড়াইলাম, বই থেকে পড়াইলাম, বই থেকে পড়াইছি, আমি নিজে বানাই না এই জিনিসটা। এমাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। দেখো, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি কোষের সৃষ্টি হবে তাকে আমরা বলা হচ্ছে এমাইটোসিস। বলে ফেলছি আমরা। আসো পরেরটা, প্রক্রিয়াটা দেখে ফেলছি, চিত্রটা দেখলে সব ক্লিয়ার। দেখো এই যে একটা মাতৃকোষ ছিল, মাতৃকোষের নিউক্লিয়াসটা ডাম্বেল আকার হয়ে গেছে, লম্বা লম্বা হয়। এরপর কি হয়েছে? এর সাইটোপ্লাজমটা দেখো ভিতর দিকে ঢুকে গেছে। এইটাকে আমরা কি বলবো বলতো? এই যে নিউক্লিয়াসটা ভিতর দিকে ঢুকে গেছে, এর জন্য এটা আমরা কি বলবো বলতো? ক্যারিওস্টেনোসিস বলি না? ক্যারিওস্টেনোসিস বলি। এরপর দেখো দুটো সেল আলাদা হয়ে গেছে। ঠিক আছে, একটা মাতৃকোষ থেকে তুমি দুইটা অপত্য কোষ পেয়ে গেলা। কই কই আমরা মনে রাখছিলাম AMYTOSIS, মানে কি? এমিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এই জিনিসগুলোতে আমাদের কি হবে? এমাইটোসিস হবে। এমাইটোসিস আরেকটা নাম কি? দ্বিবিভাজন। দ্বিবিভাজন কই হবে? ব্যাকটেরিয়াতে হবে।
আচ্ছা, হেমাটোসিস প্রক্রিয়া তাৎপর্য, হেমাটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। কে বলছে? স্ট্রাসবার্গার বলছে। এগুলো একটু মানে তোমরা পড়বা, এই রিডিং তো আমার পড়ানোর কোনো মানে নাই, ঠিক আছে? আচ্ছা, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো। ডিটেইলস পড়ার পরে এই জিনিসগুলো তোমাদের কাছে আরো ইজি লাগবে। আমি শুধু দাগানো লাগবে দেখাইতেছি। বিভাজন মানে কি? দুইটা জিনিস বিভাজন, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলেছি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলেছি সাইটোকাইনেসিস। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এই জিনিসগুলো আমি পড়ায় ফেলছি, এজন্য আমি শুধু একটু ফিনিশিং দিয়ে দিতেছি, তোমাদের একটু রিডিংটা পড়ে দিতেছি। নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার বিভাজিত হবে, তাকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কিভাবে বিভাজিত হয় এবার সেই জিনিসটা আমরা দেখে আসছি। তাহলে নিউক্লিয়াস বিভাজিত হয় কি হবে? নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াসটা কি হবে? সম আকৃতির, সম গুণ সম্পন্ন, সম ক্রোমোজোম বিশিষ্ট হবে। আচ্ছা, ক্যারিওকাইনেসিস নাম কে দিবেন? স্লাইখার দিবেন। ওয়াল্টার ফ্লেমিং একে মাইটোসিস নামে অভিহিত করেন। আচ্ছা, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। কেন বলা হয় জিনিসটা পড়ে আসছি, ঠিক আছে? কেন বলা হয় জিনিসটা পড়ে আসছি, বুঝতে পারছো? আচ্ছা, মাইটোসিস কোথায় ঘটে? বিভাজিত অঞ্চলে, যে জিনিসগুলো খুব বেশি বিভাজন দরকার সেই জায়গাগুলোতে আমাদের মাইটোসিস হবে। কই কই জায়গা হবে? শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ। শাখা প্রশাখার শীর্ষ মানে কি? শাখা প্রশাখা তোমার বাড়া লাগবে, বৃদ্ধি হওয়া লাগবে, এর জন্য এখানে মাইটোসিস লাগবে। মূলের বর্ধিষ্ণু শীর্ষ, দেখো মূলের যে সামনের দিকে পার্টটা, অগ্রগামী যে পার্টটা, সেই পার্টটার বিভাজন দরকার, কারণ তাকে আরো মাটির গভীরে যাওয়া লাগবে। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম জিনিসটা এটা হচ্ছে আমরা টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা পড়ার সময় দেখবো, ঠিক আছে? ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক পার্ট, ঠিক আছে? আচ্ছা, মাইটোসিস হয়ে থাকে জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে জননকোষ তৈরি হয় কিভাবে? মায়োসিস, প্যাচ লাগবে না। জননকোষ তৈরি হয় হচ্ছে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। আর জননাঙ্গের বিভাজন বা জননাঙ্গের গঠন আর বৃদ্ধি, এগুলো থেকে কাজ করে মাইটোসিস কাজ করে। গেল মাইটোসিসের বৈশিষ্ট্য, এই জিনিসটা এখন আমরা না পড়ি, এই জিনিসটা এখন পড়লে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। মাইটোসিস পুরোটা শেষ করার পরে এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো। বৈশিষ্ট্যগুলো তুমি ইম্পর্টেন্ট, এখান থেকে 3 দিয়ে রাখছে, এই জিনিসটা আমরা পড়বো। মাইটোসিস পড়ার পরে আমরা পড়বো কোষচক্র ও ইন্টারফেজ। এই যে দেখো, একটি কোষের সৃষ্টি বৃদ্ধি এর মাঝামাঝি সময়টা এখানে বলবো হচ্ছে কোষচক্র। কে আবিষ্কার করছে? হাওয়ার্ড পেল আবিষ্কার করছে। 100 ট্রিলিয়ন কোষ থাকে, এই জিনিসটা পড়বা। বিশেষ দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষ কি আছে? ভ্রূণ কোষ। ভ্রূণ কোষ কি বলতো? ভ্রূণ মানে হচ্ছে বাচ্চা। বাচ্চার কি তাড়াতাড়ি বিভাজন হওয়া লাগবে না? একটা বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে? 9 মাস থাকে। দেখো 9 মাসের মধ্যে একটা ভ্রূণ কোষ থেকে, একটা জাইগোট থেকে তোমার একটা পূর্ণাঙ্গ মানুষ বানানো লাগবে। একটা পূর্ণাঙ্গ মানুষ বানানো লাগবে তোমার কি বলতো? অনেক বেশি বিভাজন দরকার না। একটা কোষ থেকে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ বানাইতেছো, মানে কি তোমার অনেক বেশি কোষ বিভাজন দরকার। এর জন্য বলছে যে ভ্রূণ কোষটাকে একটা বিশেষায়িত কোষ, কারণ এই কোষটা অনেকবার বিভাজিত হইতে পারে। গেল মূলকাঙ্ক্ষী হিসেবে মেরিস্টেম কোষ। মেরিস্টেম মানে হচ্ছে বর্ধিষ্ণু, আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, কিছু কোষ প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে আর কোনো বিভক্ত হয় না। আমাদের পূর্ণাঙ্গ এই যে দেখো, এই জিনিসটাই পড়েন। লাল রক্ত কোষ মানে কি? আরবিসি বা লোহিত রক্তকণিকা। পেশি কোষ মানে কি? ইংলিশ নামটা কি? মায়োসাইট। স্নায়ু কোষ মানে কি? নিউরন, ঠিক আছে? এই জিনিসগুলো কি বিভাজিত হবে না, কারণ এগুলো কি স্থায়ী কোষ। উদ্ভিদের স্থায়ী কোষ সময় দেখছো, এই জিনিসগুলো বিভাজন হবে না। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসার মতো জিনিস এইটা। আমি কিন্তু বলে দিতেছি কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো দেখা থেকে তোমরা হচ্ছে বইয়ে একটু মার্কিং করে ফেলবা, কারণ দেখো আমি জিনিসগুলো কিভাবে বলতে পারতেছি। আসলে আমি অ্যাডমিশন ফেজটা পার করে আসছি, আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। কি কি কোয়েশ্চেন ফেস করা লাগে জিনিসটা আমি মোটামুটি বলতে পারি, যে আমার একটা ধারণা আছে। এর জন্য আমি জিনিসগুলো তোমাদের বলতে পারি, ঠিক আছে? যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা আসতে পারে, কোন জায়গাটা লেস ইম্পর্টেন্ট, জিনিসগুলো আমি কিন্তু আমি বলে দিতেছি। তোমাদের কাজ কি এগুলো একটু মার্কিং করে রাখা, যে ভাইয়া বলছিল এই জিনিসটা ইম্পর্টেন্ট, জিনিসটা আসতে পারে, এইভাবে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কোষচক্র দুটো দ্বারা বিভক্ত, একটা হচ্ছে এম ফেজ মাইটোসিস ফেজ, আর একটা কি ইন্টারফেজ। ইন্টারফেজে কয়টা ধাপ? 3টা, G1 S G2। দেখছো মাত্র 5 থেকে 10% এম ফেজ। দেখছো পরীক্ষা কম সময় কিন্তু প্রস্তুতি অনেক বেশি সময়, 90 থেকে 95 ভাগ হচ্ছে ইন্টারফেজ। একটি জেনেটিক প্রোগ্রাম, দেখো এই জিনিসটা আমরা ডিটেইলসে পড়ে আসি, এখানে কি আর পড়ানোর দরকার আছে বলতো? আমি আমার ক্লাসের বেশিরভাগ সময় আমি ওইখানেই দিছি, যে আরবিস থেকে কিভাবে জেনেটিক প্রোগ্রাম হয়, কিভাবে রিসেপ্টর কাজ করে, কিভাবে বাহ্যিক উদ্দীপনা আসে, কিভাবে অভ্যন্তরীণ উদ্দীপনা আসে। এই জিনিসগুলো কিন্তু এবার ডিটেইলসে আর মানে নরমালি খুব কম মানুষই পড়ায় এই জিনিসটা, ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর কি জিনিসটা আমরা পড়ে আসি, এই যে বোন মরিত লোহিত রক্তকণিকা তৈরি হয়েছে, আমরা পড়ে আসছি ডিটেইলসে। বোন মর মানে কি? ওই যে অস্থিমজ্জাটা, রেড বোন মেরু বা লোহিত লাল অস্থিমজ্জা, ঠিক আছে? কিডনি কি তৈরি করে? এরিথ্রোপয়েটিন তৈরি। এই জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের প্রাণী বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট, উদ্ভিদ বিজ্ঞান যেহেতু আছে তাহলে এখানেও ইম্পর্টেন্ট, যে এরিথ্রোপয়েটিন কই থেকে আসে? কিডনি থেকে আসে। এরিথ্রোপয়েটিন কই থেকে আসে? কিডনি থেকে আসে। ইন্টারফেজ আসো, ইন্টারফেজ অবস্থিতি বেশ দীর্ঘ, কারণ এখানে 90 থেকে 95% সময় ব্যয় হয়। ইন্টারফেজের নিউক্লিয়াসকে আমরা কি বলি? বিপাকীয় নিউক্লিয়াস বলি। কেন বিপাকীয় নিউক্লিয়াস বলি? কারণ ইন্টারফেজ অনেক বেশি বিক্রিয়া হইতেছে, এনজাইম তৈরি হইতেছে, প্রোটিন তৈরি হইতেছে, এর জন্য নিউক্লিয়াসটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলি। কোষচক্রের মোট সময় 90 থেকে 95% সময় ইন্টারফেজে যায়। 3টা ধাপ G1 S G2 সবগুলো পড়ে ফেলছি আমরা, দেখছো? এই যে টার্গেটের বিশেষ রিসেপ্টরের সাথে যখন গ্রোথ ফ্যাক্টর বাইন্ড করবে, তখনই সে সিগন্যাল দিবে যে আমার বিভাজন যাওয়া লাগবে, তুমি কোষচক্র কমপ্লিট করো। গেল G1 ধাপে কি কি তৈরি হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ফার্স্ট সিদ্ধান্ত নিবে,
সিদ্ধান্ত নেওয়ার পর সে কি করবে, একটা সাইক্লিন তৈরি করবে, সাইক্লিন সিডিকে তৈরি করবে। আচ্ছা এখানে দেখো বলছে যে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। জিনিসটা আমি একটু মুখে বুঝাই তোমাদের। সিডিকে মানে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ কথাটা যেখানে পাবে সেখানে বুঝবে যে ওখানে ফসফেট যোগ করতেছি বা বের করে নিয়ে আসতেছি, বুঝছো? এটা হচ্ছে তো আমরা আরো ভালো করে পড়বো হচ্ছে আমরা গ্লাইকোলাইসিস পড়ার সময়, ঠিক আছে? কাইনেজ মানে হচ্ছে ফসফেট যোগ করা বা বিয়োগ করে নিয়ে আসা। তাহলে ফসফেট যোগ বা বিয়োগের বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বলতো? ফসফোরাইলেশন বলতে পারি না? ফসফোরাইলেশন বলতে পারি, ঠিক আছে? গেল। প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন করে হবে এস ধাপে। এস ধাপে ডিএনএ রেপ্লিকেশনের জন্য তোমার কি লাগবে? একটা আরএনএ লাগবে, প্রোটিন লাগবে। এই জিনিসগুলো আমরা কই থেকে জীবন ধাপে তৈরি করব। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস, যে জীবন ধাপে কত সময়, জি টু ধাপে কত সময়, আর এস ধাপে কত সময়, জি টু ধাপে কত সময়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দেখো আমি বলে ফেলছি, এখান থেকে আর না পড়াই আমি, তোমরা বই থেকে একটু রিং দিয়ে নিবা। আচ্ছা এইবার দেখো আরেকটা জিনিস। আচ্ছা আচ্ছা এইখান থেকে দেখো এই জিনিসটা সাইক্লিন, কোন কোন সাইক্লিনের কি কি কাজ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো এখানে দাগায় রাখছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সাইক্লিনের কোনটার কাজ কি, এটা কিভাবে মনে রাখতে পারি চলো একটু আমরা দেখি এই জিনিসটা। কই চলো, তাহলে দুটো জিনিস আমাদের বাদ গেছে। একটা হচ্ছে জি1 এস জি2 ধাপে কত কত সময় ব্যয় হয়েছে। আমরা জিনিসটা মনে রাখতে পারি হচ্ছে 34 35 36 দেয়া। কে মনে রাখতে পারি 34 35 36 দেয়া। 34 মানে কি 30 থেকে 40, 35 মানে কি 30 থেকে 50, এই 36 মানে কি বলতো? 30 থেকে 40, 30 থেকে 50 এখানে ব্যয় হয়ে গেছে। তাহলে এখানে কি 30 থেকে 60 হবে? তাহলে কি 100% হবে? হবে না তো। তাহলে 36 কে তুমি কি দিয়ে ভাগ করো? 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে বলতো? 12 হবে না? 12 মানে কি 10 থেকে 20। দেখছো টাইমগুলা মনে রাখতে পারবা, খুবই সহজ। 34 35 36 দিয়ে মনে রাখতে পারো, গেল। এবার সাইক্লিনের কাজটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। সিরিয়াল বাই মনে রাখবা, ডি ই এ বি, ডি ই এ বি। ডি মানে কি বলতো? ড্রাইভ করা। ডি মানে হচ্ছে ড্রাইভ করা। ড্রাইভ মানে কি? চালনা করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে সাইক্লিন ডি এর কাজ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, জি1 থেকে এস এ নিয়ে যাওয়া, এস থেকে জি2 তে নিয়ে যাওয়া। ই মানে কি বলতো? ই কথাটা আসছে হচ্ছে রেডি থেকে, মনে রাখতে পারো। ই কথাটা আসছে হচ্ছে রেডি থেকে। রেডিতে একটা কি আছে বলতো? একটা ই আছে না? রেডিতে একটা কি আছে বলতো? একটা ই আছে, রাইট? রেডি, রেডি মানে কি? প্রস্তুত করা। তাহলে সাইক্লিন ইটা কি করবে? প্রস্তুত করবে। এ মানে কি? এ জিনিসটা মনে রাখতে পারো অ্যাক্সেলারেশন দিয়ে। অ্যাক্সেলারেশন মানে কি বলতো? ত্বরণ। আমরা পরে আসছি না ফিজিক্স, আমরা পড়ি অ্যাক্সেলারেশন মানে কি? ত্বরণ। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি করবে? সে ত্বরান্বিত করবে। আর সাইক্লিন বির কাজ আমরা পরে আসছি কি? ওই যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা জি টু ধাপের শেষে তৈরি হতেছিল, সেই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা কে তৈরি করতেছিল? সাইক্লিন বিটা তৈরি করতেছিল, ঠিক আছে? তাহলে এই যে এই সিরিয়াল বাই মনে রাখলে কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারবো, বুঝছো? এবার একটা বই আমরা দেখি একটু। ডি মানে কি? ড্রাইভ করা, জি1 থেকে এস এ, এস থেকে জি2 তে নিয়ে যাওয়া। ই মানে কি? রেডি করা বা প্রস্তুত করা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে, গেল। এ মানে কি? এ মানে কি? অ্যাক্সেলারেশন বা ত্বরান্বিত করা, ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করা। দেখছো ই আর এর কাজ সেম, দুইটা হচ্ছে রেপ্লিকেশনের সাথে। ইটা হচ্ছে রেপ্লিকেশনকে তৈরি করবে, রেডি করবে বা প্রস্তুত করবে, আর এটা কি করবে? অ্যাক্সেলারেশন করবে বা ত্বরান্বিত করবে। বির কাজ কি? মাইটোটিক স্পিন্ডল তৈরি, সব মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা। ওই যে একটা কথা বলছিলাম, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কাজ কি? ফিনিশিং দেওয়া। সব কাজ হয়ে গেছে, মাইটোটিবল তৈরি হয়ে গেছে, একদম বিভাজনের জন্য আমি কোষটাকে তৈরি করে ফেলছি। এই জিনিসটা এখানে বলছে যে মাইটোটিক স্পিন্ডল তৈরি সব মাইটোসিসের জন্য সবকিছু সম্পন্ন করে ফেলছে কে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা সাইক্লিন বি থেকে আসছে, গেল। আচ্ছা দেখো এখানে বিজ্ঞানের নাম বলছে, তোমরা পড়ে ফেলবে, আশা করি কোনো ঝামেলা হবে না। দেখো এই যে জীব জীবনে ইন্টারফেসের গুরুত্ব আমরা পড়ে আসছি। দেখো ওই যে সিদ্ধান্ত নিছে বিভাজন যাবে কিনা, ডিএনএ আরএনএ তৈরি করছে, এখন হচ্ছে রেপ্লিকেশন করছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করছে, এটিপি তৈরি করছে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে বলছে, আমি আর না পড়াইলাম, এটা পরে আসি এক জিনিস কতবার পড়াইবো। আচ্ছা এই যে এখান থেকে তোমরা একটু রিডিং দিয়ে নিবে, কারণ কোষ চক্রটা আসলে কি বলতো? একটা প্রস্তুতি পর্যায়ে। কেউ যদি প্রস্তুতি না নেয় তাহলে কি সে পরীক্ষায় টিকতে পারবে, বিভাজন করতে পারবে, করতে পারবে না। এই জিনিসটা এখানে বলছে যে কোষ চক্রে যদি কেউ নাই আসে তাহলে সে তো বিভাজন করতে পারবে না। খুবই লজিক্যাল কথা। আচ্ছা এখান থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দাগা রাখছে এখানে, এম ফেজে। এম ফেজে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস দাগা রাখছে, দেখো স্তন্যপায়ীদের কোষ চক্র মাইটোটিক দশা কত? 1 থেকে 1.5 ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট কথা দাগা রাখছে এখানে, অনেক সময় আসে। তোমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, বিভিন্ন আমি জানি যে অনেকেই আসলে কয়েকটা জায়গায় পরীক্ষা দেয়, 2 থেকে 3টা জায়গায় পরীক্ষা দেয়, তো বেশি বেশি পরীক্ষা দিবা তোমরা, ঠিক আছে? তো পরীক্ষায় তোমরা যখন এডমিশন টেস্টে যাবা, এডমিশন টেস্টে বিভিন্ন পরীক্ষা দিবা, ঠিক আছে? বিভিন্ন কি বলে এক্সারসাইজিং কুইজ দিবা, পরীক্ষা দিবা। পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট।
এই জিনিসটা অনেক সময় আসে যে মাইটোটিক দশা কত সময় চলে, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। দেখছো মাইটোটিক দশা মানে হচ্ছে ওই যে বিভাজনের দশা, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। বাকি যে 22 থেকে 23 ঘন্টা সবগুলোই হবে হচ্ছে আমাদের কোষ চক্রতে গেল। ইন্টারফেজ আর এমফেজের মধ্যে পার্থক্য, এটি কোষ বিভাজন প্রস্তুতি দশা, প্রকৃতি বিভাজন দশা। যেখানে পড়ে 90 থেকে 95% এখানে দেওয়া হবে, ওখানে 5 থেকে 10%। কোষীয় সংগঠনের বৃদ্ধি ও সংখ্যাগত বৃদ্ধি ঘটে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে ইন্টারফেজও বৃদ্ধি হইতেছে, কিন্তু এমফেজে কি হইতেছে, বৃদ্ধি বিভাজন হইতেছে। জিনিসটা দেখো মেডিকেলের ক্ষেত্রে এই যে কোয়েশ্চেনগুলো অনেক সময় পেঁচায়, বৃদ্ধি বিভাজন দিয়ে পেঁচাইতে পারে। যে ইন্টারফেজে কি হয় বলতো, সংগঠনের বৃদ্ধি আর সংখ্যাগত বৃদ্ধি ঘটে। মানে কি ওই যে ডিএনএ 1টা থেকে 2টা হইতেছে, সংখ্যাগত বৃদ্ধি হইতেছে, 46টা থেকে 92টা হইতেছে। কিন্তু এমফেজে কি হইতেছে, বিভাজন হইতেছে, ভাগ হয়ে যাইতেছে, ভাগ হয়ে যেতেছে, কোনো বৃদ্ধি নাই। বৃদ্ধি হয়ে যায় কই বলতো, ইন্টারফেজে বৃদ্ধি হয়ে যায়, কিন্তু বিভাজন হয় কই বলতো, এমফেজে গেল। ক্রোমাটিন হিসেবে থাকে, ক্রোমোজোম হিসেবে থাকে, এই জিনিসটা আমরা এখনই পড়বো। ক্রোমাটিন ক্রোমোজোম কিভাবে থাকে এই জিনিসটা আমরা এখনই পড়বো। যেমন হচ্ছে মাইটোসিস শুরু হয়ে যাইতেছে। আচ্ছা মাইটোসিস শুরু করবো আমরা পরে। আচ্ছা এই জিনিসটা আসলে এটা হচ্ছে আমরা বেসিকটা একটু পড়ে ফেলবো। আচ্ছা চলো বেসিকটা একটু পড়ে ফেলি। আচ্ছা মাইটোসিস শুরু করার আগে আমি বলছিলাম যে 3 থেকে 4টা টার্মিনোলজি আমরা পড়বো। কি কি টার্মিনোলজি? ক্রোমাটিন, ফার্স্টে আসো ক্রোমাটিন। আচ্ছা আমি বাংলায় লিখি, ইংলিশে লেখা তো অভ্যাস হয়ে গেছে, বাংলা লিখি না, তোমরা অনেক হচ্ছে ফ্যামিলিয়ার না, যেহেতু আমি বাংলায় লিখতেছি। ক্রোমাটিন, আচ্ছা বলতো ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন মানে সহজ কথা মনে রাখো, সুতা। ক্রোমাটিন মানে কি? সুতা। জিনিসটা কেমন? এটা যদি একটা সেল হয়, সেলের এটা কি তার নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস মানে তুমি দেখবে যে এই সুতার মতো, এই যে সুতার মতো জিনিসটা আছে, এই যে সুতার মতো জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি? সুতা। মনে রাখো সহজ কথা, ক্রোমাটিন মানে কি? সুতা। তাহলে ক্রোমাটিন কই পাবো? একটা কর্মক্ষম নিউক্লিয়াসে পাবো। আচ্ছা ক্রোমাটিন কিভাবে কর্মক্ষম নিউক্লিয়াসে পাবো এই জিনিসটা বোঝার আগে আমাদের ক্রোমোজোম বোঝা উচিত। আচ্ছা ক্রোমোজোম, এই ক্রোমোজোম আমি কি বলছিলাম যে একটা টার্মিনোলজি পাইলে তুমি এটাকে ভাঙা ভাঙা বোঝার চেষ্টা করবা। দেখো ক্রোম, ক্রোম মানে কি বলো? রঙিন। ক্রোম মানে রঙিন। সোম মানে কি? দেহ। তাহলে ক্রোমোজোম মানে কি? রঙিন দেহ। ক্রোমোজোম মানে কি? রঙিন দেহ। তাহলে একটা জিনিস যদি রঙিন হইতে হয় তাহলে ওইটাকে আমার কি হইতে হবে বলতো? ভিজিবল হওয়া লাগবে, দেখা দেওয়া লাগবে। তাহলে দেখে দেওয়ার জন্য কি লাগে বলতো? এই জিনিসটা যদি পেঁচায় যায়, অনেক বেশি পেঁচায় যায়, দেখো এই যে এইভাবে পেঁচায় গেছে, ক্রোমাটিন ছিল, ক্রোমাটিনটা পেঁচায় গেছে, পেঁচায় গেলে কি তুমি এটাকে দেখতে পারবে না সহজেই। আবার তুমি এখানে রং দিলা, তাহলে দেখবে যে রংটা ধরে রাখতে পারতেছে, কারণ কি? সে পেঁচায় গেছে, সে রংটাকে ধরে রাখবে। কিন্তু এই জিনিসটা কম পেঁচানো আছে, তাহলে এর মধ্যে তুমি রং দাও, তাহলে রংটা তো চলে যাবে, তুমি দেখতে পাবে না রংটা। ক্রোমোজোম কেন রঙিন দেখো, কেন এর নামটা রঙিন হলো? কারণ তুমি যখন এখানে রং দিবা তখন এই রংটা ধরে রাখতে পারবে। কারণ কেন ধরে রাখতে পারবে? কারণ এই জিনিসটা অনেক বেশি পেঁচানো আছে। এবার আমাকে বলো তো, একটা জিনিস যদি অনেক বেশি পেঁচানো থাকে আর একটা জিনিস যদি কম পেঁচানো থাকে, তাহলে বলতো কোনটা থেকে তুমি সহজে বিক্রিয়া বের করে নিয়ে আসতে পারবা, কোনটা থেকে তুমি সহজে এমআরএনএ বের করে নিয়ে আসতে পারবা? খুবই সহজ। যে জিনিসটা কম পেঁচানো বা যে জিনিসটা কম জটিল, ওইখান থেকে আমি সহজে এমআরএনএ বের করে নিয়ে আসতে পারবো। এই এমআরএনএটা দিয়ে আমি কি করাইতে পারবো বলতো? কাজ করাইতে পারবো। তাহলে বলতো অ্যাক্টিভ কোষে বা কর্মক্ষম কোষে ক্রোমোজোম থাকবে না ক্রোমাটিন থাকবে? ক্রোমাটিন থাকবে, কারণ ক্রোমাটিনটা কম পেঁচানো। কম পেঁচানো যেহেতু, তাহলে সে সহজে ডিএনএ থেকে কাজ করাইতে পারবে। এর জন্য ক্রোমাটিনটা কই পাবো বলতো? অ্যাক্টিভ সেলে। কই পাবো? অ্যাক্টিভ সেলে। অ্যাক্টিভ মানে কি? কর্মক্ষম বা কাজ করতেছে এমন সেলে পাবো। আর যে যে সেলটা হচ্ছে আমাদের বিভাজনে আছে, কই আছে? বিভাজনে আছে। বিভাজনের যে জিনিসটা আছে, ঠিক আছে, বিভাজনে আমরা কি দেখবো? ক্রোমোজোম দেখবো। বিভাজন তো কোনো কাজ না, বিভাজন তো কোনো তার নির্দিষ্ট কোনো কাজ না, সে বিভাজন করতেছে, বিভাজন করার পরে সে যখন ম্যাচিউর হয়ে যাবে তখন কাজ করবে। তো বিভাজন ধাপে আমরা কি পাবো? ক্রোমোজোম পাবো, ঠিক আছে। আচ্ছা বিভাজনের কোন ধাপে আমরা দেখবো? আমরা বিভাজন পড়ার সময় দেখবো, খুব ভালো করে দেখবো যে ক্রোমোজোমটা আমরা দেখতে পাবো যে পেঁচায় পেঁচায় গেছে জিনিসটা, এই জন্য নাম হয়ে গেছে হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন ক্রোমোজোমের মধ্যে বেসিক পার্থক্য কি বলতো? ক্রোমাটিনটা কম পেঁচানো, ক্রোমোজোমটা বেশি পেঁচানো। ক্রোমাটিনটা যেহেতু কম পেঁচানো, এই জন্য হচ্ছে এখান থেকে সহজে তুমি ডিএনএটাকে কাজ করে নিতে পারবা। তাহলে কর্মক্ষম কোষে তুমি ক্রোমাটিন পাবা। এবার আসো আসল কথায়, ইন্টারফেজে আমরা কি বলছিলাম? ইন্টারফেজটা কি? বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াস মানে কি? সে অনেক বেশি কাজ করতেছে, তার নিউক্লিয়াসটা অনেক বেশি অ্যাক্টিভ। তাহলে নিউক্লিয়াসটা যদি অনেক বেশি অ্যাক্টিভ হয়, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে কি থাকবে? ক্রোমাটিন থাকবে না ক্রোমোজোম থাকবে? তোমরাই বলো, কি থাকবে? ক্রোমাটিন থাকবে, কারণ ক্রোমাটিনটা কম পেঁচানো, সে সহজে ডিএনএটাকে কাজ করে নিতে পারবে। ক্রোমোজোম কিন্তু থাকবে না। ক্রোমোজোম কখন থাকবে? শুধুমাত্র বিভাজনের সময় থাকবে। আরেকটা টার্মিনোলজি আছে তোমাদের হচ্ছে ক্রোমাটিড। বারবার ইংলিশ চলে আসতেছে। ক্রোমাটিড। ক্রোমাটিড কখন বলো? এই যে একটা ক্রোমোজোম ছিল, এর মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার ছিল, আমরা জানি। ক্রোমাটিড আমরা দেখবো হচ্ছে কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের কোন ধাপে? প্রোফেজ ধাপে। এই যে একটা ক্রোমোজোম ছিল, এই যে একটা ক্রোমোজোম ছিল, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এ কি হয়? এর সেন্ট্রোমিয়ার বাদে
সেন্ট্রোমিয়ার মধ্যে এই যে এই দুটা বাহু আছে না, এই বাহুটা আবার বিভাজিত হয়ে যায়, এই দিকে একটা এইদিকে আরেকটা। এই পুরা স্ট্রাকচারটাকে তখন আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড কি বলি? ক্রোমাটিড। আচ্ছা আচ্ছা, ক্রোমাটিড বলতে কি বোঝায়? আসলে পুরো স্ট্রাকচারটাকে আমরা ক্রোমাটিড বলি না। এই যে এই পুরা এটা হচ্ছে তার একটা ক্রোমাটিড, এই হচ্ছে তার আরেকটা ক্রোমাটিড। তাহলে কয়টা ক্রোমাটিড পেলাম? দুটো ক্রোমাটিড পেলাম, হইলো? আর এই যে প্রতিটাকে বলে এক একটা বাহু, তাহলে বাহু কয়টা? চারটা। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এইখানে যে বিভাজন হইলো, বিভাজন হওয়ার পরে ক্রোমাটিড কয়টা তৈরি হয়েছে? দুইটা। বাহু কয়টা তৈরি হয়েছে? চারটা। ক্রোমাটিড আর বাহুর মধ্যে পেঁচ লাগাবা না। আমি আবার দেখাইতেছি। এই যে এটা হচ্ছে একটা বাহু, এইটা হচ্ছে আরেকটা বাহু, এই যে একটা বাহু, এটা আরেকটা বাহু, এই দুটো বাহু মিলে হচ্ছে একটা ক্রোমাটিড, এই দুটো বাহু মিলে আরেকটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড দুটো বাহু চারটা। কখন তৈরি হয়েছে ক্রোমাটিড? প্রোফেজ ধাপে তৈরি হয়েছে। আমরা দেখবো প্রোফেজ ধাপ পড়ার সময় আমরা জিনিসটা দেখবো। আরেকটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার তো বলেই দিলাম, এই যদি একটা ক্রোমোজোম হয়, এর মাঝখানে অতিরিক্ত পেছানো একটা জায়গা থাকে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো মানে কি বলতো? জিনিসটাকে ভাঙো। দেখছো টার্মিনোলজি ব্যাঙ্গে ব্যাঙ্গে বললে কিন্তু তোমার কাছে সহজ লাগবে, তাহলে মুখস্থ করে গেলে মুখস্থই করে যাবা, 2 দিন পরে ভুলে যাবা। সেন্ট্রো মানে কি বলতো? সেন্ট্রো কথাটা আসছে হচ্ছে সেন্ট্রাল থেকে। সেন্ট্রাল মানে কি? কেন্দ্র। তাহলে এটা যখন মাঝখানে থাকছে, এর জন্য নাম কি হয়েছে? সেন্ট্রাল বা সেন্ট্রো। মাঝখানে একটা বস্তু থাকতেছে, এর জন্য নাম হয়েছে সেন্ট্রোমিয়ার। গেল? সেন্ট্রোমিয়ার বুঝতে পারছো? ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, এই জিনিসগুলো বেসিক এখান থেকে ক্লিয়ার করে যাও, কারণ এই জিনিসগুলো তুমি মেডিকেলে আইসা পড়বা, সারা জীবনে পড়া লাগবে জিনিসটা। ঠিক আছে? জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগবে। আচ্ছা, বেসিকটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসা হচ্ছে ধাপগুলো চলে যাবো আমরা। মাইটোসিসের ধাপে আসো এবার। আচ্ছা, তার আগে কি একটু ব্রেক নেওয়া যাবে? আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নেই। কত সময় ব্রেক নিবো? 52 বাজে। আমরা হচ্ছে 3 মিনিটে একটা ব্রেক নিই, 55তে আসবো তাইলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 মিনিটে একটা ব্রেক নিই আমরা। তো আমরা বলছিলাম যে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, আমরা হচ্ছে মাইটোসিস থেকে শুরু করবো এবার। আচ্ছা, আসলে হচ্ছে মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিস নিয়ে কিন্তু আমরা ভাঙা ভাঙা কথা বলে আসছি। ঠিক আছে? মাইটোসিস মানে কি, ওই জিনিস আমরা বলে আসছি, আমরা এখন আর বলবো না। ডিরেক্ট আমরা হচ্ছে ধাপে চলে যাবো। ধাপে চলে যাওয়ার আগে আমরা বলছিলাম যে মাইটোসিসের ক্ষেত্রে দুইটা জিনিসের বিভাজন হবে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। আমি হচ্ছে সংক্ষেপে লিখতেছি, একটু তোমরা বুঝে নিবে আশা করি। নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসকে আমরা ল্যাটিন ভাষায় কি বলবো? তো ক্যারি অন বলি না? কি বলি? ক্যারি অন বলি। তাহলে ক্যারি অন কথাটা পাইলাম, নিউক্লিয়াস থেকে ক্যারি অন পাইলাম। আচ্ছা, বিভাজনের ক্ষেত্রে আমরা কি করতেছি বলতো? নিউক্লিয়াসটাকে নিয়ে টানাটানি করতেছি, দুইটাকে দুই দিকে সরাই দিতেছি। এর জন্য এটাকে আমরা কি বলতে পারি বলতো? কাইন বলতে পারি না? কাইন মানে কি? কাইন জিনিসটা আসলে হচ্ছে কাইনেটিক থেকে। কাইনেটিক মানে পড়াশোনা ফিজিওলজিতে, কাইনেটিক মানে কি? গতি, শক্তি। তাহলে এখানে যেহেতু চলাচল হইতেছে, নিউক্লিয়াসের মুভমেন্ট হইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, এর জন্য এর নাম হচ্ছে কাইন চলে আসছে এখান থেকে। তাহলে ক্যারি হচ্ছে নিউক্লিয়াস থেকে কাইন, যেহেতু মুভমেন্ট হচ্ছে এর জন্য কাইন। আর যেহেতু এটাকে প্রক্রিয়া, তার জন্য এটাকে আমরা বলছি সিস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের চলাচলের প্রক্রিয়াকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এবার হচ্ছে সাইটোপ্লাজম। সেম সাইটোপ্লাজমের ক্ষেত্রে সাইটোপ্লাজমটাকে আমরা কি বলতে পারি? সাইটো বলতে পারি, রাইট? সাইটোপ্লাজমটা তো আমরা দুই দিকে নিয়ে যাইতেছি, দুই দিকে ভাগ করতেছি, এর জন্য সাইটোপ্লাজমটাকে কি বলছি? সাইটোকাইনেসিস। মানে কি? সাইটোপ্লাজমটাকে আমরা তো দুই দিকে নিয়ে যেতেছি, এর জন্য সাইটোপ্লাজমে যেহেতু মুভমেন্ট করতেছি, দ্যাটস ওয়াই এর নাম হয়ে গেছে হচ্ছে সাইটোকাইনেসিস। বুঝা গেল? তাহলে আমরা হচ্ছে মেইনলি ক্যারিওকাইনেসিস, মেইনলি হচ্ছে ক্যারিওকাইনেসিসটা হচ্ছে সবচেয়ে বড়, সাইটোকাইনেসিসটা কম। ঠিক আছে? সাইটোকাইনেসিস নিয়ে 2 থেকে 3 কথাবার্তা বলবো। ফার্স্ট হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিসের আবার হচ্ছে 4টা ফেজ, 5টা ফেজ বলছে তোমাদের বইয়ে। ফার্স্ট ফেজ নাম হচ্ছে প্রোফেজ। এই নামটা খেয়াল করো, প্রো মানে কি? আমরা বলছি না প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা। প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে হচ্ছে আদি। বুঝছো? প্রো মানে কি? আদি। আদি মানে কি? প্রথম। ফেজ মানে কি? পর্যায়। ঠিক আছে? প্রোফেজ মানে তাহলে কি হইলো বলো তো? প্রোফেজ মানে হচ্ছে আদি পর্যায়। এরপর আরেকটা পর্যায় আসে, এটাকে আমরা বলছি প্রোমেটাফেজ। এরপর হচ্ছে মেটাফেজ। এরপর হচ্ছে অ্যানাফেজ। এরপরে কি? এরপর হচ্ছে টেলোফেজ। প্রোমেটাফেজ খেয়াল করো, প্রো মানে কি? আদি। মেটাফেজের আগের পর্যায়কে আমরা কি বলবো? প্রোমেটাফেজ। গেল? মেটাফেজ। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মাঝখানে বা মধ্য, এর জন্য মেটাফেজটাকে আমরা কি বলি বলতো? মধ্য পর্যায় বলি। অ্যানাফেজ, এরা মানে হচ্ছে গতি, তাহলে এই পর্যায়কে আমরা বলি হচ্ছে গতি পর্যায়। টেলো মানে কি বলতো? টেলো কথাটা আসছে তেল থেকে। টেল মানে কি? লেজ, লেজ বা প্রান্ত। তাহলে টেলোফেজ মানে কি? প্রান্তিক পর্যায় বা শেষ পর্যায়। তাহলে এই যে পর্যায়গুলোর নাম দেখে কিন্তু তুমি বাংলায় বুঝে ফেলতে পারবা যে কোন পর্যায়ে কি বুঝাইছে, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। গেল? আচ্ছা, এবার আসো যে আর একটু বেসিক আমরা পড়াশোনা করি, যে এই জিনিসটা যদি আমরা পুরোটা মাইটোসিস ধরি, এই পুরোটা হচ্ছে মাইটোসিস, রাইট? তাহলে এতটুকু দিলাম প্রোফেজ, এটু মেটাফেজ, এটু অ্যানাফেজ, আর এই হচ্ছে টেলোফেজ।
তাহলে কি বললাম, এটা কি প্রোফেজ, এটা প্রোফেজ, এটা কি মেটাফেজ, এটা কি অ্যানাফেজ, এটা কি টেলোফেজ। তাহলে ভাই প্রোমেটাফেজ কই গেল, এখানে কোশ্চেন আসতে পারে যে ভাই প্রোমেটাফেজ কই গেল। প্রোমেটাফেজটাকে আসলে বড় বড় বইয়ে বলছে যে প্রোফেজের একটা পার্ট। প্রোফেজটাকে তারা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আর্লি প্রোফেজ, সরি আচ্ছা কি বলতেছিলাম যে প্রোফেজটাকে তারা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেট। আর্লি মানে আগে, লেট মানে পরে। তাহলে প্রোফেজের আর্লি স্টেজটাকে বলতেছে হচ্ছে প্রোফেজ, আর লেট স্টেজটাকে বা পরের স্টেজটাকে বলতেছে আমরা প্রোমেটাফেজ। তাহলে বুঝছো প্রোমেটাফেজটাকে আসলে প্রোফেজেরই লেট ফেজ, বুঝছো। তোমাদের বইটাকে আলাদা করে বলছো, তোমরা আলাদা করেই পড়ো, বাট বড় বড় বইয়ে যখন যাবা তখন কিন্তু তোমরা চারটা ফেজ পাবা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর জন্য আমি জিনিসটা বলে রাখলাম এখানে। তাহলে প্রোমেটাফেজ কিন্তু আলাদা কোনো পার্ট না, এটা প্রোফেজের পার্ট। তোমাদের বই আলাদা করে বলছে, আচ্ছা এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা চলো এবার ডিরেক্ট আমরা চলে যাবো, একটা একটা করে ধাপে চলে যাবো। ফার্স্টে আসো প্রোফেজ। আচ্ছা ফার্স্টে আসা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ মানে কি আদি পর্যায়, রাইট। আচ্ছা প্রোফেজেই সবচেয়ে বেশি সময় ব্যয় হবে, ঠিক আছে, তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা দেখে নিবা। এবার আসলে কি হয়, আসলে আমরা ছবি আঁকাবো, ডিরেক্ট ছবি আঁকাবো। এই প্রোফেজ এগুলো কার ধাপ, সাইটোকাইনেসিস না কেরিওকাইনেসিস? কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াস। তাহলে এখানে মেইন ধাপ হচ্ছে আমরা হচ্ছে এই যে ধাপগুলো দেখতেছি, ধাপগুলোর মধ্যে আমরা কি দেখবো, শুধু আমরা হচ্ছে মেইনলি ফোকাস করবো হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের ক্ষেত্রে। গেল, এই হচ্ছে তার নিউক্লিয়াসটা, একটা সেলের নিউক্লিয়াস হচ্ছে এই। নিউক্লিয়াসের মধ্যে কি আছে বলতো, এই যে সুতার মতো জিনিস আছে, সুতার মতো জিনিসগুলো একটা বিশেষ জিনিসের সাথে লাগানো থাকে, এই যে যে জিনিসের সাথে অ্যাড থাকে সেই জিনিসটাকে আমরা কি বলে বলতো, নিউক্লিওলাস বলি। আর এই সুতাগুলোকে আমরা কি বলি, ক্রোমাটিন বলি। তাহলে এই হচ্ছে একটা নিউক্লিয়াস, এবার বিভাজন করবে। তাহলে বলো তো সে বিভাজন করবে কিসের বিভাজন করবে, নিউক্লিয়াসের বিভাজন করবে। তাহলে নিউক্লিয়াসটাকে যদি তুমি ভাগ করতে চাও, নিউক্লিয়াসটাকে আগে কি করা লাগবে বলতো, বড় করা লাগবে না? বড় করলে তো তুমি সহজে ভাগ করতে পারো, ছোট থাকলে কি সহজে ভাগ করতে পারবে, পারবে না কিন্তু। তাহলে প্রথম স্টেজটা কি হবে আমাদের, নিউক্লিয়াসের আকার বৃদ্ধি। পরের ছবিতে আমরা কি দেখবো, যে নিউক্লিয়াসের আকারটা বৃদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে নিউক্লিয়াসটা, ঠিক আছে, নিউক্লিয়াসটা বড় হয়ে গেছে। এরপরে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে যে এই যে ক্রোমাটিন গুলো আছে, ক্রোমাটিন গুলো তো পেছায় আছে, তোমার তো ক্রোমাটিন গুলোকে বিভাজন করা লাগবে। তো ক্রোমাটিন গুলোকে বিভাজন করতে হলে তোমার কি করা লাগবে বলতো, ক্রোমাটিন গুলোকে ভিজিবল করা লাগবে, দৃষ্টিগোচর করা লাগবে, ঠিক আছে, তোমাকে মানে বড় করা লাগবে, সহজ কথা, ঠিক আছে, ছোট মোটা খাটো বড় করা লাগবে। আচ্ছা তাহলে ক্রোমাটিনটাকে বড় করার জন্য কি করা যায় বলতো, ক্রোমাটিনটাকে তুমি হচ্ছে নুডলস এর সাথে কম্পেয়ার করো। ম্যাগি নুডলস আমরা দেখছি না, ম্যাগি নুডলস যখন প্যাকেটের মধ্যে থাকে আর যখন তুমি ওইটাকে পানির মধ্যে দিয়ে দাও, পানির মধ্যে দিলে দেখবে যে ম্যাগি নুডলসটা পেঁচায় গেছে। যখন শুকনো অবস্থায় ছিল তখন কিন্তু এটা পেঁচানো ছিল না, তাহলে তুমি যখন পানি দিয়ে দিছো তখন জিনিসটা পেঁচায় গেছে। তাহলে বলো তো আমরা জিনিসটা কি দেখতে চাই, স্পষ্ট দেখতে চাই। স্পষ্ট মানে কি, পানি দেওয়ার আগে যে নুডলসটা, পানি দেওয়ার আগে মানে কি বলতো, ওইখানে যেহেতু পানি ছিল, আমরা যদি নুডলস থেকে পানিটাকে সরা নেই তখন আমরা শুকনো নুডলসটাকে দেখতে পারবো, বা আমরা হচ্ছে পেঁচানো নুডলসটাকে দেখতে পারবো। বুঝতে পারছো জিনিসটা? আমি নুডলসের সাথে তুলনা করে দিলাম, যে আমি যদি নুডলস থেকে পানিটাকে বের করে নেই তাহলে আমি হচ্ছে নুডলসটাকে ক্লিয়ার দেখতে পারবো। তাহলে এর জন্য দ্বিতীয়ত আমাদের কি হবে, পানি বিয়োজন। কই থেকে পানি বিয়োজন, ক্রোমাটিন থেকে পানি বিয়োজন। আচ্ছা তাহলে কি বলতেছিলাম, যে নুডলস এর কথা বলতেছিলাম, নুডলস থেকে মানে পানি বের করে নিতেছি, তাহলে জিনিসটা কি হয়ে যাবে বলতো, শুকনো অবস্থা যাবে বা পেঁচায় যাবে। তাহলে ক্রোমাটিনে যদি আমরা পানি বিয়োজন করি, কি করবো, পানি বিয়োজন করবো। এই কেন করবো বুঝতে পারতেছো, জিনিসটা কেন করতেছি, কারণ ক্রোমাটিনটাকে আমাদের ভিজিবল করা লাগবে। ক্রোমাটিনটা যেহেতু আমরা বিভাজন করবো এর জন্য ক্রোমাটিনটাকে ভিজিবল করা লাগবে। তাহলে ক্রোমাটিন যদি পানি বিয়োজন করি, তাহলে খেয়াল করো পানি বিয়োজন করলে জিনিসটা কি হবে বলতো, পেঁচায় যাবে না? পেঁচায় যাবে, কি হয়ে যাবে, এই যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আবার কি হয়ে যাবে, পেঁচায় যাবে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস এভাবে ছিল, তুমি এটা কি করছো, পেঁচায় ফেলছো। তাহলে বলো তো তুমি যখন পেঁচায় ফেলছো তাহলে কি হইলো, ক্রোমাটিন পেঁচাবে। ক্রোমাটিন পেঁচালে জিনিসটা কি হয়ে যাবে বলো তো, ছোট হয়ে গেছে না, এটা আবার ছোট হয়ে গেছে, আবার লম্বা ছিল কি হয়ে গেছে, খাটো হয়ে গেছে। তাহলে কি হবে, খাটো মোটা হবে। কি হবে, কে খাটো মোটা হবে, ক্রোমাটিন খাটো মোটা হবে, খাটো মোটা হইলো। আচ্ছা একটা জিনিস যদি খাটো আর মোটা হয় তাহলে তুমি জিনিসটা সহজে দেখতে পারবা না, দেখতে পারবা কিনা, ঠিক আছে, সহজে দেখতে পারবা। তাহলে এর জন্য কি হয়ে যাবে বলতো, এবার দৃষ্টিগোচর হয়ে যাবে, দৃষ্টিগোচর হবে। আচ্ছা এই যে জিনিসটা ছিল দৃষ্টিগোচর হইলো, তাহলে কি হইলো, ক্রোমাটিন দেখো কি চেঞ্জ হলো, পানি বিয়োজন করছো, ক্রোমাটিনটা পেঁচায় গেল, এবার কি হবে, পেঁচা যেহেতু গেছে তাহলে আগে যেহেতু লম্বা ছিল এবার কি হয়ে যাবে, খাটো হয়ে যাবে, মোটা হয়ে যাবে। খাটো মোটা হলে তুমি কি সহজে দেখতে পারবে না, দৃষ্টিগোচর হবে। খাটো মোটা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা কি বলি, একটা বিশেষ নাম দিই, কি নাম দিই, ক্রোমোজোম নাম দিয়ে দিই। এটাকে আমরা কি নাম দিয়ে দিই, ক্রোমোজোম দিয়ে দিই। কেন, কারণ জিনিসটা খাটো মোটা হয়ে গেছে, পেঁচায় গেছে। এইবার বলো তো তুমি যদি এখানে এবার রং দাও তাহলে সে রং ধরে রাখতে পারবে না,
পারবে কিনা? ক্রোমোজোমের নামই আসছে রঙিন দেহ থেকে, তাহলে রং ধরে রাখতে পারবে। তাহলে কি হবে? এবার রং ধরে রাখতে পারবে, রঙিন হবে। ঠিক আছে, রঙিন হবে, গেল রঙিন হবে। আরেকটা জিনিস হবে এখানে, দেখো এই জিনিসটা ক্রোমোজোম হয়ে গেছে। এবার পরের চিত্রটা যদি আমরা দেখি একটু, এই হচ্ছে সেল, এই হচ্ছে তার নিউক্লিয়াস। এই যে পেঁচায় যাওয়ার পরে জিনিসগুলো কিভাবে হয়ে গেছে বলতো? এই যে এইভাবে হয়ে গেছে। এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার, এই যে এটা হয়ে গেছে একটা ক্রোমাটিন, ঠিক আছে, ক্রোমোজোম, সরি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোম হয়ে গেল। এইবার কি হবে বলতো? এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই যে এইদিকে একটা, এইদিকে একটা। সেন্ট্রোমিয়ার বাদে, সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজন হয় না। কেন বিভাজন হয় নাই? আচ্ছা, কেন বিভাজন হয় নাই সেন্ট্রোমিয়ার? এই জিনিসটা অনেক সময় আসতে পারে, তোমাদের মাথায় আসতে পারে। এই জিনিসটা পরীক্ষা আসবে না, তোমরা জেনে রাখো শুধু। এই জিনিসটা হচ্ছে বেসিক, যে সেন্ট্রোমিয়ার ভাই কেন বিভাজন হইল না? কারণ সেন্ট্রোমিয়ার, আমি কি বলছিলাম, সেন্ট্রোমিয়ার হচ্ছে অনেক বেশি পেছানো একটা জায়গা। অনেক বেশি পেছানো একটা জায়গাটাকে তুমি সহজে বিভাজন করতে পারবা না। এর জন্য সেন্ট্রোমিয়ারটা বিভাজন হবে না। তাহলে সেন্ট্রোমিয়ার বাদে লম্বা লম্বা বিভক্ত হইলো। তাহলে লম্বা লম্বা বিভক্ত হয়ে স্ট্রাকচারটা আমরা কি বলতেছিলাম? ক্রোমাটিড বলতেছিলাম। কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড। কয়টা বাহু? চারটা বাহু। তাহলে ক্রোমাটিড হইলো। তাহলে এখানে কি হইলো? সেন্ট্রোমিয়ার বাদে, সেন্ট্রোমিয়ার ছাড়া বিভক্ত হইলো। সেন্ট্রোমিয়ার ছাড়া বিভক্ত হওয়ার ফলে কি তৈরি করছে? ক্রোমাটিড তৈরি করছে, ক্রোমাটিড তৈরি করছে। সেন্ট্রোমিয়ার ছাড়া বিভক্ত হয় ক্রোমাটিড তৈরি করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোফেজ, রাইট? এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি প্রোফেজ। তাহলে বলো তো এগুলো কি লজিক্যালি তুমি বলতে পারবা না? বলতে পারবা কিনা? ক্রোমাটিনটা কি ছিল? তুমি ক্রোমাটিনটাকে থেকে পানি বের করে নিয়ে আসো, নিউক্লিয়াসটাকে বড় করছো, ক্রোমাটিনটাকে পানি বের করে নিলে ক্রোমাটিনটা কি হয়ে যাবে বলতো? পেঁচা যাবে। ক্রোমোজোমটা কি হবে? খাটো মোটা হবে। খাটো মোটা হলে তুমি সহজেই দেখতে পারবা। দেখতে পারলে তুমি এটাকে কি বলতে পারবে? ক্রোমোজোম পাবা। কারণ কি এখানে রং দিলে তুমি রং ধরে রাখতে পারবে। তাহলে এর জন্য এই জিনিসটা কি হবে যাবে? রঙিন হয়ে যাবে। আর কি করবা? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার বাদে তুমি জিনিসটাকে বিভক্ত করে ফেলবা। কি বানাবা? ক্রোমাটিড বানাবা। গেল। এবার আসো তিনটা জিনিস বলবো, এই তিনটা জিনিস আবার প্রোমেটাফেজের সাথে রিলেটেড। কি কি? ফার্স্টে আসো, এখানে কি তৈরি হবে? স্পিন্ডল তন্ত্র, স্পিন্ডল তন্ত্র, স্পিন্ডল তন্তু তৈরির সূচনা হবে। তাহলে বলো তো স্পিন্ডল তন্তু তৈরির সূচনা যদি এখানে, তাহলে এক জায়গায় কি শেষ হওয়া লাগবে? তাহলে স্পিন্ডল তন্তু তৈরি শেষ কই হবে? শেষ হবে হচ্ছে প্রোমেটাফেজে। গেল এই একটা জিনিস। আরেকটা জিনিস তৈরি হবে এখানে, কি তৈরি হবে? নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হবে। নিউক্লিওলাসের, কার? নিউক্লিওলাসের। নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু। তাহলে নিউক্লিওলাসের বিলুপ্তি শেষ কই হবে? প্রোমেটাফেজে শেষ হবে। আরেকটা জিনিস হবে, আরেকটা জিনিস কি হবে? যে নিউক্লিয়ার যে পর্দা আছে, কি আছে? নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দার বিলুপ্তির শুরু হবে প্রোফেজে, আর শেষ হবে কই? প্রোমেটাফেজে। তাহলে তিনটা জিনিস বললাম। স্পিন্ডল তন্তু তৈরির সূচনা কই হবে? প্রোফেজে হবে। শেষ কই হবে? প্রোমেটাফেজে হবে। নিউক্লিয়াসের বিলুপ্তির শুরু কই হবে? প্রোফেজে হবে, শেষ হবে প্রোমেটাফেজে। আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির শুরু হবে প্রোফেজে, শেষ হবে প্রোমেটাফেজে। তাহলে এই যে দেখো এইখানে যে পাশে যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো এবার থাকবে না, আস্তে আস্তে ডিজেনারেট করে যাবে। এই যে নিউক্লিয়াসটা ছিল, এখানে যে নিউক্লিয়াসটা ছিল, এই যে নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে গেছে, এই যে পর্দাটা এবার ভেঙে ভেঙে যাবে। দেখছো পর্দাটা এবার ভেঙে ভেঙে যাবে। তোমাদের বইয়ে সুন্দর করে ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। গেল। তাহলে এই জিনিসগুলোই মিললে হচ্ছে আমাদের প্রোফেজে হবে। আরো কিছু জিনিস আমরা হচ্ছে বই থেকে পড়ে নিব। প্রোফেজ গেল, এবার আসো প্রোমেটাফেজ। প্রোফেজটাই মিললে হচ্ছে বড়। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এগুলো ছোট ছোট জিনিস। আসো কি বলবো এবার? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হইতেছিল আসলে? প্রোমেটাফেজ আমরা কি দেখছিলাম? এই যে একটা সেল ছিল, এই সেলটা কি ছিল? তার নিউক্লিয়াস ছিল। আমরা লাস্ট টাইম কি দেখছিলাম? এখানে কি তৈরি হয়ে গেছে বলতো? সরি, নিউক্লিয়ার পদার্থ তো এভাবে দেওয়া যাবে না। নিউক্লিয়ার পদার্থ আমরা জানি যে কি হয়ে যাইতেছে? ভেঙে ভেঙে যাইতেছে। এই যে ভেঙে ভেঙে যাইতেছে। এখানে কি হইতেছিল? ক্রোমাটিড তৈরি হয়ে গেছিল, রাইট? ক্রোমাটিড তৈরি হয়ে গেছিল। এই যে একটা ক্রোমাটিড, এই যে আরেকটা ক্রোমাটিড। ঠিক আছে। আর কি বলছিলাম? এখানে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা হয়েছে। তাহলে এখানে স্পিন্ডল তন্তু তৈরি হয়ে গেছে। স্পিন্ডল তন্তু জিনিসটা কি? এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এখন কোয়েশ্চেন হইতে পারে যে ভাইয়া স্পিন্ডল তন্তু কই থেকে আসলো? আমরা কিন্তু এই জিনিসটা কোষ চক্র সময় পড়ে আসছে। স্পিন্ডল তন্তু কই থেকে আসছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে জিনিসটা মাইক্রোটিউবিউল থেকে আসছে, আর প্রাণী কোষের ক্ষেত্রে জিনিসটা সেন্ট্রিওল থেকে আসে। তোমরা জানো যে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, তাহলে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু আসবে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে আসবে। স্পিন্ডল তন্তু তৈরি, স্পিন্ডল যন্ত্রটা এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইবার কি হবে? এবার দুটো জিনিস তোমাদের জানতে হবে। দুই দিকের যে প্রান্তীয় যে জায়গাগুলো, এগুলোকে আমরা বলি কি বলতো? মেরু বলি। এগুলোকে আমরা কি বলি? মেরু। এটা একটা মেরু, এইটা আরেকটা মেরু। আর মাঝখানের এই যে জায়গাটা, মাঝখানের জায়গাটা আমরা বলি হচ্ছে বিষুবীয়।
তাহলে দুটো জিনিস বললাম যে স্পিন্ডল যন্ত্র দুই দিকের জিনিসটাকে আমরা বলা হচ্ছে মেরু, মাঝখানে জিনিসটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, এইবার কি হবে পরের চিত্রটা যদি আমরা দেখি, আমরা পুরো সেলটা না খাই, এই যে এটা হচ্ছে তার নিউক্লিয়াসটা চলে যেতে, আচ্ছা সরি নিউক্লিয়াসটা এখানে এবার বিলুপ্ত হয়ে যাবে, পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি হইতেছিল, এই যে একটা ক্রোমোজোম, এই যে আরেকটা ক্রোমোজোম, আর দুদিকে কি তৈরি হইতেছিল, এই যে স্পিন্ডল তন্তু তৈরি হইতেছিল। এই স্পিন্ডল তন্তুগুলোর কাজ কি বলতো, এই স্পিন্ডল তন্তুগুলোর কাজ হচ্ছে এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিডের সাথে যুক্ত হওয়া। ক্রোমোজোমের কার সাথে যুক্ত হয়, এই যে তুমি এখানে সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ, এই যে সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হয়, এটাকে সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হবে, এইটা সেটাকে সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হবে, এটা সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হবে। তাহলে কি দেখলাম যে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তুর কাজ কি, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। এই জিনিসটা কেন বলতেছি, কারণ এই জিনিসটা তোমাদের এডমিশনে আসছিল, একবার আসছিল 23-24 মনে হয় আসছিল। তাহলে স্পিন্ডল তন্তু কই যুক্ত হইতেছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে কি এমন জিনিস আসে যার কারণে যুক্ত হইতেছে, অন্য কোথাও কেন যুক্ত হইতেছে না, এটা একটা কোশ্চেন হইতে পারে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে একটা বিশেষ প্রোটিন থাকে, কি থাকে, কাইনেটোকর মোটর প্রোটিন। কাইনেটোকর মোটর প্রোটিন। দেখো কাইনেটোকর জিনিসটা কই থেকে আসে আমরা বলছিলাম, কাইনেটোকর আসে হচ্ছে কাইনেটিক থেকে। কাইনেটিক মানে গতি, গতি বা চলাচল করা। মোটর মানে কি বলতো, মোটর জিনিস আসছে মোটাইল, মোটাইল মানে কি চলমান। তাহলে কাইনেটোকর মোটর প্রোটিনের কাজ কি, জিনিসটাকে চলাচল করানো। এই যে ক্রোমোজোমটা কার সাথে যুক্ত হলো, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হইলো। স্পিন্ডল তন্তুটা এবার কি করবে, এটাকে টানাটানি করে চলাচল করাইবে। তাহলে কোন প্রোটিনের সাথে যুক্ত হলো, প্রোটিনের নাম কি, কাইনেটোকর মোটর প্রোটিন। এই জিনিসটা আসছিল যে স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের কোন অংশের সাথে যুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের সাথে। সেন্ট্রোমিয়ারের কিসের সাথে যুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর মোটর প্রোটিনের সাথে যুক্ত হয়। যুক্ত হলে কি হবে, জিনিসটা টানাটানি করে এদিক ওদিক নিয়ে যাবে। আচ্ছা, এইবার আসো, এই যে যুক্ত হইলো, যুক্ত হওয়ার পর এর একটা চলন হবে, কি চলন হবে, আচ্ছা তো এখানে দেখাই, এই যে দেখো স্পিন্ডল তন্তুগুলো এসে যুক্ত হইলো, এখানে আমার সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হইলো। যুক্ত হওয়ার ফলে কি করবে বলতো, চলাচল করবে। চলাচলের জন্য কি দরকার বলতো, এটিপি দরকার। চলাচলের জন্য কি দরকার, একটা এটিপি দরকার, ক্রমাগত এটিপি দরকার। তাহলে এইখানে এটিপি তো ক্রমাগত তৈরি করতে পারতেছে না, সে এটিপি তৈরি করতেছে থামতেছে, এটিপি তৈরি করতেছে থামতেছে। এর কারণে কি বলতো, যখন এটিপি আসতেছে তখন দেখো এই জিনিসটা এইভাবে থেকে এইভাবে গেল, এটিপি সাপ্লাই বন্ধ হয়ে গেল, এবার এখান থেকে আবার এইভাবে গেল। তাহলে দেখো সে এই যে থেমে থেমে আগাইতেছে, থেমে থেমে আগাইতেছে। তাহলে বলতো এই জিনিসটা কি একটা নৃত্য বা একটা ড্যান্সের সাথে তুলনা করতে পারি না। এই যে এটিপি আসতেছে, সে চলাচল করতেছে, আবার থামতেছে, আবার আসতেছে, আবার চলতেছে, এইভাবে এই যে আসতেছে থামতেছে, আসতেছে থামতেছে, এইভাবে চলাচল করতেছে। ঠিক আছে, এই যে চলাচলটাকে আমরা বলি হচ্ছে নৃত্য বা ড্যান্স। এটাকে আমরা কি বলি, ক্রোমোজোমের ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। কি বলে, ক্রোমোজোমের নৃত্য। কেন তৈরি হতেছে ভাইয়া, এই যে এই জিনিসগুলোকে কি নিয়ে আসা লাগবে বলতো, মাঝখানে নিয়ে আসা লাগবে। কারণ মেটাফেজ আমরা জানি কি, ক্রোমোজোম গুলো কই চলে আসবে, মাঝখানে চলে আসবে। এর জন্য জিনিসটা একটা চলাচল হবে, এই চলাচলটাকে আমরা কি বলি, ক্রোমোজোমের নৃত্য। এই জিনিসটা একবার দাবিতে আসছিল যে ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়, প্রোমেটাফেজ ধাপে দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস কনফিউশন, যে তোমাদের নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়েছিল কই, প্রোফেজে, শেষ হবে কই, প্রোমেটাফেজে। এই জিনিসটা পেস লাগাবে না, প্রোফেজে কিন্তু শেষ হয় না, শেষ হয় প্রোমেটাফেজে। ঠিক আছে, আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হবে হচ্ছে প্রোফেজে, শেষ হবে প্রোমেটাফেজে। গেল, ক্রোমোজোমের মৃত্যু প্রোমেটাফেজে দেখা যাবে, কাইনেটোকর মোটর প্রোটিনের সাথে যুক্ত হবে। কাইনেটোকর মোটর প্রোটিন কই থাকে, সেন্ট্রোমিয়ারে থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে থাকে। গেল, প্রোমেটাফেজ গেল। এবার হচ্ছে মেটাফেজ। মেটা মানে কি বলতো, মেটা মানে হচ্ছে মাঝখানে, আমরা পরে আসি। তাহলে মাঝের ফেজটাকে আমরা বলা হচ্ছে মেটাফেজ। আচ্ছা, মাঝ মানে কি, ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসে, মানে কি এই যে জিনিসটা দেখো, এই যে সেলটা ছিল, আমরা দেখছিলাম লাস্ট ধাপে প্রোমেটাফেজে দেখছিলাম যে ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে গেছে। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হওয়ার কারণে এই যে দেখো এইগুলো এবার কই চলে আসবে, মাঝামাঝি চলে আসবে। এই যে এটা একটা সেন্ট্রোমিয়ার হয়, এদিকে একটা, এদিকে একটা ক্রোমোজোম, এটা একটা এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। জিনিসগুলো দেখো মাঝামাঝি চলে আসছে না, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে। ঠিক আছে, তাহলে মেটাফেজ ধাপে কি হবে, ক্রোমোজোম গুলো মাঝামাঝি চলে আসলো। এই যে মাঝামাঝি চলে আসলো, এর একটা নাম আছে, এই নাম কি, মেটাকাইনেসিস। আবারও সেম টেকনিক বলছিলাম কি, একটা টার্ম পাই, ওই টার্মটাকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করবা। মেটা মানে কি, মেটা মানে হচ্ছে মাঝখানে। কাইন মানে কি, ওই যে কাইনেস কই থেকে আসে, কাইনেটিক থেকে আসে। কাইনেটিক মানে হচ্ছে গতি শক্তি, কাইন মানে কি, চলাচল করা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। এই যে ক্রোমোজোম গুলা চলাচল করে মাঝখানে চলে আসলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। অর্থাৎ ক্রোমোজোম গুলা মাঝখানে চলে আসার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আমরা পরে আসছে। গেল, আরেকটা জিনিস দেখো, প্রোফেজ আমরা বলছিলাম যে ক্রোমাটিনে কি হবে, পানি বিয়োজন শুরু হবে। পানি বিয়োজন কিন্তু এই পর্যন্ত চলতে থাকবে,
তাহলে ভাই পানি প্রয়োজন কখন গিয়ে থামবে? যখন হচ্ছে ক্রোমোজোমটাকে তুমি আলাদা করে ফেলবা। কখন আলাদা করবা? এনাফেজ ধাপে। তাহলে এনাফেজ ধাপের আগ পর্যন্ত তোমার হচ্ছে পানি বিয়োজন চলতে থাকবে। তাহলে যদি পানি বিয়োজন চলতে থাকে, পানি বিয়োজন চলতে থাকে কি হবে বলতো? জিনিসটা আরো পেঁচা যায়, মানে পেঁচা গেলে কি হবে বলতো? মোটা খাটো হবে না? তাহলে এই ধাপে ক্রোমোজোম গুলো আরো মোটা এবং খাটো হবে, মোটা এবং খাটো হবে, মোটা এবং খাটো হবে। মোটা এবং খাটো হওয়ার এই যে প্রক্রিয়াটা, এটা আমরা কি বলতে পারি বলতো? সুপার কয়েলিং বলি। কি বলি? সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে কি? মানে অনেক বেশি পেঁচায় গেছে। আর একটা বলে হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে কি বলতো? এই যে পেঁচায় যাইতেছে এর জন্য এটাকে বলা হচ্ছে কন্ডেনসেশন। আর সুপার কয়েলিং মানে কি অনেক বেশি পেঁচায় গেছে, এর জন্য এটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। তো এই টার্মগুলো একটু পড়তে হবে মেটাফেজ থেকে। মেটাকাইনেসিস, সুপার কয়েলিং, কন্ডেনসেশন গেল। মেটাফেজে কি হবে? মাঝখানে ক্রোমোজোম গুলো আসবে, এখানে মাঝখানে আসার যে প্রক্রিয়া এটাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস বলি। আর মোটা খাটো হবে, কারণ এখানেও পানি বিয়োজন চলতেছে। আর এখানে কি হবে? মোটা খাটো হইতেছে, এর জন্য এটাকে আমরা কি বলবো? কন্ডেনসেশন বলবো। আর এই যে মোটা খাটো হয়ে গেছে বা অনেক বেশি পেঁচায় গেছে, এর জন্য এটাকে আমরা বলবো সুপার কয়েলিং। মেটাফেজ গেলে এবার এনাফেজ। এনাফেজ দেখো এবার টান দিয়ে শেষ হয়ে যাবে। এনাফেজ, এনাফেজ কি বলছিলাম? এনাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। এনাফেজ মানে কি? গতি পর্যায়, অর্থাৎ এই ধাপেই টানাটানি শুরু হবে। মেটাফেজে কি মাঝখানে চলে আসছে। এইবার কি হবে বলতো? এই যে আমাদের কি ছিল এদিকে? স্পিন্ডল তন্ত্র ছিল, ঠিক আছে? এই যে এইদিকে, এইদিকে, তাহলে এটা এদিকে যুক্ত হবে। আবার এখানে গিয়ে যুক্ত হবে, এটা আবার এখানে গিয়ে যুক্ত হবে। এর ফলে কি হবে বলতো? এইটা এদিকে টানবে, এগুলো এটাকে ওইদিকে টানবে, আর এগুলো এদিকে এই মেরুর দিকে টানবে। দেখছো? ওইটা ওইদিকে ওই মেরুর দিকে টানবে, আর এগুলো হচ্ছে এইদিকে এই মেরুর দিকে টানবে। এর ফলে কি হবে বলতো? এই জিনিসটা বিভক্ত হয়ে যাবে। তাহলে কি হবে? তিনটা স্পিন্ডল তন্ত্র ছিল আমাদের, এই যে, তাহলে দেখো কি হবে। তাহলে কি হবে? টানাটানির ফলে অর্ধেক ভেঙে ওইদিকে চলে যাবে, আবার অর্ধেক এদিকে চলে আসবে। গেল? আচ্ছা, এই জিনিসটা আসলে আরেকটু সুন্দর করে রাখানো যায়। আমি আরেকটু সুন্দর করে রাখাই জিনিসটাকে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে ভেঙে গেল, ক্রোমোজোমটা অর্ধেক হয়ে গেল, ওই সেন্ট্রোমিয়ারটা অর্ধেক হয়ে গেল। এইবার খেয়াল করো তো, এখানে কয়টা ক্রোমোজোম ছিল? তিনটা ক্রোমোজোম ছিল। এখানে কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। তাহলে দেখো এইদিকে তিনটা চলে গেছে, এইদিকে তিনটা চলে আসবে। এইবার বুঝতে পারছো? এখান থেকে আরেকটা বোঝার জিনিস কি, এই যে তুমি সেন্ট্রোমিয়ারটা দেখতেছো, এই জিনিসটা ওইদিকে আসছে, এইদিকে আসছে, এইদিকে আসছে, এইদিকে আসছে, আর এটা ওইদিকে দেখছে, ওইদিকে যাইতেছে। তাহলে যাওয়ার যে সময় দেখো যে ক্রোমোজোমটা কি আছে? সামনের দিকে আসে না? এই যে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে আসে না? এর জন্য আমরা বলি যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হবে। আর বাহুদ্বয়, এই যে দুটো বাহুদ্বয় কি হবে? সেন্ট্রোমিয়ারটাকে ফলো করবে, এর জন্য বাহুদ্বয় কি হবে? অনুগামী হবে। জিনিসটা বুঝতে পারছো? এই যে সেন্ট্রোমিয়ারটা এদিকে চলে আসছে, মানে এ নিচের দিকে নামতেছে, আর সেন্ট্রোমিয়ারটা উপর দিকে চলে গেছে, মানে সে উপর দিকে যাইতেছে। এর জন্য আমরা বলছি যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, মানে সামনের দিকে যাবে। আর এর পিছন পিছন কে যাবে? বাহুগুলা যাবে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে, বাহুগুলা অনুগামী হবে। আর এখানে কি দেখা যাবে? ক্রোমোজোমের 4টা টাইপ দেখা যাবে, বি, এল, জে আর আই দেখা যাবে। বি মানে কি বলতো? মেটাসেন্ট্রিক, আমরা কোষ এর গঠন করে আসছি। এল মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে টেলোসেন্ট্রিক। মেটা মানে কি বলতো? মেটা মানে হচ্ছে মাঝখানে, সেন্ট্রিক মানে হচ্ছে সেন্টারটা মাঝখানে থাকবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যখন মাঝখানে থাকবে, এই ক্রোমোজোমটা দেখো সেন্ট্রোমিয়ারটা মাঝখানে আছে, এজন্য এটা আমরা কি বলতেছি বলতো? বি এর মতো বলতেছি না? বি বলতেছি এটাকে। এল কখন বলবো? যখন সেন্ট্রোমিয়ারটা আরেকটু মাঝখান থেকে চলে আসবে, মাঝখান থেকে যখন চলে আসবে, যখন জিনিসটা কিভাবে হবে? এইভাবে হবে। দেখো এই জিনিসটা এল এর মতো হয়ে গেছে। আরো যখন চলে আসবে তখন জিনিসটা কিসের মতো হয়ে যাবে? জে এর মতো হয়ে যাবে। জে এর মতো মানে কি? এই যে, সরি, জে এর মতো মানে কি? এই যে, এবার দেখো একটু প্রান্তের দিকে চলে গেছে, মানে দেখো উল্টা জে এর মতো হয়ে গেছে না? এই যে দেখো, এই যে জে এর মতো হয়ে গেছে, উল্টা জে এর মতো হয়ে গেছে না? হয়ে গেল। আই কি? আই মানে টেলোসেন্ট্রিক। টেল মানে কি বলতো? লেজ। টেল মানে কি? লেজ। একদম লেজের দিকে যখন চলে যাবে, এই যে সেন্টিমিটার যখন একদম লেজের দিকে চলে আসে, তখন এটাকে আমরা কি বলবো? টেলোসেন্ট্রিক বলবো। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কেন বলতেছে? মেটা মানে মাঝখানে, সাব মানে হচ্ছে আরেকটু সরে আসছে, অ্যাক্রোসেন্ট্রিক মানে আরেকটু সরে আসছে, আর টেলোসেন্ট্রিক মানে একদম লেজের দিকে চলে গেছে। এর জন্য বি, এল, জে অথবা আই এর মতো দেখা যাবে। এই জিনিসটা তোমাদের বইয়ে বলছো, অনেক সময় তোমরা বুঝো না। তাহলে এনাফেজ আমরা কি বললাম? এনাফেজ মানে গতি পর্যায়। এখানে তোমার কি হবে? সেন্ট্রোমিয়ারটা দুভাগে বিভক্ত হয়ে যাবে। দুভাগে বিভক্ত হওয়ার কারণে এই যে ক্রোমোজোম গুলো তৈরি হয়েছে, এগুলোকে আমরা কি বলতে পারি বলতো? বাচ্চা ক্রোমোজোম বলতে পারি না? এই যে তিনটা ক্রোমোজোম ছিল, তিনটা থেকে তিনটা এদিকে চলে গেছে, মানে বাচ্চা ক্রোমোজোম তিনটা তৈরি হয়ে গেছে। এর জন্য এই ক্রোমোজোম গুলোকে আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম বলবো। কি বলবো? অপত্য ক্রোমোজোম বলবো। তোমাদের বই আরেকটা একটু মিস্টেক করে ফেলছে আমার যেটা মনে হচ্ছে, যে মেটাফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা বলছে যে বিভক্ত হয়ে গেছে, কিন্তু দেখো সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়েছে কিন্তু এনাফেজে আইসা।
তো পরীক্ষায় আসলে তোমার যদি কোয়েশ্চেন করে যে সেন্ট্রোমিয়ার কোন ধাপে বিভক্ত হবে, তোমরা কিন্তু দাগাবা অ্যানাফেজ, কারণ অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হইতেছে। অপত্য ক্রোমোজোম কোন ধাপে তৈরি হইতেছে? অ্যানাফেজ ধাপে তৈরি হইতেছে। কোষচক্র পড়ানোর সময় আমরা বলছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ দ্বিত্বন বা অপত্য ডিএনএ কখন তৈরি হবে? এস ফেজে তৈরি হবে। আর অপত্য ক্রোমোজোম কখন তৈরি হবে? অ্যানাফেজে তৈরি হবে। ওই যে ডিএনএটা তৈরি হয়েছিল, দুটো আলাদা আলাদা ডিএনএ তৈরি হয়েছিল, একটা সাদা তৈরি হয়েছিল আমি দেখাইছিলাম, আর একটা লাল তৈরি হয়েছিল। এই যে এবার দেখো লাল গুলা, এই যে লালটা এদিকে চলে আসবে, লাল তিনটা এদিকে চলে আসবে, আর সাদা তিনটা এদিকে চলে যাবে। তিনটা ডিএনএ কিন্তু সেম, রেপ্লিকেশন যেহেতু করছে মানে সেম। তাহলে ওই যে দেখো ওইখানে আমরা রেপ্লিকেশন কেন করছিলাম? কারণ এখানে আমাদের দুটাকে আলাদা আলাদা দিকে পাঠানো লাগবে, এর জন্য আমরা হচ্ছে ওইখানে দুইটা ডিএনএ আগে থেকে তৈরি করে রাখছিলাম, কারণ ক্রোমোজোমটাকে আমাদের ডিভাইড করে দুই দিকে দেওয়া লাগবে। তাহলে বুঝছো, ক্রোমোজোমের বিভাজন বা ক্রোমোজোম ভাগ হবে কোন ধাপে? অ্যানাফেজ। আর ডিএনএ বিভাজন বা ডিএনএ দুইটা হবে কখন? এস ফেজে, কোষচক্রের এস ফেজ। আচ্ছা, গেল অ্যানাফেজ। এবার হচ্ছে টেলোফেজ। টেলোফেজ মানে শেষ ধাপ, ঠিক আছে? টেলোফেজ, তাহলে টেলোফেজ, টেলোফেজে কি হবে বলো তো? এবার উল্টা প্রক্রিয়া হবে। তোমরা কিন্তু সব করে ফেলছো, অপত্য ক্রোমোজোম তৈরি করে ফেলছো। এবার অপত্য ক্রোমোজোম কই চলে যাবে? দুইটা দুই দিকে টানা দুই মেরুর দিকে চলে যাবে। দেখো এই যে একটা যদি সেল হয়, তাহলে কি হচ্ছিল? এই যে স্পিন্ডল তো তোমরা টানাটানি করতেছিল, টানাটানি করার কারণে এই যে এইদিকে দেখো কি চলে গেছে? ক্রোমোজোম চলে গেছে। এইবার ক্রোমোজোম গুলা কি হবে? এইবার ক্রোমোজোম গুলা মেরুর দিকে চলে আসবে। এরপরে কি হবে দেখো, আমরা দুইটা ক্রোমোজোম দেখাই, তিনটা না দেখাই। এই যে দেখো এইদিকে একটা চলে আসছে, এইদিকে আরেকটা চলে আসছে, আবার এইদিকে ক্ষেত্রে সেম, এইদিকে একটা চলে আসছে, এইদিকে একটা চলে আসছে। ঠিক আছে, আমরা তিনটা না দুইটা দেখাইলাম আমরা। ঠিক আছে, তাহলে ওইদিকে একটা চলে গেছে, এইদিকে একটা চলে গেছে। দেখছো এইগুলো কই আসে? এবার প্রান্তের দিকে চলে আসছে, প্রান্তের দিকে চলে আসছে। এইবার বলো কি হবে বলো তো? আমরা কি করছিলাম? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, এগুলোকে বিলুপ্ত করে ফেলছিলাম। এগুলো ছাড়া কি নিউক্লিয়াস হবে? হবে না। টেলোফেজ ধাপে তোমার ক্রোমোজোম বিভাজন হয়ে গেছে। এবার তুমি কি করবা? এখানে নিউক্লিয়ার মেমব্রেন আসবে, নিউক্লিয়ার এনভেলপ আসবে। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন আসবে, নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আসবে। আইসা আলটিমেটলি তোমার একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস তৈরি করলো। আর এখানে কি হবে বলো তো? তুমি পানি বিয়োজন করছিলে, এবার পানি যোজন করবা। তোমার আর বিভাজনের দরকার নাই, তুমি এটাকে এবার পেঁচায় ফেলবা, ক্রোমাটিন বানায় ফেলবা। এর জন্য তুমি এখানে কি করবা? পানি যোজন করবা। কি করবা? পানি যোজন করবা। খুবই সহজ। এই জিনিসটা হচ্ছে প্রোফেজের উল্টা। এখানে পানি যোজন করতেছো জিনিসটা পেঁচায় যাওয়ার জন্য, আবার কি করতেছো? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলাকে আবার নিয়ে আসতেছো একটা পূর্ণাঙ্গ কোষ বানানোর জন্য। তাহলে দেখো একটা কোষ থেকে তুমি শুরু করছিলে, কয়টা কোষ পাই গেলা? দুইটা কোষ পাই গেলা। দেখো এইবার দুইটা কোষ সেপারেট হয়ে যাবে। এই যে সেপারেট হবে কখন? এই যে সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিস, চলো সাইটোকাইনেসিস আমরা একটু ব্রিফলি আলোচনা করে আসি। তোমরা বই রিডিং দিলে জিনিসটা বুঝতে পারবা। এবার সাইটোকাইনেসিস নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি। হ্যাঁ, আচ্ছা, সাইটোকাইনেসিস কি ছিল? সাইটোপ্লাজমিক বিভাজন। দেখো দেখো টেলোফেজের শেষ ধাপে কি হয়েছিল আমাদের? যে দুইটা নিউক্লিয়াস দুই দিকে চলে গেছে। এখানে আমি এই যে পানি যোজন হওয়ার কারণে এই যে ক্রোমাটিন হয়ে গেছে, পানি যোজন হওয়ার কারণে ক্রোমাটিন হয়ে গেছে। এর মধ্যে কি চলে আসছে? একটা নিউক্লিওলাস চলে আসছে। এই যে দেখো নিউক্লিওলাস চলে আসছে। এইবার কি হবে? এই যে দেখো এই যে কালো যে অংশগুলো, এই যে অংশগুলা, চারপাশে যে অংশগুলো, এগুলো কি তার সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম বিভাজন করা লাগবে। ঠিক আছে, তুমি দুইটা পূর্ণাঙ্গ কোষ বানানোর জন্য তোমার কি লাগবে? নিউক্লিয়াস লাগবে, সাইটোপ্লাজম লাগবে। এর জন্য সাইটোপ্লাজমটাকে তুমি আলাদা করে দাও। সাইটোপ্লাজম আলাদা করার প্রক্রিয়া মনে রাখবা যে উদ্ভিদে আলাদা, প্রাণীতে আলাদা। তাহলে ফার্স্ট আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? এখানে দেখো যে আমাদের কি ছিল বলতো? স্পিন্ডল তন্তুগুলো ছিল। স্পিন্ডল তন্তুগুলো এবার মেরুর দিকে না থেকে এই যে মাঝখানে চলে আসবে। এই যে এগুলা কি? স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তুগুলো মাঝখানে চলে আসবে, স্পিন্ডল তন্তুগুলো মাঝখানে চলে আসবে। আর কি হবে? এখানে যে গোলজি বডি আছে, এই যে এই সেলের যে গোলজি বডি আছে, এই গোলজি বডি থেকে কিছু জিনিস সরানো হবে। এগুলো কারণে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। কি বলি? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্রেগমো মানে কি বলতো? ফ্রেগমো মানে হচ্ছে খন্ড। কিসের খন্ড? স্পিন্ডল তন্তুর খন্ড। স্পিন্ডল তন্তুর খন্ড। প্লাস্ট মানে কি? প্লাস্ট মানে সাইটোপ্লাজম বোঝাই দিচ্ছে। তাহলে সাইটোপ্লাজম থেকে যে আমার স্পিন্ডল তন্তুর খন্ডগুলো, এই যে গোলজি বডিটা কি করবে? মাঝখানে নিয়ে আসবে। তাহলে মাঝখানে দেখো এই জিনিসগুলো জমা থাকে, জমা হইতে হইতে এই জিনিসটা কি আলাদা হয়ে যাবে না? এখানে একটা পর্দা তৈরি হবে না? এই পর্দাটাকে আমরা বলা হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তাহলে প্লাজমা মেমব্রেন তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে জিনিসটা কি বলতো? দুইটা জিনিস আলাদা হয়ে গেল না এবার? তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে? স্পিন্ডল তন্তুটা ফ্র্যাগমোপ্লাস্ট হয়ে মাঝখানে চলে আসবে। কে নিয়ে আসবে? গোলজি বডিটা নিয়ে আসবে। আর কি হবে পরে? এখানে কি হবে? পেকটিন জমা হবে। এরপর এখানে কি হবে? পেকটিন জমা হবে, সেলুলোজ, হেমোসেলুলোজ এগুলো জমা হয়ে একটা পূর্ণাঙ্গ পর্দা তৈরি হয়ে জিনিসটা আলাদা হয়ে যাবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? আমরা যদি সেলটা দেখি, প্রাণী কোষের ক্ষেত্রে দেখবো যে সেলটা ভিতর দিকে একটু যে ভিতর দিকে ঢুকে যাবে, এই যে ভিতর দিকে ঢুকে যাবে। তাহলে এই যে নিউক্লিয়াসটা এদিকে চলে যাবে, এই আরেকটা নিউক্লিয়াস এদিকে চলে যাবে। তো
এই যে দেখো প্রাণীকোষের ক্ষেত্রে কি একটা খাঁজ তৈরি হইলো, প্রাণীকোষের ক্ষেত্রে একটা খাঁজ তৈরি হইলো। এই খাঁজটা কে তৈরি করে বলতো? অ্যাক্টিন মায়োসিন। এই অ্যাক্টিন মায়োসিন কিন্তু আমরা পড়ে আসছি, কই পড়ে আসছি বলতো? পেশিতে। অ্যাক্টিন মায়োসিনের কাজ বলতো সংকোচন করা। সে কি করতেছে? এই যে সাইটোপ্লাজমটাকে সংকুচিত করে ফেলতেছে। সংকুচিত করার কারণে এখানে একটা কি তৈরি হয়েছে? ভাঁজ তৈরি হয়েছে। ভাঁজ তৈরি হওয়ার ফলে এই দুইটা জিনিস দুই দিকে চলে যাবে, আলটিমেটলি তুমি দুইটা পূর্ণাঙ্গ কোষ পেয়ে যাবা। এইভাবে আসলে হচ্ছে সাইটোকাইনেসিসটা হয়, দুইটা সেল আলাদা হয়, পুরা তোমার মাইটোসিস প্রক্রিয়াটা এইখানে শেষ হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলে মাইটোসিস ধাপ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আমরা জিনিসটা দেখলাম, প্রোফেজ, প্রোমেটাস, পাঁচটা ধাপ দেখলাম, সাইটোকাইনেসিস দেখলাম। এই জিনিসগুলো এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে বই থেকে জিনিসটা দেখে নেয়। বইয়ে যা যা লেখা আছে সব আমি এখানে, বইয়ে যা যা লেখা ছিল আমি সব এখানে বুঝাই দিচ্ছি, তোমরা এবার বইটা রিডিং দিলেই বুঝতে পারবা। ঠিক আছে? আমি মোটামুটি চেষ্টা করছি যে বেসিক থেকে তোমাদের জিনিসটা বোঝানোর জন্য। আর যে জিনিসটা তোমাদের এখান থেকে লাগবে সেটা হচ্ছে বইয়ে যে এখানে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, আমি সুন্দর করে ছবি আঁকাইতে পারি নাই, তোমাদের বইয়ে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে কোষ বিভাজনের, প্রত্যেকটা ধাপের সব ছবিগুলো একটু দেখবা। ঠিক আছে? এই এই জিনিসগুলো করে তোমাদের মোটামুটি হচ্ছে মাইটোসিসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ও মাইটোসিস থেকে মোটামুটি এই আমার পড়ানো। ঠিক আছে? আর মাইটোসিসের উপর যদি ক্লাস নিই ওটা অন্য নেক্সট কোনোদিন হয়তো নিব ইনশাআল্লাহ, মাইটোসিসের উপর। ঠিক আছে? তো মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা আশা করি বাসায় জিনিসটা বই থেকে পড়ে নিবা। ঠিক আছে? তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।